আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের একিউট মেডিসিনের যে ওয়েবিনারটি হওয়ার কথা সেই আয়োজনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের যে ওয়ার্কশপ এটি হচ্ছে 2 days ওয়ার্কশপ অন ওয়ার্ড ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট উইথ অ্যাডভার্স হেমোডাইনামিক্স। আমাদের ওয়ার্কশপটি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আমাদের সম্পূর্ণ ওয়ার্কশপের আজকে হচ্ছে প্রথম দিন, এবং দ্বিতীয় ওয়ার্কশপটি হবে আগামী 5 মে। আর 5 মে হবে। তো আমাদের আজকে যে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপটি কন্ডাক্ট করবেন রাইক রিদওয়ান স্যার, লতিফ রায়ান রহমান স্যার এন্ড সুনীল প্রকাশ কালিপতু স্যার। তো আমাদের ওয়ার্কশপটি শুরু হওয়ার সাথে সাথে আমরা আমাদের সেশনটি শুরু করব। এই মুহূর্তে আমাদের স্যার এবং অন্যান্য পার্টিসিপেন্টস যারা এখনো জয়েন করেনি তাদের জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। কাইন্ডলি সবাই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা শোনা যাচ্ছে আমি আশা করছি। আসসালামু আলাইকুম স্যার। কমেন্টে প্লিজ বলবেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমি এক্সেস মেডিকেল স্কুলের অফিস থেকে ফারহান চৌধুরী বলছি। আপনাকে দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, আমরা মনে হয় শুরু করতে পারি। তবে তার পূর্বে আমি একটু কিছু বলে নিতে চাই। যেমন আমাদের মেইনলি আজকে যে ক্লাসটি হচ্ছে এটা ওয়েবিনারের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ জুমের দুটো অংশ, একটা হচ্ছে মিটিং আর একটা হচ্ছে ওয়েবিনার। তো ওয়েবিনারের মাধ্যমে যেহেতু হচ্ছে, আমাদের অন্যান্য পার্টিসিপেন্টসদের জন্য বলতে চাই যে আপনারা আমাদের পুরো সেশনের মাঝখানে স্যার যতক্ষণ লেকচার দিবেন কোনো কথা আসলে বলতে পারবেন না। এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, যদি কোনো কিছু জানার থাকে তাহলে রেইজ হ্যান্ড করতে হবে। আমাদের আপনি যখন জুমের মাধ্যমে ক্লাসে জয়েন করছেন সেখানে আপনাকে অপশনই দেখাবে রেইজ হ্যান্ড। সো রেইজ হ্যান্ড করলে দেন আমরা আপনাকে কোশ্চেন করার জন্য পারমিট করব। এছাড়া হচ্ছে চ্যাট বক্সেও আপনি অ্যাজ ইউজুয়াল কোশ্চেন করতে পারবেন। এছাড়া আমাদের একটা ডেডিকেটেড কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে আছে, আলাদা একটা অপশনই আছে, ওখানেও আপনি কোশ্চেন করতে পারবেন। আর স্যার হচ্ছে পুরো লেকচারটা শেষ হওয়ার পর স্যার আমাদেরকে কোশ্চেন করার একটা সেশন দিবে, সেখানেও আপনি চাইলে কোশ্চেন করতে পারবেন। সো আশা করছি আমাদের পুরো প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হবে। স্যার আমরা তাহলে শুরু করতে পারি। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম সবাইকে আবার। আজকে যে টপিকটা আমার দেওয়া হয়েছে এটা আসলে ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট এমআই বা অ্যাকিউট করোনারি সিনড্রোম আমি লিখলাম, যেহেতু এমআই ছাড়াও করোনারি প্রবলেম হয় যেগুলো সামটাইমস ইজ আ প্রবলেম, কিন্তু যে কারণে এটা প্রবলেমেটিক আমাদের জন্য স্পেসিফিকলি ইজ বিকজ যে এই টপিকটা আসলে খুবই ভাস্ট, এবং বেশি ভাস্ট হওয়ার কারণে এটাকে সবকিছুকে 1 ঘন্টার মধ্যে কনডেন্স করাটা খুবই ডিফিকাল্ট। কারণ একটা এমআই পেশেন্টের মাল্টিপল স্টেপস অফ কেয়ার আছে। যখন সে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসলো, যখন সে ক্যাথ ল্যাবে গেল, যখন সে সিসিইউতে থাকলো, তো এতগুলো স্টেপে প্লাস টু অ্যাড অন টপ অফ ইট, আমি একজন কার্ডিওলজিস্ট, আমি ইমার্জেন্সি ফিজিশিয়ান। সো সিসিইউ ম্যানেজমেন্ট ফর এক্সাম্পল আমার অত বেশি জানা নেই। কিছুটা ইমার্জেন্সি ম্যানেজমেন্টে মাঝে মাঝে হয়তো বা করা লাগে সিসিইউ লেভেলের কেয়ার, এটা অত হাই লেভেল আমরা ইউজুয়ালি করি না। যার কারণে আমি সবকিছুর উপর ফোকাস করা ইজ নট পসিবল টুডে। যেটা আমি করব হচ্ছে যে ইনিশিয়াল এবং ইমিডিয়েট ম্যানেজমেন্ট যেটা, ওটার উপর আমাদের ইনশাআল্লাহ ফোকাসটা থাকবে। যেহেতু আমি আশা করছি যেখানে বেশিরভাগই হবে মোস্টলি জুনিয়র ডাক্তার এবং রিসেন্ট এমবিবিএস করা বা রিসেন্ট পোস্ট গ্রাজুয়েট করা যারা আছেন তারা, বা পোস্ট গ্রাজুয়েট জয়েন করছেন যারা, তাদের কাছে দ্য ব্যাকগ্রাউন্ড নলেজ আমার চেয়ে অনেক বেশিও আছে হয়তো। আপনাদের ডেভিডসন স্পেশালি যারা মুখস্থ করে আছেন, তো আপনাদের কাছে হোয়াট ইজ এমআই জানাটা ইজ নট নেসেসারিলি, এবং কিভাবে আপনার লং টার্ম ম্যানেজমেন্ট এটসেট্রা করতে হয় ইজ নট নেসেসারিলি ইন ইস্যু। ইস্যুটা যেখানে আসে যে আমি অ্যাকিউট ম্যানেজমেন্টটা আমি কিভাবে করব। আমার সামনে হঠাৎ করে, কারণ আপনি ডেভিডসন বা কুমার অ্যান্ড ক্লার্ক আপনি মুখস্থ করে যদি ফেলেন, তারপরে যদি হঠাৎ আপনার সামনে একটা এমআই পেশেন্ট দিয়ে দেওয়া হয়, এটা ম্যানেজ করা ভার্সেস বইতে জানা যে কি করতে হবে, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এবং আমার এইমটা হচ্ছে এটাই যে উই উইল হেড টুয়ার্ডস আ প্লেস যেদিকে আমরা এটা নিয়ে আমরা কথা বলতে পারবো। তো প্রথমে একটা এক্সাম্পল দেই। এটা আমাদের একটা রিয়েল লাইফ স্টোরি, আমার ইংল্যান্ড স্টোরি, কিন্তু একজন বাঙালি পেশেন্ট নিয়ে। তার বয়স হচ্ছে 33, মাত্র 33। সে এসেছিল এরকম চেস্ট পেইন নিয়ে। চেস্ট পেইনটা একটু এটিপিক্যাল, বুকে ব্যথা, তার শোল্ডারের দিকে একটু ব্যথা হচ্ছিল, রাইট শোল্ডারে, রাইট শোল্ডার পেইন এন্ড চেস্ট পেইন, এটা নিয়ে আসে 33 বছরের একজন।
সাধারণত 33 বছরের কাউকে আপনি যদি দেখেন চেস্ট পেইন নিয়ে, আপনার কখনো থট হবে না অ্যাকিউট করোনারি সিনড্রোম। কিন্তু তার একটা নাম দেই, খলিল মিয়া। খলিল মিয়ার আজকে খলিল মিয়ার জার্নিতে আমরা ওভারঅল আমরা দেখবো যে কিভাবে খলিল মিয়াকে আমরা ম্যানেজ করতে পারি। তার আগে ধরেন আপনার কাছে পেশেন্ট আসার আগে চেস্ট পেইন, হোয়াট ইজ এসিএস একটু শর্ট ডেসক্রিপশন দিয়ে দিই। কারণ আমি মায়োকার্ডিয়াল ইনফার্কশন স্পেসিফিক্যালি এমআই না বলে আমি এসিএস এর উপর ফোকাসটা করেছি এই কারণে যে কারণ এসিএস হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। এটা হচ্ছে কয়েকটা কন্ডিশন আছে যেগুলোর কারণে ব্লাড ফ্লো কার্ডিয়াক মায়োসাইটে কমে যায়, এবং এটা কমে যাওয়া মানেই এই নয় যে হার্ট অ্যাটাক হয়েছে। কারণ ফর হার্ট অ্যাটাক টু হ্যাপেন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন টু হ্যাপেন, ইনফার্কশন হতে হবে। ইনফার্কশন হচ্ছে সেল ডেথ কার্ডিয়াক মায়োসাইটের। যদি সেল ডেথ না হয় তাহলে এখানে আপনার মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়নি, কিন্তু এর মানে এই নয় যে এটা একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম না। আমরা পরে আরেকটু কথা বলবো যে কোন টাইপের অ্যাকিউট করোনারি সিনড্রোমে ইনফার্কশন হয় না। মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ এমআই হচ্ছে অক্লুসিভ থ্রম্বাস, এবং এটা লিডিং কজ অফ ডেথ ইন দ্য ডেভেলপড ওয়ার্ল্ড, এবং আনফরচুনেটলি আস্তে আস্তে ডেভেলপিং ওয়ার্ল্ডেও এটা লিডিং কজ অফ ডেথ হয়ে যাচ্ছে। প্লেস লাইক বাংলাদেশ এটসেট্রা, যেখানে আলহামদুলিল্লাহ আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে, আমাদের এখন অলমোস্ট 70+ বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি। কিন্তু যখন আপনার একজন পেশেন্ট 60-র ওপারে চলে যায় তখন তাদের কজ অফ ডেথ বেশিরভাগ সময় কার্ডিয়াক হয়ে যায়, ওর আন্ডারলাইন যদি অন্যান্য লাং এটসেট্রা প্রবলেম থাকে। সো বাংলাদেশে এখনো স্মোকিং রেট অনেক হাই, সো লাং ডিজিজ এখন ইজ কোয়াইট বিগ, প্লাস সাথে আমাদের ইনফেকশাস ডিজিজেস এখনো আছে অনেকটা। কিন্তু যেহেতু আস্তে আস্তে আমাদের পপুলেশন ওল্ডার হচ্ছে, স্পেশালি শহরে আরবান পপুলেশন, আস্তে আস্তে আমাদের কিন্তু এখন এই কার্ডিয়াক ডেথের ব্যাপারটা বেড়ে যাচ্ছে। তো এবং অন্যান্যগুলো নিয়ে আমি কথা বলবো না, কিন্তু আরো কিছু টাইপ অফ এমআই আছে যেগুলো আসলে জানা এক্সাম লেভেলে দরকার, কিন্তু আদারওয়াইজ অত বেশি না। টাইপ 2 থেকে টাইপ 5 এমআই, যেগুলো টাইপ 2 হচ্ছে ফর এক্সাম্পল অক্সিজেন ডিমান্ড কমে গেলে, অন্যান্য কারণে যদি মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়। তো এখন আমাদের কাছে খলিল মিয়া আসলো, সে সে আমাদের কাছে এখন সে হিস্ট্রি আসার পর যদি সে এখন বলে যে তার বুকে ব্যথা, এখন এই বুকে ব্যথাটা কি, এটা আপনার ডায়াগনোসিস করার জন্য, বা এটা আপনি ডায়াগনোসিস না হলে আপনার একটা ইনিশিয়াল ডায়াগনোসিস, যেটা প্রভিশনাল ডায়াগনোসিস যদি আমি করতে চাই, এবং এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট টু রিমেম্বার যে প্রভিশনাল ডায়াগনোসিস নট নেসেসারিলি যে আপনার কারেক্ট হতে হবে। প্রভিশনাল ডায়াগনোসিসটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট ম্যানেজমেন্টে হেল্প করবে, এবং পরে এটা নতুন যদি আমাদের ইনভেস্টিগেশন রেজাল্ট আসে, হিস্ট্রি যদি চেঞ্জ হয়, তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারি। সো হিস্ট্রিতে আমাদের খলিল মিয়া বলে দিলেন যে তার বুকে ব্যথা। সো এটা আমরা নেসেসারিলি জানি যে বুকে ব্যথাটা একটা হিস্ট্রির অংশ এবং এটা হবে। এখন তাকে আমাদের জিজ্ঞেস করতে হবে যে আপনার বুকে ব্যথাটা কিরকম? কারণ বুকে ব্যথা তো অনেক কারণ হতে পারে। আপনার থোরাক্সের মধ্যে কি, কি আছে? ইসোফেগাস, হার্ট, লাং। ৩ টা অর্গানের প্রবলেম থেকে আমাদের বুকে ব্যথা হতে পারে। তাছাড়া জাস্ট ডায়াফ্রামের নিচে যে জিনিসগুলো আছে সেগুলো থেকেও বুকে ব্যথা দিতে পারে। বাংলাদেশে আমরা জানি যে ডিসপেপসিয়া খুবই হাই ইনসিডেন্স, স্পেশালি হেলিকোব্যাক্টার পাইলোরি থাকার কারণে। রিফ্লাক্সের সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেম বাঙালিরা যেটাকে বলে। গ্যাস্ট্রিকের সমস্যা ইজ আ গিভেন প্রবলেম। এটার জন্য ইসোফেজাইটিস হয় মাঝে, মাঝে। এটার জন্যে ব্যারেটস ইসোফেগাস হয়, আপনার হায়াটাস হার্নিয়া থাকে, আর বিভিন্ন পেপটিক আলসারের জন্য মাঝে, মাঝে বুকে ব্যথা হয়। তারপরে গল ব্লাডার, এবং এগেইন সেইম আমাদের ডায়েটের কারণে গল স্টোন, বিলিয়ারি কলিক এগুলো কিন্তু খুবই কমন, এবং এগুলো মাঝে, মাঝে আমাদেরকে বুকে ব্যথা দিতে পারে। সো ডায়াফ্রামের নিচের জিনিসগুলো মাঝে, মাঝে বুকে ব্যথা দিতে পারে। সো এই কারণে হিস্ট্রিটা খুবই ক্রুশিয়াল, এই কারণে যে আপনার হিস্ট্রিতে, এবং স্পেশালি আপনারা যারা উপজেলা লেভেলে থাকবেন, আপনাদের জন্য অনেক সময় হিস্ট্রি ইজ অল ইউ গেট। আমার একজন ফ্রেন্ড এমন উপজেলায় সে যখন জয়েন করেছিল তখন তাদের ইসিজি মেশিনও ছিল না। সে তার নিজের টাকায় ইসিজি মেশিন কিনেছিল, কারণ তাছাড়া আসলে সে কিছু করতে পারছিল না। সো হিস্ট্রি মাইট বি অল ইউ গেট। সো অ্যাকচুয়ালি একটা ভালো হিস্ট্রি, একটা টিপিক্যাল হিস্ট্রি যদি আপনি পান, যে বুকে ব্যথা সেন্ট্রাল, স্পেশালি বলা হবে যে কেমন বুক ব্যথা করছে, মনে হচ্ছে কেউ চাপ দিচ্ছে, এরকম একটা ভাব। সাথে যদি এখন রেডিয়েশন থাকে, হাতে ব্যথা, জতে ব্যথা, শোল্ডারে ব্যথা। সো আমাদের কেস খলিল মিয়া বলেছিলেন যে তার বুকে ব্যথা এবং তার শোল্ডার টিপ পেইন। এছাড়া হিস্ট্রিতে তো অবভিয়াসলি আরেকটু ডিটেইলে যাওয়া হবে, বাট ইন জেনারেল দ্য মেইন থিং হচ্ছে যে চেস্ট পেইন আছে কিনা। এমন না যে চেস্ট পেইন ছাড়াও হতে পারে না, এবং এটা আমরা কথা হবে। পাস্ট মেডিকেল হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। বুকে ব্যথার সাথে যদি এখন আপনার সে এখন আপনাকে যদি জিজ্ঞেস করেন যে তার আগে কি, কি হয়েছে, সে যদি বলে তার
আগে একটা হার্ট অ্যাটাক হয়েছিল। অবভিয়াসলি এটা হাই রিস্ক, তার কারণ হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক অনেক বেশি। তার যদি অ্যানজাইনার হিস্ট্রি থাকে, তার কি সবসময় বুকে ব্যথা হয়? বাংলাদেশের মানুষজন হয়তোবা অ্যানজাইনা বলতে পারবে না। হোয়াট ইস দ্য মিনিং অফ অ্যানজাইনা? কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আপনার কি এমনিতে কাজকর্ম করতে একটু ভারী কাজ করলে কি আপনার বুকে ব্যথা হয়? তখন হয়তো ও বলতে পারে যে তার অ্যানজাইনার হিস্ট্রি আছে। তার কি হাইপারটেনশন আছে? তার কি ডায়াবেটিস আছে? সে কি ওষুধ খায়? হাইপার কোলেস্টেরোলিমিয়া, এগুলো সব রিস্ক ফ্যাক্টর। প্লাস আরো কিছু এড হচ্ছে সোশ্যাল এবং ফ্যামিলিয়াল যে ইস্যু গুলা, ঠিক আছে? আমাদের সাউথ এশিয়ান জেনেটিক্স এটা কিন্তু খুব সিরিয়াস একটা রিস্ক ফ্যাক্টর। আমাদের প্রায় 16% ইভেন রুরাল, আমি এটা বাংলাদেশের গ্রামের মানুষের কথা বলছি, যে 16% বাঙালি হাইপারটেনসিভ থাকে, আনডায়াগনোজড। তাছাড়া স্মোকিং হিস্ট্রি, স্মোকিং ইজ ভেরি প্রেভালেন্ট বাংলাদেশে। সেডেন্টারি লাইফস্টাইল, এটা হচ্ছে আরবান। গ্রাম অঞ্চলে কিন্তু এটা অত হয় না, যেহেতু মানুষজন এখনো কৃষি কাজ করছে ইত্যাদি। কিন্তু আপনার আরবান এবং স্পেশালি ওয়েন উই বিকাম একটু অ্যাফ্লুয়েন্ট হয়ে যায় মানুষজন, তখন কিন্তু এই সেডেন্টারি লাইফস্টাইলটা খুবই প্রেজেন্ট। আর মেল জেন্ডার ইজ অলসো আ রিস্ক ফ্যাক্টর, এবং বাংলাদেশের কিন্তু অধিকাংশ মানুষ যারা একটা সিসিইউ বা কার্ডিওলজি ডিপার্টমেন্টে প্রেজেন্ট করে, তারা কিন্তু অধিকাংশই মেল। তো এখন আমাদের খলিল মিয়ার এক্সামিনেশনে গেলেন আপনি, গিয়ে দেখছেন যে সে খুব ঘামছে। তারকে ক্ল্যামি লাগছে, মানে তার দেখে কেমন জানি মনে হচ্ছে যে তার মানে তার ভাল লাগছে না। তার ব্যথা আছে। মারমার থাকতেও পারে, কিন্তু আপনি কিছু শুনতে পাচ্ছেন না। এবং যদি লাং এক্সামিনেশন করি, তখন দেখা যাচ্ছে বাইল্যাটারাল ক্রেপিটেশন আছে বেইজে। তো এই অবস্থায় আমরা এই পেশেন্টটাকে নিয়ে এখন আমরা আছি। তার সব ফিচার নাই। যেমন তার ব্রেথ, হি ইজ নট ব্রেথলেস, হি ইজ ইন পেইন। তার নজিয়া নাই। কিন্তু সে আবার ঘামছে। এবং তার পেইনটা সেন্ট্রাল। এখানে কিন্তু অনেকটাই আমরা অলরেডি উই আর হেডিং টুয়ার্ডস অ্যান a diagnosis of sorts. যেহেতু আজকে টপিক একটাই, এটা আমরা জানি যে ডায়াগনোসিস কি হবে। কিন্তু জেনারেলি এখানে যদি আপনার এরকম একটা টিপিক্যাল পিকচার নিয়ে যদি একটা পেশেন্ট আসে, ডিপেন্ডিং অন ওয়্যার ইউ আর, এটা কিন্তু অনেক কিছুই করা যেতে পারে। আপনি যদি এখন শহরে যদি খলিল মিয়া আসে, আপনার একটা কার্ডিয়াক সেন্টারে যদি আসে সে, তাকে আমরা হয়তোবা পিসিআই করতে পারবো। যদি এখন সে একদম উপজেলায়, পঞ্চগড় উপজেলায় যদি আসে, তখন আপনার হাতে হয়তো অত বেশি কিছু থাকবে না। তখন আপনার চিন্তা করতে হবে যে আমি কত আর্লি কি ম্যানেজ করা যায়, কোথায় রেফার করা যায়, এটসেট্রা। এই চিন্তাগুলো করতে হবে। এবং লাইক এনিথিং, হিস্ট্রি এক্সামিনেশন পরে আমাদের ইনভেস্টিগেশন করতে হবে। এবং ভেরি ইন্টারেস্টিংলি, যে এত কিছু, এত ডেভেলপমেন্টের পরেও আমাদের মেইন দুটোই ইনভেস্টিগেশন ফর আর্লি ম্যানেজমেন্ট অফ এমআই হচ্ছে ইসিজি এবং ট্রোপোনিন। এবং স্পেশালি যদি ইসিজি করা যায়, এবং স্পেশালি সিরিয়াল ইসিজি কয়েকটা করে যদি করা যায় প্রতি আধা ঘন্টা পর পর, তাহলে কিন্তু এটা অনেকটা হেল্পফুল। হিস্ট্রি এবং ইসিজি দুটো জিনিস যদি মিলে যায়, আপনি কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিতে পারবেন। ট্রোপোনিনের জন্য অপেক্ষা করার দরকার নেই। ট্রোপোনিনের জন্য তখনই অপেক্ষা করা লাগে যদি আপনার ইসিজিতে চেঞ্জ নেই, কিন্তু হিস্ট্রিটা খুব টিপিক্যাল, বা পেশেন্টটা খুব হাই রিস্ক, যেমন ডায়াবেটিক, তাদের অনেক সময় পেইন সেন্সেশন ঠিক থাকে না। তো এটা একটা পাথওয়ে, এবং এটা আমি আমার ঠিক মনে নাই কোন গাইডলাইন থেকে নিয়েছিলাম, কিন্তু যাই হোক, এটা হচ্ছে মানে চেস্ট পেইন। আপনি যদি এখন চেস্ট পেইন থেকে যদি আপনি সাসপেক্টেড অ্যাকিউট করোনারি সিনড্রোম মনে করেন, হিস্ট্রি একদম এক্সামিনেশন বেস করে, আপনি কিন্তু অলরেডি ইউর অন দ্য ওয়ে টু ডায়াগনোসিস। এবং আমরা পরে কথা বলবো যে এই অবস্থায় আপনি কি ট্রিটমেন্ট দিবেন। আপনি ইসিজি করার আগেও ট্রিটমেন্ট দিতে পারেন, ডিপেন্ডিং অন আপনি কতটা কনফিডেন্ট যেটা আসলে আপনার প্রভিশনাল ডায়াগনোসিস। ইসিজি যখন করবেন, তারপরে দিস ইজ ওয়্যার দ্য ক্লাসিফিকেশন কামস ইন। ইসিজি যদি একদম নরমাল হয়, কিন্তু চেস্ট পেইনটা টিপিক্যাল, তাহলে আপনার এটা চিন্তা করতে হবে এটা নন এসটি এলিভেশন এসিএস, যেটাকে আমরা এনস্টেমিও হতে পারে অথবা আনস্টেবল অ্যানজাইনাও হতে পারে। যদি ট্রোপোনিন নেগেটিভ হয়, তাহলে জেনারেলি আমরা আনস্টেবল অ্যানজাইনা বলি। আর যদি ট্রোপোনিন পজিটিভ হয়, তাহলে আমরা এটাকে নন এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি। যেহেতু ট্রোপোনিন উইল অনলি মানে ট্রোপোনিন রাইজটা উইল অনলি হ্যাপেন যখন আপনার কার্ডিয়াক মায়োসাইট ডেথ হয়। আর যদি এসটি এলিভেশন থাকে, অথবা লেফট বান্ডল ব্রাঞ্চ, নতুন লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক যদি থাকে, তাহলে আমরা ওটাকে এসটি এলিভেশন এসিএস বা এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলবো। আজকে ইসিজি নিয়ে বেশি ইনডেপথ কথা বলবো না, যেহেতু আমি জানি যে ইসিজি নিয়ে একটা সেশন আছে আগামীকাল। বাট তাও আই থিংক ইটস ইম্পর্টেন্ট টু নো যে আপনার চেঞ্জেস গুলো যে কোথায় হচ্ছে, এবং বেসড অন দ্যাট এটা কোথায় আপনার the changes will where it corresponds to in terms of the heart. এটার কারণ এটাই যে আপনি কিন্তু ইমার্জেন্সিতে আপনি আর পিসিআই করছেন না,
এবং আপনার স্পেশালি জুনিয়র যদি আপনি কার্ডিওলজিস্ট না হন, রিপারফিউশন করা ইজ নট ইউর জব এট দ্যাট মোমেন্ট। কিন্তু যে কারণে এটা দরকার সেটা হচ্ছে যে এগুলোর বিভিন্ন মাঝে, মাঝে প্রেজেন্টেশন ক্যান ভ্যারি ডিপেন্ডিং অন ওয়্যার ইট ইজ। স্পেশালি ধরেন পোস্টেরিয়র এমআই যদি হয়, যেটা এখানে আমরা দেখছি না, কিন্তু পোস্টেরিয়র হচ্ছে জেনারেলি উল্টা হয়। V1, 2, 3 তে ST ডিপ্রেশন হয়। পোস্টেরিয়র স্টেমি যদি হয়, তো ওখানে যেহেতু আপনার এসএ নোড এটসেট্রা এফেক্ট করতে পারে মাঝে, 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 মাঝে পেশেন্ট গুলো ব্র্যাডিকার্ডিক হয়ে যায়। তো এই টাইপের জিনিসগুলো জানা। তখন আপনার ওই যে অ্যাসোসিয়েটেড ম্যানেজমেন্ট ফর ব্র্যাডিকার্ডিয়া এটসেট্রা এগুলো চিন্তা করতে হবে। যেটা আজকে একদিনে ১ ঘন্টায় আমার করা ইম্পসিবল। দ্যা আদার থিং হচ্ছে যে আপনার যদি ফর এক্সাম্পল অ্যান্টেরিয়র বা অ্যান্টেরোল্যাটারাল একসাথে যদি আপনার এমআই হয়, তখন আপনার চিন্তা করতে হবে যে এই পেশেন্টটা হাই রিস্ক, এটাকে অনেক তাড়াতাড়ি আমার রেফার করতে হবে। whereas ইনফিরিয়র এমআই অত বেশি চেঞ্জ নাই এবং পেইন মোটামুটি কন্ট্রোল, তখন আপনার চিন্তা করতে হবে যে হয়তোবা আ এখন মানে ম্যানেজ করা যাবে আমার এখানে, পরে পিসিআই তে গেলেও হবে। সো লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চে যদি হয়, যেটা আমরা অ্যান্টেরিয়র অ্যান্টেরোসেপ্টাল লিড V1 থেকে V4 এ যদি চেঞ্জ গুলো থাকে, তখন আপনার চিন্তা করতে হবে যে জিনিসটা একটু সিরিয়াস। ল্যাটারাল হলেও হতে পারে, এবং ইনফিরিয়র হলে একটাই প্রবলেম যে মাঝে, মাঝে এটা আপনার রাইট সার্কুমফ্লেক্স হতে পারে। এবং তখন হয়তোবা এটা ক্যান বি অ্যাজ সিরিয়াস অ্যাজ ওয়েল। ওকে। সো আমরা এখন খলিল মিয়ার কথা বলছিলাম যে সে ব্যথা নিয়ে আসছে। সে তার আপনি একটা ইসিজি করলেন, ইসিজিতে দেখলেন যে তার ইনিশিয়াল ১ম ইসিজিতে কোনো চেঞ্জ নেই, ধরে নিলাম। বা না, আরেকটু দিই। ১ম ইসিজিতে V1, 2, 3 তে ST ডিপ্রেশন আছে, ST এলিভেশন নাই। তারপর আপনি ঠিক কিভাবে ম্যানেজ করবেন? এবং দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট, এবং আমি এটা সবসময় বলি যে ম্যানেজমেন্ট ডিপেন্ডস ভেরি মাচ অন ওয়্যার ইউ আর, এবং আপনার কাছে কি রিসোর্সেস আছে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, এটা ইভেন ইংল্যান্ডের ক্ষেত্রেও আমি বলব। ইংল্যান্ডে কিন্তু কিছু দ্বীপ আছে ধরেন, যেখানে আপনি যদি যান ওখানে আপনার কোনো পিসিআই সেন্টার নাই। ওখানে আপনার একটা এয়ার অ্যাম্বুলেন্স ডাকা লাগবে। যদি আপনি একটা পেশেন্টকে খুব দ্রুত ইয়ে করতে চান। সো টাইমের ব্যাপার আছে। সো তারা কিভাবে ডিল করে ইজ ভেরি ডিফারেন্ট। ভার্সাস ধরেন আমি যদি কেমব্রিজে কাজ করছি এখন, কেমব্রিজে আমাদের পাশে একটা স্পেশালিস্ট হার্ট অ্যান্ড লাং হসপিটাল আছে। ইয়া শুধু ইংল্যান্ডে না, কিন্তু ইন্টারন্যাশনালি একটা খুব রিনাউন্ড হসপিটাল। সো আমাদের জন্য রেফার করা ইজ ভেরি ইজি। ভার্সাস ধরেন একটা আইল্যান্ডে যে একজন জুনিয়র ডাক্তার আছে যে একটা রোগী দেখছেন। সো সিমিলারলি ইন বাংলাদেশ, যে আপনার উপজেলায় আছেন নাকি আপনি টারশিয়ারি হসপিটালে আছেন, এটা তো ইট ডিপেন্ডস ভেরি মাচ। আপনি একটা উপজেলা হসপিটালে থাকলে আপনার ইসিজি মেশিনও নাই, এমন হতে পারে। বা ইসিজি আছে, ট্রোপোনিন নাই। তখন আপনার ওটাকে অ্যাডাপ্ট করতে হবে ওভাবেই যে আপনি এখন তখন ট্রোপোনিন ছাড়াই আপনার প্রভিশনাল ডায়াগনোসিস ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করতে হবে এটা আপনার চিন্তা করতে হবে। তারপর আপনার চিন্তা করতে হবে নেক্সট হচ্ছে যে আমি যদি এখন এই পেশেন্টটাকে রেফার করি, এই পেশেন্টটার নেক্সট হসপিটালে যেতে কতক্ষণ লাগবে? কারণ আমরা অ্যাজ উই উইল টক অ্যাবাউট লেটার যে টাইম ইজ ক্রুশাল। So if I'm going to be managing this patient, and if I'm going to be sending this patient to um, a tertiary hospital, then I have to understand how can I get them there and how long it will take them. কারণ আপনি যদি এখন একটা টারশিয়ারি হসপিটালে থাকেন, তাহলে তার কোনো টেনশনই নেই। এমন হতে পারে আপনি রাত ২টা বাজেও পিসিআই করাতে পারবেন চাইলে। ডিপেন্ডিং অন ওয়্যার ইন বাংলাদেশ ইউ আর। সো এইজন্য মেইন প্রিন্সিপাল কিছুটা আছে of managing an MI. আপনি যদি প্রিন্সিপাল গুলো জানেন, তখন you can adapt to whatever situation you are. And the main principle is to এক, time is myocyte. হ্যাঁ? যে আপনি যদি যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট দিতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি তার মায়োসাইট গুলো বাঁচাতে পারবেন। এবং ফার্দার ড্যামেজ থেকে আপনি তার লং টার্ম মরবিডিটি, লং টার্ম মোর্টালিটি থেকে আপনি কমাতে পারবেন। তার হার্ট ফেলিয়ার হয়তোবা আপনি ঠেকাই দিবেন। তার হয়তোবা ইমিডিয়েট ডেথটা আপনি ঠেকিয়ে দিতে পারেন। কয়েক বছর তাকে প্রলং করতে পারেন লাইফ। সো দ্য টাইম ইজ ক্রুশাল। এইজন্য যখন একটা রোগী আসে in the history, along with asking about the pain, breathless, etc. এটা জানা খুবই জরুরি যে কখন শুরু হয়েছে। এবং আমরা এটা জানি যে বাংলাদেশে ইন জেনারেল there is a late presentation. এটা হেলথ অ্যাক্সেস ইস্যু। এটা মানুষ মনে করে যে আরেকটু পরে আসলেই বেটার হয়। আপনার বুকে ব্যথার ১ ঘন্টার মধ্যে হাসপাতালে চলে আসছে, এরকম রোগী জেনারেলি কম, আনলেস অ্যাফ্লুয়েন্ট বা পেশেন্টের আগের হার্টের হিস্ট্রি আছে, যেটার কারণে তাদেরকে ওইভাবে কাউন্সেলিং করা হয় যে বুকে ব্যথা হলেই চলে আসবে। বাট স্টিল ইটস ভেরি ইম্পোর্টেন্ট, কারণ আপনার টাইম উইন্ডোর ব্যাপার আছে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে among everything else, যে রিপারফিউশন ইজ কি। আপনি যত তাড়াতাড়ি রিপারফিউশন করতে পারবেন, আর আপনারা ১ম এ যেটা বলেছিলাম, এসিএস হচ্ছে যখন ব্লাড ফ্লো কমে যায় টু কার্ডিয়াক মায়োসাইট। এখন আপনি যদি ব্লাড ফ্লো বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউ উইল সর্ট দ্য প্রবলেম আউট। এবং এইজন্য যত তাড়াতাড়ি রিপারফিউশন করতে পারেন তত ভালো।
তার আগে জাস্ট ইন জেনারেল একটু ইমার্জেন্সি মেডিসিনের কথাই বলি। যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ পেশেন্ট কিন্তু খুব কুইক। আপনার লং কোনো হিস্ট্রি নেওয়া লাগবে না, লং এক্সামিনেশন থাকবে না। এটাকে আমরা বলি যে ABCD সিস্টেম, যেটা আমরা অলমোস্ট সবকিছুতে ইউজ করি। ফ্রম ট্রমা টু চেস্ট প্রবলেমস টু যেমন পিডিয়াট্রিক্স টু গাইনি, এটা হোয়াট এভার পেশেন্ট কামস, আমাদের এই ABCD সিস্টেমটা ইজ হোয়াট উই ডু। যেন অনেক সময় মানুষ জিজ্ঞেস করে যে ভাই আপনি ইমার্জেন্সি ফিজিশিয়ান কিভাবে গাইনি, পিডিয়াট্রিক, সার্জারি সবকিছু জানে? আসলে তো সবকিছু জানি না। আমরা যেটা জানি হচ্ছে টু স্টেবিলাইজ আ পেশেন্ট, টু মানে ইমিডিয়েট ম্যানেজমেন্ট যেটা দেওয়া, লাইফ সেভিং ম্যানেজমেন্ট যেটা দেওয়া, ওটাই হচ্ছে আমাদের মেইন দ্য হলমার্ক অফ আওয়ার ট্রিটমেন্ট এটসেট্রা। সো এই ABCD ম্যানেজমেন্টে আমরা এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডি হচ্ছে ডিসেবিলিটি, যেখানে আমরা GCS বা CBG করে দেখতে পারি, এবং ই হচ্ছে এক্সপোজার, যেখানে আমরা অন্য কোনো কিছু কি আছে কিনা দ্যাট ক্যান এক্সপ্লেইন হোয়াটস গোইং অন। সো জেনারেলি হার্টের পেশেন্টদের এয়ারওয়ে উইল বি ফাইন, তাদের এয়ারওয়ে প্রবলেম হওয়ার কথা না। ব্রিদিং তাদের অনেক সময় সমস্যা হতে পারে, সো তখন আপনি অক্সিজেন স্যাচুরেশন চেক করতে পারেন, অস্কালটেট করতে পারেন। রেসপিরেটরি রেট যদি বেশি হয় তাদেরকে একটু অক্সিজেন দেওয়া যেতে পারে, তাদের ইজ করে দেওয়া যেতে পারে। যদি হার্ট ফেলিয়ারের সাইন থাকে তখন আপনি সাথে সাথে হয়তো একটু অফলোড করতে পারেন ফুরোজোমাইড ইত্যাদি দিয়ে। সি হচ্ছে সার্কুলেশন, যেখানে আপনি হার্ট রেট, ইসিজি, রিদম কিরকম, ব্লাড প্রেশার কেমন, ফ্লুইড স্ট্যাটাস কেমন, এখানে কি পেরিফেরাল এডিমা আছে কিনা, এই জিনিসগুলো দেখবেন। ডি তে ইন আ কার্ডিয়াক সিনারিও GCS অত ইম্পর্টেন্ট না, যেহেতু কার্ডিয়াকে জেনারেলি GCS কমে না। বাট অন দ্য আদার হ্যান্ড যদি GCS কমে থাকে তখন আপনি চিন্তা করতে হবে যে এখানে কি একটা সাথে কি একটা কনকারেন্ট স্ট্রোক হয়ে গেছে কিনা, বা এই টাইপের কিছু একটা। বাট CBG যেটা ক্যাপিলারি ব্লাড গ্লুকোজটা জানা খুব জরুরি, যেহেতু অনেক সময় ব্লাড গ্লুকোজ আপ ডাউন করে, এবং স্পেশালি আমাদের অধিকাংশ বাংলাদেশের কার্ডিয়াক রোগীদের ডায়াবেটিস অলরেডি আছে। ই হচ্ছে এনিথিং এলস, ইজ দেয়ার এনিথিং এলস যেটা আমরা মিস করতেছি? ধরুন আপনি একটা কুইক অ্যাবডোমিনাল এক্সাম করে আপনি কি একটা পালসেটিং এওটা ফিল করতে পারছেন? এটা কি আসলে এওটিক অ্যানিউরিজম না তো? বা এই টাইপের ফেমোরাল পালসে যদি আপনি দেখেন যে একটা রেডিও কি এক ফেমোরাল ডিলে আছে বা রেডিও ফেমোরাল ডিলে আছে, এটা কি এওটিক ডাইসেকশন না তো? এই টাইপের এক্সট্রা এনিথিং এলস যেটা আপনি নোটিস করতে পারেন, ওটা কি হতে পারে কিনা? সো এই ABCD সিস্টেমটা একটা কুইক ইজি ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, একদম অলমোস্ট ইসিজি করাটা ছাড়া এভরিথিং এলস টেকস লেস দেন 5 মিনিটস। ইসিজির প্রবলেমটা হচ্ছে মেশিন পাওয়া, মেশিন ঠিক মতো বসানো, ওইটা একটু টাইম লাগে। কিন্তু তাছাড়া জেনারেলি ABCDE ফ্রন্ট ডোরে করতে 2 থেকে 4 মিনিট লাগে, এর বেশি লাগে না। অলরেডি কিন্তু আপনি পেশেন্ট নিয়ে একটা আইডিয়া যে পেশেন্ট কি স্টেবল নাকি আনস্টেবল, এতটুকু আমি বুঝে গেলাম। আনস্টেবল হলে ইমিডিয়েট ট্রিটমেন্ট দেওয়া লাগবে, স্টেবল হলে আর একটু লং টাইম নিয়ে আমি এখন হিস্ট্রি, ডায়াগনোসিস ইত্যাদি এগুলো নিয়ে কথা বলবো। সো আমরা যদি আমাদের খলিল মিয়ার কথায় চলে যাই, তার এয়ারওয়ে ছিল ফাইন, তার ব্রিদিং ভালো, তার স্যাচুরেশন ছিল 97-98% অন এয়ার। তার চেস্টে লিসেন করে তাড়াতাড়ি লিসেন করে কিছুই পাওয়া যায় না। রেসপিরেটরি রেট ছিল 22, একটু বেশি কিন্তু অত খারাপ না। সার্কুলেশনে তার হার্ট রেট ছিল 110, একটু ট্যাকিকার্ডিক, কিন্তু এটা কিছুটা অ্যাংজাইটি রিলেটেড হতে পারে, তার একটু ভয় লাগছে, বয়স 33। ইসিজিতে আমরা বলেছিলাম যে ইনিশিয়ালি সে এসটি ডিপ্রেশন নিয়ে এসেছে V1 to V3, এবং তার রিদম ছিল নর্মাল, মানে রেগুলার রিদম, ব্লাড প্রেশার ভালো। সিবিজি তার ব্লাড গ্লুকোজ ছিল 10, সে কিন্তু বলেছে যে সে জানে না তার ডায়াবেটিস আছে কিনা, কিন্তু তাও, এবং এক্সপোজারে ইতে আমরা অন্য কিছু দেখিনি। সো এখন আমরা যেখানে আসছি সেটা হচ্ছে যে আমাদের একটা পেশেন্ট আছে যার বুকে ব্যথা, যার রেসপিরেটরি রেট একটু হাই, এবং কিছুটা রেডিয়েশন আছে টু দ্য রাইট টিপ অফ দ্য শোল্ডার, বাট দ্য পেশেন্ট ইজ ইয়াং। সো এখানে একদিকে আমরা চিন্তা করছি যে এটা ACS হইতেও পারে, বাট অন্যদিকে চিন্তা করছি এটা নাও হতে পারে। কিন্তু ধরেন আপনি এখন দিস ইজ ওয়্যার ইউ ডু আর ট্রোপোনিন, কিন্তু এখন আপনি যদি 1 ঘন্টার মধ্যে একটা ট্রোপোনিনের রেজাল্ট পেতে না পারেন, আপনি যদি এমন কোথাও থাকেন যেখানে ট্রোপোনিন পাওয়াটা ইজ আ ডিফিকাল্ট বিজনেস, তখন আপনি কি করবেন? তখন you have to think যে you have to treat very much managed on the history and the ECG, or even just the history itself. সো এখন আমরা যেটা জানি যে এই পেশেন্টটা হ্যাজ what we think is an end-stage অথবা আনস্টেবল অ্যানজাইনা। সো এই আমি নেক্সট কয়েকটা স্লাইড ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির গাইডলাইন থেকে নেওয়া, এবং আমি এটা খুবই অ্যাডভাইস করব যে
এটা অন্যান্যগুলো নিতে পারেন। ব্রিটিশ ইংল্যান্ডের নাইস গাইডলাইন্স আছে, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন গাইডলাইন আছে, এবং আমি জানি যে লো রিসোর্স সেটিং এর জন্য ইন্ডিয়াতেও ইন্ডিয়ান গাইডলাইন আছে, যেটা হয়তো বাংলাদেশের জন্য আরো অনেক বেটার হয়। আমি ইউরোপিয়ানটি নিয়েছি এই কারণে যে ইটস জাস্ট ইজি টু রিড এবং খুব ভালোভাবে ম্যানেজ করা যায়। মানে ওদের ওভারঅল প্রেজেন্টেশনটা খুবই ভালো। তাছাড়া ওদের প্রায় ১০০-১৫০টা গাইডলাইন আছে এবং সব একটা মোবাইল ফোন অ্যাপে পাবেন। অ্যাপ যদি ডাউনলোড করে নিতে পারেন, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি যদি আপনি গুগল করেন, গুগলে গিয়ে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি গাইডলাইন, ওখানে গিয়ে যদি আপনি অ্যাপ নামিয়ে নেন, আপনার এনিথিং, atrial fibrillation, supraventricular tachycardia, etc., etc., শত শত জিনিস। সো ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি গাইডলাইন, ওখান থেকে নেয়া এটা। দেখেন তারাও কিন্তু এই জিনিসটা উপরে এবং নিচে করেছে। ইনিশিয়াল একটা ইভ্যালুয়েশন অফ পাথওয়ে, এবং নিচে যেটা হচ্ছে ডায়াগনোসিস। যে ইনিশিয়াল ইভ্যালুয়েশন হচ্ছে আপনি তাড়াতাড়ি একটা কুইক সিম্পটমস, ভাইটাল সাইন্স, ইসিজি করে ফেললেন। তারা ইউরোপিয়ান লেভেলে বলেছে, তাই তারা ট্রোপোনিন দিয়েছে। এই যে HSCTN মানে হচ্ছে হাই সেনসিটিভিটি কার্ডিয়াক ট্রোপোনিন। কেন এইভাবে করে লিখে মানুষ আমি জানি না। যাই হোক, হাই সেনসিটিভিটি কার্ডিয়াক ট্রোপোনিন। ঠিক আছে? এরপর তারা হয়তোবা সাজেস্ট করলো যে হয়তোবা নন ইনভেসিভ ইমেজিং করাও যেতে পারে। যদি ট্রোপোনিনে চেঞ্জ থাকে তখন আপনি চিন্তা করবেন সিসিইউ তে ভর্তি করব, ওয়ার্ডে ভর্তি করব, অবজার্ভ করব, নাকি ইভেন ডিসচার্জও করে দিব যদি এখন সবকিছু নরমাল হয়। তারা নিচে দিয়েছে যে কনসিডার বিএনপি, এন্টি ব্রো বিএনপি এর কথা বলেছে, যেহেতু অনেক সময় হার্ট ফেলিয়ারে প্রেজেন্ট করতে পারে একটা পেশেন্ট। এটা নট অ্যাবসলিউটলি নেসেসারি, বাট ইটস গুড। দেখেন এখানে যেটা বলল যে নন এসটি এলিভেশন হলে আপনি কিন্তু পেশেন্টটাকে জেনারেলি ম্যানেজ করতে পারবেন, আপনি যেখানে আছেন না কেন। তারপরে এখন আপনি প্রপারলি আপনি দেখলেন হিস্ট্রি, সিম্পটম, ইসিজি নিলেন 10 মিনিটের মধ্যেই, তারা কিন্তু বলছে কার্ডিক ট্রোপোনিন, এবং যেহেতু আমি আগেও বলেছি যদি আপনার ট্রোপোনিন রেজাল্ট উইদিন 1 আওয়ার না আসে, তাহলে কিন্তু আপনি ট্রোপোনিনের উপর বেস করাটা উচিত হবে না। কারণ নাহলে আপনি পেশেন্টের ট্রিটমেন্টটা ম্যানেজমেন্টটা সাব অপটিমাল হবে যদি ট্রোপোনিন আসতে টাইম লাগে এবং আমরা না করি। ইসিজি করি, ইসিজি করে যদি আমরা এখন দেখি যে non-ST elevation MI বা unstable angina পিকচার আছে, তখন আমরা কিভাবে ম্যানেজ করব? So now the management depends very much on how sick the patient is. But initially for NSTEMI, আমরা মেডিকেল ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে আমরা ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে? অ্যান্টিপ্লেটলেট এবং অ্যান্টিকোয়াগুলেশনের উপর ফোকাসটা। এবং আমি জেনারেলি বলে দিব যে নো ম্যাটার ওয়ের ইউ আর ওয়ার্কিং, অ্যাসপিরিন 300 মিলিগ্রাম দিয়ে দিলে তেমন কোনো ক্ষতি হয় না। ইংল্যান্ডে অনেক সময় প্যারামেডিকরাই দিয়ে দেয়। অ্যাম্বুলেন্স ক্রু যারা পিক আপ করে আনতেছে একটা রোগীকে, তার যদি বুকে ব্যথা থাকে, তারাই তখন দিয়ে দেয়। আর এটা এনাফ এভিডেন্স দেখা গেছে যে যত তাড়াতাড়ি দেয়া যায় অ্যাসপিরিন তত ভালো। সো অ্যাসপিরিন আর্লি দিয়ে দেওয়া ইজ ভেরি গুড, এবং আই থিংক ইট উড বি এসেনশিয়াল টু গিভ ইট দ্যাট ওয়ে। যদি আপনি অ্যাসপিরিনটা না দিতে পারেন, তাহলে কিন্তু পরে দিয়ে দেওয়াটা একটু প্রবলেমেটিক হয়ে যায়, এবং অ্যাসপিরিন দিয়ে দিলে এটা কোনো সমস্যা নেই। পরে যদি দেখেন আসলে এটা মানে এমআই ছিল না, অন্য কিছু ছিল, তেমন ক্ষতি হবে না। ক্ষতি একটাই হতে পারে, শুধু যদি তার ব্লিডিং পেপটিক আলসার থাকে, তখন আপনি হয়তো তার ব্লিডিংটা একটু বাড়িয়ে দিবেন। তাছাড়া অন্যান্য প্রবলেমগুলোতে তেমন ক্ষতি করার চান্স কম। সাথে এখন আপনার পেইন ম্যানেজ করতে হবে। কারণ আপনি যদি পেইন ম্যানেজ করতে না পারেন, তাহলে ইন জেনারেল পেশেন্ট আরো সিক হয়ে যাবে এবং পেশেন্টের কমপ্লায়েন্স কমে আসবে। সো দ্য বেটার উই ক্যান ডু পেইন ম্যানেজমেন্ট ইজ বেটার। গাইডলাইন অনুযায়ী ২ টা জিনিস ইউজ করা উচিত পেইন ম্যানেজমেন্টের জন্য। এক হচ্ছে ওপিওয়েড অ্যানালজেসিয়া, এটা মরফিন, ফ্যান্টানিল, অক্সিকোডোন এই টাইপের। আমি জানি যে বাংলাদেশে সবসময় ওপিওয়েড পাওয়া সহজ নয়, স্পেশালি খুব স্পেসিফিক কিছু হাসপাতালে বা স্পেসিফিক সেটিং এ ছাড়া। বাট ওপিওয়েডের একটা বেনিফিট আছে যেটা হচ্ছে হার্ট মাসেল রিল্যাক্সেশনও করে। সো এর কারণে এটা ইজ নট জাস্ট আ পেইন রিলিফ, এটা অ্যাকচুয়ালি কার্ডিয়াক বেনিফিটও দেয় ওভার আদার ফর্মস অফ অ্যানালজেসিয়া। কিন্তু যদি এখন অন্য কিছু না থাকে তাহলে ওগুলোও দিবেন, সমস্যা নেই। সেকেন্ড হচ্ছে গ্লিসেরল ট্রাইনাইট্রেট, এটা আপনার স্প্রে হিসেবে হোক বা ইনফিউশন হিসেবে হোক, এগেইন সেম থিং, এটা হচ্ছে ভেজোডাইলেশন করে, এবং when you have vasodilation you have much better symptom control, এবং ইন জেনারেল আপনার ইস্কিমিয়া কমিয়ে আনে। যদিও ঠিক মৃত্যু কমায় না, কিন্তু ইস্কিমিয়া কমে আসলে ইট হেল্পস ফলো অন এবং ফিউচার প্রবলেমস কমে আসে। এই জিনিসগুলো আই থিংক পেইন ম্যানেজমেন্ট এবং অ্যাসপিরিন, এটা আপনি অলমোস্ট হিস্ট্রির সাথে সাথে দিয়ে দিতে পারবেন, ইসিজি পাওয়ার আগেও দিয়ে দিতে পারেন যদি আপনার কাছে কনভিন্সিং হিস্ট্রি মনে হয়। যদি আপনি এখন মোটামুটি মোর কনভিন্সড যেটা আসলে এনস্টেমি হয়েছে, তখন ক্লোপিটোগ্রাল চিন্তা করে 600 মিলিগ্রাম, একটু হায়ার, কিন্তু স্টেমি এনস্টেমির একটা ডিফারেন্স এখানে।
অন্যান্য অল্টারনেটিভ বিভিন্ন গাইডলাইনে বলা হয় প্রাসোগ্রেল, টিকাগ্রেলর আরো অনেকগুলো অদ্ভুত নতুন আছে যেগুলো আমি ঠিক ভালো জানি না, কিন্তু কার্ডিওলজিস্টরা এরা ইউজ করে। এবং এটা আপনারা হয়তোবা দেশে অনেকেই দেখবেন এই নতুন নভেল অ্যান্টিপ্লেটলেট ইউজ। তাছাড়া লো মলিকুলার ওয়েট হ্যাপারিন, ইনক্সিপারিন বা ফন্ডাপোরিনক্স, যেটা এখন আমরা কোভিড অনেক ইউজ করে অভ্যস্ত হয়ে গেছি। বাট জেনারেলি বাংলাদেশে এর আগে সবচেয়ে কমন ইউজ অফ ইনক্সিপারিন ছিল কিন্তু মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে। সো এমআই হলে তখন ইনক্সিপারিন দিতে পারবেন। ডোজিংটা আমি ইচ্ছা করে এখানে রাখিনি, যেহেতু ডোজিং নিয়ে কিছু বিভিন্ন গাইডলাইনে মাঝে মাঝে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে অ্যাবাউট লো মলিকুলার ওয়েট হ্যাপারিন ডোজ ইন এমআই। সো এটা বেস্ট ইজ লোকালি যে প্র্যাকটিসটা থাকে ওটা যদি আপনি ফলো করেন। সো অ্যাসপিরিন, ক্লোপিটোগ্রাল, লো মলিকুলার ওয়েট হ্যাপারিন, পেইন ম্যানেজমেন্ট। আপনার কিন্তু ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ডান। এরপরে যা ম্যানেজমেন্ট, অল অফ দিস ইজ লেট। স্ট্যাটিন দিতে পারেন, এইস ইনহিবিটর, বিটা ব্লকার। আজকাল অনেকেই এইস ইনহিবিটর এবং বিটা ব্লকার আর্লি স্টার্ট করতে বলে, যেটার কারণ হচ্ছে দেখা গিয়েছে যে এটাও এগুলো কিছুটা, স্পেশালি এইস ইনহিবিটরটা হচ্ছে কার্ডিয়াক রিমডেলিং এ হেল্প করে। সো হার্টকে প্রোটেক্ট করে ফ্রম গোয়িং, মানে মানে কার্ডিয়াক মানে স্ট্রাকচারাল রিমডেলিং হওয়া থেকে প্রিভেন্ট করে। এবং বিটা ব্লকার দেখা গিয়েছে যে মর্টালিটি এবং মরবিডিটিতে হেল্প করেছে এই জন্য। সাথে স্ট্যাটিন ইজ দ্য আদার থিং, যেটা অনেক সময় শুরু করা যেতে পারে। সো দিস ইজ দ্য কুইক আর্লি ম্যানেজমেন্ট অফ এনস্টেমি। কিন্তু এখন আপনি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর এখন আপনি কি করবেন? হয়তোবা আপনি এমন কোথাও আছেন যেখানে দিস ইজ অল ইউ ক্যান গিভ, মেডিকেল ম্যানেজমেন্ট ইজ অল। হয়তোবা অন্য কোথাও আছেন যেখানে অন্য এর চেয়ে বেশি কিছু করতে পারে। এবং এটাও আবার ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি গাইডলাইন থেকে। এখন কি আমরা ইনভেসিভ করব নাকি টাইমিং করব? সো এখন আপনি দেখলেন ইসিজি ভাইটাল সাইন নিলেন, নিউ মার্মার যদি থাকে আপনি চেক করলেন। আমাদের পেশেন্টের কথাই চিন্তা করি, সে কিন্তু হিমোডাইনামিকলি স্টেবল। কোলিল মিয়া হচ্ছে হিমোডাইনামিকলি স্টেবল, তার হার্ট রেট ভালো, তার ইসিজিতে চেঞ্জ আছে কিছুটা, কিন্তু অত সিভিয়ার না। এবং ধরে নিলাম যে আমরা যদি একটা ট্রোপোনিন করেছি, ট্রোপোনিনটা অত বেশি হাই নেই, একটু হাই এসেছে। এখন আমাদের চিন্তা করতে হবে তাকে কি ইমিডিয়েট কোনো ইনভেসিভ ম্যানেজমেন্ট করা লাগবে, নাকি তাকে বাসায় দিয়ে দিতে পারবো, পরে ইনভেসিভ ম্যানেজমেন্ট করবো, নাকি খুব আর্লি ইনভেসিভ এখন করতে হবে। সো এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে যে খুব দ্রুত, মানে 2 ঘন্টার মধ্যেই তাদেরকে স্টেন্টিং করার জন্য চিন্তা করতে হবে। এটা হচ্ছে তাদের যদি হিমোডাইনামিক ইনস্টেবিলিটি থাকে, তাদের যদি লাইফ থ্রেটনিং কোনো অ্যারিথমিয়া হয়, অন্যান্য কমপ্লিকেশন থাকে, হার্ট ফেলিয়ার হয়, এবং ইসিজি চেঞ্জ করে যদি খুব সিভিয়ার হয়, তখন চিন্তা করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে দিস ইজ ভেরি মাচ ঢাকা বেসড ম্যানেজমেন্ট, কারণ এরকম 2 ঘন্টার মধ্যে আপনি একজন পেশেন্টকে একটা ক্যাথ ল্যাবে নেওয়া, এটা বড় শহরগুলো ছাড়া ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা এর বাইরে উইল বি কোয়াইট ডিফিকাল্ট। কারণ পেশেন্ট পার্টির আপনার ট্রান্সপোর্ট খুঁজতে হবে, ট্রান্সপোর্ট ম্যানেজ করে যেতে হবে। সো এটাও ওখানে চিন্তা করা। That in itself should not preclude a, a referral for invasive management. আর আপনি প্রথম 2 ঘন্টা করতে না পারেন, কিন্তু 24 ঘন্টায় তো একটা পেশেন্টকে আপনি একটা পিসিআই সেন্টারে নিতে পারবেন। রিগার্ডলেস অফ আপনি বাংলাদেশে কোথায়ই বা থাকেন না কেন। আপনি পঞ্চগড় থাকলে আপনি রাজশাহী পাঠাতে পারবেন। সো দ্যাট ইজ অলওয়েজ আ পসিবিলিটি। সো যেটা করতে হবে, তখন আপনি চিন্তা করবেন যে একটা এনসেমি হয়ে গেল, কিছুটা ডাইনামিক চেঞ্জ আছে। তখন একটা আর্লি ইনভেসিভ উইদিন 24 আওয়ার্স যদি একটা পিসিআই সেন্টারে ম্যানেজ করা যায়। বাট পিসিআই ছাড়া আরেকটা অপশন যেটা আছে হচ্ছে কার্ডিয়াক বাইপাস যদি করা হয়। এবং নিচে আমাদের এখানে দেওয়া আছে যে কখন পিসিআই করব এবং কখন করোনারি আর্টারি বাইপাস করব। পিসিআই হচ্ছে জেনারেলি যদি সিঙ্গেল ভেসেল ডিজিজ থাকে, ক্লিনিক্যালি যদি আনস্টেবল হয়, তাড়াতাড়ি কিছু করা লাগবে এরকম। তো ধরেন আমাদের খুলিল মিয়ার কাহিনী বলি, সে রিলেটিভলি স্টেবল, তাই তাকে আমরা অন্যান্য ইমেজিং করতে পারি, সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে পারি, বা জাস্ট নরমাল অ্যাঞ্জিওগ্রামই করতে পারি মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে, এবং তারপর চিন্তা করতে পারি যে তাকে কি করা হবে। এবং তাকে দেখা গেল যে তারপরে কমপ্লেক্স মাল্টিভেসেল ডিজিজ আছে, এবং এটা রিয়েল স্টোরি, তার 3 ভেসেল ডিজিজ এট দ্য এজ অফ 33। সো তাকে খুব দ্রুত একটা বাইপাস করা হয় উইদিন আ উইক, এবং বাইপাস করানোর পরে তাকে বাসায় ডিসচার্জ করা হয় কয়েক সপ্তাহ পরে। সো দিস ইজ আ ভেরি ব্রিফ, আমি অনেক তাড়াহুড়ো করে বলছি আমি জানি, কিন্তু
due to the size of the topic we have to talk, এবং obviously পরে question answer session if we can have time তাহলে ওটা নিয়ে আমরা আরো কথা বলবো। Okay, so in general NSTEMI short end of the stick আমরা medical management হচ্ছে priority, এবং সাথে যদি এখন পেশেন্ট আনস্টেবল হয় তখন আমাদের রিভাস্কুলারাইজেশন রিপারফিউশনের কথা চিন্তা করতে হবে। আরেকটা অপশন অবভিয়াসলি আছে যেটা হচ্ছে ফাইব্রিনোলাইসিস, যেটা নিয়ে আমরা পরে স্টেমি কথা বলার সময় তখন ফাইব্রিনোলাইসিস নিয়ে কথা বলবো যদি পিসিআই করা পসিবল না হয়। এবার এসটি এলিভেশন আসে। এসটি এলিভেশন এমআই ইজ লেস কমন। অধিকাংশ এমআই কিন্তু নন এসটি এলিভেশন, এবং আনস্টেবল এনজাইনা হচ্ছে এসিএস এর সবচেয়ে কমন। ST elevation MI is less than half of STEMI, NSTEMI compared to NSTEMI. কিন্তু যদি আপনার একটা ST elevation MI থাকে, আপনি মোটামুটি মৃত্যু নিশ্চিত যদি আপনি কিছু না কিছু করতে পারেন। আর যদি মৃত্যু না হয় তাহলে যেই মরবিডিটিটা হয়, হার্ট ফেলিয়ার এবং প্রলং ব্রেথলেসনেস, ইডিমা এটসেট্রা, এই প্রবলেমগুলো যদি হয় এটা আসলে দ্য কোয়ালিটি অফ লাইফে খুব হ্যাম্পার করে। সো যত আর্লি রিপারফিউশন করা যায় তত ভালো। কারেন্ট গাইডলাইন ইউরোপে এবং অন্যান্য অনেক দেশেই হচ্ছে যে উইদিন 6 আওয়ার্স অফ দ্য ওয়ার্স্ট পেইন একটা প্রাইমারি পিসিআই করা। এটা করা গেলে মোর্টালিটি ইমপ্রুভড গ্রেটলি। সো আপনি যদি ইফ ইউ হ্যাভ আ পেশেন্ট যার এসটি চেঞ্জেস আছে, ইট ইজ বেস্ট টু রেফার দেম আর্লি যাতে তাদের একটা পিসিআই করা যেতে পারে। যদি আপনি এমন কোথাও থাকেন যে 6 ঘন্টার মধ্যে এটা সম্ভব না, বাট ইফ ইউ আর স্টিল উইদিন 12 আওয়ার্স অফ দ্য পেইন, যে কারণে আমি বলছিলাম যে বাংলাদেশে অনেক সময় লেট প্রেজেন্টেশন হয়, 4-5 দিনে ব্যথা নিয়ে আসে, তখন কিন্তু এটা করা যাবে না, তখন মেডিকেল ম্যানেজমেন্ট ইজ দ্য অনলি অপশন। বাট যদি 12 ঘন্টার মধ্যে আসে পেইনের, তখন কিন্তু ফাইব্রিনোলাইসিসের একটা অপশন আছে, টেনেক্টেপ্লেজ, আল্টিপ্লেজ এটসেট্রা দিয়ে, যেটা ইজ নট অ্যাজ গুড অ্যাজ পিসিআই, কিন্তু এটা আপনার একটা ব্রিজিং থেরাপি হিসেবে কাজ করে। আপনি ফাইব্রিনোলাইসিস করে তারপর পিসিআই এর জন্য আপনি রেফার করলেন। আবার ইউরোপিয়ান সোসাইটি অফ গাইডলাইন থেকে নিলাম, এবং আমি এটা স্পেসিফিক্যালি নিচ্ছি এই কারণে যে কারণ বাম পাশে যদি দেখেন তাদের একটা ক্লক আছে, সো দে হ্যাভ আ প্ল্যান অন হাউ টু গেট দ্য পেশেন্ট থ্রু। এবং আমাদের দেশে আমি জানি যে এরকম নেটওয়ার্কিং নাই যে আপনি একটা জায়গায় বললেন এবং অ্যাম্বুলেন্স নিয়ে গেল, পেশেন্ট পার্টিকে নিজেই ক্যারি করতে হবে, কিন্তু অ্যাটলিস্ট আপনার এই আইডিয়াটা আছে যে আপনি কিভাবে যাবেন। ইনিশিয়ালি আসার সাথে সাথে যদি আপনি একটা ইসিজি করে ফেলতে পারেন, মনিটরিং করা গেলে ভালো। দেখেন ক্যাথ ল্যাবকে অ্যালার্ট করার কথা বলছে এবং অ্যাসপিরিন দিয়ে দেওয়ার কথা। অ্যাসপিরিন, টিকাগ্রোল, প্রেসোরিজেল বলছে, অথবা ক্লোপিডোগ্রেলও দেওয়া যাবে এই জায়গায়, সাথে সাথে দিয়ে দেওয়া। অক্সিজেন যদি অক্সিজেন লাগে, কিছুটা সাজেস্ট করছে ইয়েলো মানি হচ্ছে আপনি দিতে পারেন, বাট নট নেসেসারিলি। ওপিওয়েড দিতে পারেন, আইভি বিটা ব্লকার দিতে পারেন, এবং জিপি 3B 3A হচ্ছে ইন কেস অফ প্রেসোরিজেল টিকাগ্রোল যদি না থাকে। এর মধ্যে কিন্তু আপনি নাও ইউ হ্যাভ টু থিঙ্ক অফ গেটিং দিস পেশেন্ট টু পিসিআই সেন্টার। এবং যখন একবার হয়ে গেছে 24 আওয়ার্স পিসিআই হয়ে যাওয়ার পরে, তারপরে স্ট্যাটিন, বিটা ব্লকার, যদি হার্ট ফেলিয়ার থাকে, এইস ইনহিবিটর, অ্যাসপিরিন এবং প্রাসোগ্রাল টিকাগ্রোল ফর লাইফ এটসেট্রা। একটা একো করা, দেখা হার্টের কি অবস্থা, রিজিনাল ওয়াল মোশন, অ্যাবডোমিনালিটি আছে কিনা। সো দ্য কি ইস্যু হিয়ার ইজ মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়ার সাথে সাথে অ্যাসপিরিন, প্রাসোগ্রাল টিকাগ্রোল বা অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল দেওয়ার পরে, এবং এখানে 300 দিব আমরা, বা 300-600 দেওয়া যেতে পারে ক্লোপিডোগ্রেল। অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল দেওয়ার পরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে পিসিআই সেন্টারের দিকে জাম্প করা। যদি পিসিআই সেন্টারে যাওয়া না যায়, তখন উই হ্যাভ টু ম্যানেজ ইট স্লাইটলি ডিফারেন্টলি। যদি পিসিআই সেন্টারে নিয়ে যেতে পারেন উইদিন 6 আওয়ার্স এবং পিসিআই করা যায়, যেটা এগেইন আমি বলবো যেটা আসলে বড় শহরের বাইরে, বাংলাদেশের ক্ষেত্রে এটা আসলে বেশি রেলেভেন্ট না, অথবা আনলেস ওই হসপিটালেই প্রেজেন্ট করে যেখানে আপনার ক্যাথ ল্যাব আছে 24 আওয়ার্স, তখন এভাবে ম্যানেজমেন্টটা করা যেতে পারে। হাউএভার পিসিআই করতে পারলাম না, কিন্তু আপনার কাছে একটা মোটামুটি আনস্টেবল পেশেন্ট আছে, এসটি এলিভেশন, আপনি জানেন যে আগামীকালের মধ্যে আপনি রেফার করে পাঠাতে পারবেন, কিন্তু এখন ইমিডিয়েটলি কি ম্যানেজমেন্ট দেওয়া যেতে পারে, এটা হচ্ছে ফাইব্রিনোলাইসিস পাথওয়ে। একটু ভালো করে দেখেন, আমি জানি এটা অনেক লেখালেখি এই স্লাইডটাতে, বাট আবার ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি গাইডলাইন থেকে নিয়েছি। আপনার একদিকে ইসিজি মনিটরিং আপনি দেখলেন স্টেমি, আপনি জানেন যে পিসিআই তে নেওয়া সম্ভব না, যেটা করতে হবে প্রথমে আপনি একটা ফাইব্রিনোলাইসিস বোলাস দিয়ে দিবেন। ডোজিং ইউ ক্যান লুক আপ, বইগুলোতে ডোজিং দেওয়া আছে, বিভিন্ন এক একটা ফাইব্রিনোলাইসিস ড্রাগের ডোজিং এক এক রকম,
এটা কি আল্টিপ্লেস হলে একরকম, টেনেক্টোপ্লেস হলে একরকম। ইউজুয়ালি একটা বোলাস ডোজ, তারপরে একটা মেইনটেন্যান্স থাকে, সাথে আবার ইনক্সিপারেন্টও দিয়ে দেয়, এবং অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল ইজ ভেরি এসেনশিয়াল। যে আপনি এতগুলা অ্যান্টি ক্লটিং দিচ্ছেন, অ্যান্টি প্লেটলেট দিচ্ছেন, যে পেশেন্টকে কাউন্সেল করা যে ব্লিডিং হওয়ার রিস্ক আছে, কিন্তু একটা রিস্ক বা ব্লিডিংটা যদি ব্লিডিং রিস্ক নিয়েও তার মারা যাওয়ার চান্স অনেক বেশি যদি ট্রিটমেন্ট না দেওয়া হয়। সো এই উইদিন দ্যাট আপনি একবার ফাইব্রোলাইসিস করে দেওয়ার পরে আপনার 24 ঘন্টা টাইম আছে টু ট্রান্সফার দিস পেশেন্ট ফর অ্যাঞ্জিওগ্রাম প্লাস মাইনাস পিসিআই। সো দ্য ফাইব্রোলাইসিস স্ট্র্যাটেজি বাংলাদেশের সেটিং এ ইজ স্টিল ভেরি ভেরি রেলেভেন্ট। আর আপনি জানেন যে 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনি একটা পিসিআই সেন্টারে পাঠাতে পারেন। পেশেন্ট ফ্যামিলির যদি ওই সামর্থ্য না থাকে, ফাইব্রোলাইসিস মাইট বি দ্য অল দ্যাট ইউ ক্যান অফার। ইয়েস, অনেক দাম, বাট সরকারি হাসপাতালে অনেক সময় এটা অ্যাভেইলেবল হয় উইদাউট having to pay for it. So আপনি যদি ফাইব্রোলাইসিস করতে পারেন, you give a much better chance to a patient, especially in rural setting এ, যেটা আপনি হয়তোবা অন্যান্য সময় আপনি শুধু মেডিকেল ম্যানেজমেন্ট আপনি দিতে পারবেন না, শুধু অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল আর রিনক্সিপারিনে এই ম্যানেজমেন্টটা হবে না। সো ওই জায়গায় এই ফাইব্রোলাইসিস স্ট্র্যাটেজিটা মাইট ওয়ার্ক। এবং ফাইব্রোলাইসিস মাঝে মাঝে ইন দ্য আনস্টেবল এনস্টেমি পেশেন্ট, নন এসটি এলিভেশন এমআই পেশেন্টও ইউজ করা যেতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফাইব্রোলাইসিস দেওয়ার পরে ইউ হ্যাভ 24 hour উইন্ডো রাদার দেন দ্য 3 hour 4 hour যে উইন্ডোটা ছিল পিসিআই, মানে প্রাইমারি পিসিআই করার জন্য। আপনার একটা 24 hour উইন্ডো আছে পেশেন্টটাকে করোনারি অ্যাঞ্জিওগ্রাম পিসিআই করার জন্য। এবং একই সাথে আবার স্ট্যাটিন, বিটা ব্লকার, এইচ ইনহিবিটর এগুলা স্লোলি স্টার্ট করা উইদিন দ্য নেক্সট ডে। দিস ইজ পার্ট অফ কারেন্ট ACS ম্যানেজমেন্ট। ফাইব্রোলাইসিস অ্যাজ ইউজুয়াল, যেহেতু একটা ব্লিডিং রিস্ক, এখানে কিছু আপনার কন্ট্রাইন্ডিকেশন আছে। যদি ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ থাকে, রিসেন্ট যদি স্ট্রোক থাকে, অনেক ট্রমা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং উইদিন দ্য লাস্ট মান্থ, যেটা বাংলাদেশের ক্ষেত্রে খুবই জরুরি, যেহেতু আমাদের পেপটিক আলসার হচ্ছে আমাদের জাতীয় রোগ। অন্যান্য কোনো যদি ব্লিডিং ডিসঅর্ডার, ডাইসেকশন এটসেট্রা এগুলো যদি থাকে, আপনি চিন্তা করতে হবে। দ্য প্রবলেম অফ দিস লিস্ট হচ্ছে এগুলো যখন আপনার কাছে আনস্টেবল একটা সিক পেশেন্ট চোখের সামনে আছে, তখন এত কিছু মনে রাখাটা খুবই ডিফিকাল্ট। এবং দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু মেক এ ক্লিনিক্যাল জাজমেন্ট। এবং আনফর্চুনেটলি দিস ইজ দ্য নেচার অফ ইমার্জেন্সি মেডিসিন অর অ্যাকিউট মেডিসিন, ফ্রন্ট ডোর মেডিসিন আপনি যেভাবে এটাকে ডিসক্রাইব করেন, যে অনেক সময় আমাদের সব টুলস থাকে না টু গিভ দ্য কুইক, বাট উই হ্যাভ টু মুভ কুইক মুভ না করলে কিন্তু পেশেন্টের যে ক্ষতিটা হয়ে যাবে। আপনি একদিন অপেক্ষা করে ট্রোপোনিন দেখে তারপর ক্লোপিডোগ্রেল, অ্যাসপিরিন দিলে কিন্তু তেমন কোনো লাভ হবে না, যেটা আপনি যদি ইনিশিয়ালি হিস্ট্রি এবং এক্সামিনেশন নিয়ে করে ফেলেন। আরো কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে, বাট ইটস নট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট, এবং আমি এখানে যে ফোকাসটা আসলে রাখতে চাচ্ছি, যে রিপারফিউশন সেভস লাইভস, ইমিডিয়েট লাইফ সেভিং, লং টার্ম লাইফ সেভিং। এবং যত বেশি আমরা রিপারফিউশনের উপর ফোকাস করতে পারবো, সেটাই আমাদের জন্য বেস্ট হয়। যে ইফ উই ক্যান ডু আইদার ফাইব্রোলাইসিস অর পিসিআই, এবং ওই ফোকাসটা যদি ওইদিকে নিতে পারি, এবং আমাদের নীতি নির্ধারকরা যদি ওইদিকেই হেড করে, যে অ্যাটলিস্ট আমাদের, যেহেতু এমআই উইল বিকাম স্লোলি, আর অ্যাকচুয়ালি অলরেডি ইজ বাংলাদেশের বিগেস্ট কিলার, আমরা যদি এমআই ম্যানেজমেন্টটা যদি আমরা অপটিমাইজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিশাল একটা চেঞ্জ ইন মোর্টালিটি আসতো। However, that doesn't mean যে ওখানে আমাদের খেলা শেষ। ধরেন আমরা রিপারফিউশন আমরা যদি করতে নাও পারি, মেডিকেল ম্যানেজমেন্ট স্টিল ওয়ার্কস। অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, ইনক্সিপারিন / ফন্ডাপারিনক্স যেকোনো একটা অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, ইনক্সিপারিন মিলায় যে আমাদের একটা কম্বিনেশন আছে, সেটাতেও কিন্তু আর্লি ট্রিটমেন্ট যদি দিতে পারি, তাহলেও কিন্তু পেশেন্টের জন্য there is quite a good outcome rather than having no treatment at all. মাঝে মাঝে হার্ট অ্যাটাক মিমিকিং কিছু প্রবলেম থাকে, ওগুলো নিয়ে একটু চিন্তা করবেন সবসময়। মাথায় অ্যাট দ্য ব্যাক অফ ইউর হেড রাখেন যে পালমোনারি এম্বোলিজম একটা অপশন আছে, এওটিক ডাইসেকশন হতে পারে, এওটিক অ্যানোরিজম হতে পারে। এই জিনিসগুলো বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় মিমিক হচ্ছে পেপটিক আলসার, গ্যাস্ট্রাইটিস, হার্টবার্ন। সো তখন এটা জাস্ট হিস্ট্রি এবং ডায়াগনোসিস ইনশাআল্লাহ ওখান থেকে নেওয়া বেসিক্যালি। ওকে, দ্যাট উইল বি অল। সরি, I am almost, I tried my best তাড়াহুড়ো করার। Okay, but no problem. Okay, that would be all. দেখি এবার কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, এবং আই থিঙ্ক আমার কেন জানি মনে হয় সবসময় কোয়েশ্চেন আনসার সেশনেই লার্নিংটা মাচ বেটার হয়।
এরকম সারাক্ষণ একাধারে কথা বলে যাওয়া উইদাউট এনি ইন্টারাকশন ইজ ভেরি ডিফিকাল্ট। ক্লাসরুমে তো অ্যাটলিস্ট আরেকজনের সাথে সামনাসামনি কথা বলা যায়। এবং আমার রিয়েল লাইফ টিচিং স্পেশালি কেমব্রিজে যে টিচিং গুলো করি অধিকাংশ হচ্ছে আসলে আমার টিউটোরিয়াল লেভেলে। আমার ৪-৫ জনের বেশি স্টুডেন্ট কখনো থাকে না। সো খুব মজা করে কথা বলা যায়। মানে আমরা আড্ডা দেওয়ার মতো করে পড়ালেখা করতে পারি। তো এখানে জুমে সেই যে প্রবলেমটা হয়ে যায় যে ওই আমি জানি না আপনারা কি কিছু বুঝছেন নাকি কিছুই বুঝেন নাই? সব বুঝে ফেলছেন? নাকি অনেক কোয়েশ্চেন আছে নাকি কিছুই নাই? তো এই কোয়েশ্চেন গুলা। ধন্যবাদ স্যার আমাদের সেশনটা নেওয়ার জন্য। স্যার আমাদের কোশ্চেনিং এন্ড অ্যান্সার আলাদা একটা অপশন আছে, এখানের মধ্যে 3টা কোশ্চেন জমা পড়েছে, আচ্ছা। যদি একটু দেখে নিন। তাহলে আমি লাইভ দিয়ে শুরু করি এগুলা। যেহেতু জি আমাদের টাইম আছে এখনো হাতে। জি অবশ্যই স্যার। ওকে। ফার্স্ট কোয়েশ্চেন এসেছে দেবপ্রিয় ধর ততন থেকে। আমি আশা করি যে নাম আমি ঠিক দেবপ্রিয় ধর ততন থেকে। আমি আশা করছি যে নামটা আমি ঠিকমতো উচ্চারণ করলাম। না করলে মাফ করে দেন। যে অ্যাসপিরিনের কথা জিজ্ঞেস করা হচ্ছে যে বেস্ট রুট অফ ট্রিটমেন্ট কি হতে পারে? ওরাল নাকি সাবলিঙ্গুয়াল? ইট ম্যাটার্স ভেরি লিটল। সাবলিঙ্গুয়ালের যে বেনিফিট গুলো আছে সেটা হচ্ছে আপনারা ফার্মাকোলজিতে যেটা বলেছেন যে ফার্স্ট পাস এফেক্টটা এভয়েড করতে পারে, যেটা ওরাল দিলে হয়। সেকেন্ডলি আমি জানি না এটা কতটা এভিডেন্স বেসড, কিন্তু একটা হোপ আছে যে হয়তোবা সাবলিঙ্গুয়াল দিলে ওই যে গ্যাস্ট্রিক সাইড এফেক্ট যেগুলা বাংলাদেশের ক্ষেত্রে যে কারণে এটা ইম্পর্টেন্ট, যে আমাদের এতগুলা পেপটিক আলসার, আমাদের জাতীয় রোগ হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। আম, তো পেপটিক আলসারের প্রবলেম গুলো যেহেতু থাকে, সো এই কারণে আমরা যদি সাবলিঙ্গুয়াল দিই হয়তোবা গ্যাস্ট্রিক সাইড এফেক্ট গুলো কম হবে। এবং আমরা যদি আপনি যেটা দেখলেন যে আমরা যদি এখন ফাইব্রিনোলাইসিস স্ট্র্যাটেজিতে যাই, আমি যদি এখন স্ট্রেপ্টোকাইনেজ, ইনক্সিপারিন, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল সব একসাথে দিই, এতগুলো একসাথে দিলে ব্লিডিং এর রিস্ক কিন্তু অনেক বেশি। সো ওই সময় সাবলিঙ্গুয়াল দেওয়াটা হয়তোবা মাচ বেটার। বাট দ্য থিং ইজ দ্য নেচার অফ অ্যাসপিরিন ইজ সাচ যে সাবলিঙ্গুয়াল দিলেও ব্লিডিং এর রিস্কটা থাকতে পারে। বাট ইটস কুইকার অ্যাক্টিং, এবং আপনার কাছে যদি অপশন থাকে তাহলে আইদার ইজ ফাইন। পেশেন্টের ক্যাপাসিটি অনুযায়ী চিন্তা করতে হবে। যদি আপনার হসপিটালে সাপ্লাই না থাকে, সরকারি হাসপাতালের ক্ষেত্রে বলছি, এবং পেশেন্ট গরিব হয়, তাহলে যেটা চিপার দ্যাট ক্যান বি চোজেন এজ অ্যান অপশন এজ ওয়েল। সো দ্যাট উড বি ইট। ইনফ্যাক্ট পেশেন্ট যদি খুব অসুস্থ থাকে, ইভেন পাররেক্টাল ইজ অলসো অ্যান অপশন। সো দ্য রুট ম্যাটার্স ভেরি লিটল ফর অ্যাসপিরিন। ইংল্যান্ডে ইউজ করা হয় না, কিন্তু আমি জানি যে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজিতে গাইডলাইনেও আছে। ওরা কিন্তু ইন্ট্রাভিনাসও ইউজ করে আইভি অ্যাসপিরিন। আমি এটা আগে মানে ওদের পড়ালেখা করার আগে ইউরোপিয়ান কনফারেন্স এটসেট্রাতে না যাওয়ার আগ পর্যন্ত আমি দেখিনি আগে। ওকে, so that's done. Okay, second question from anonymous attendee. Okay, in case of ACS, can we use streptokinase in periphery? এটা একটা খুবই ভালো কোয়েশ্চেন করেছেন, কারণ অন ওয়ান হ্যান্ড আপনার পেরিফেরি লেভেলে পিসিআই ইজ নট অ্যান অপশন। আমরা ধরে নিলাম আপনি 5-6 ঘন্টার মধ্যে পিসিআই পাবেন না, মানে প্রাইমারি পিসিআই পাবেন না, সেকেন্ডারি পিসিআই পেতে পারেন 2-3 দিন 4 দিন পরে। রেফার করলেন আপনি ধরেন যশোরের কোন এক গ্রাম থেকে আপনি খুলনা মেডিকেল কলেজে বা যশোর মেডিকেল কলেজে রেফার করে দিলেন, এটা হতে পারে। কিন্তু এখন আপনি পেরিফেরিতে যখন আছেন, আপনার কাছে একটা এসিএস পেশেন্ট আছে এবং পসিবলি আনস্টেবল, একে কি এখন স্ট্রেপ্টোকাইনেস দেওয়া যেতে পারে কিনা? এগেইন ডিপেন্ডস ভেরি মাচ অন আমাদের সিচুয়েশন কোথায় আছি আমরা। যতগুলো গাইডলাইন আছে অ্যাবাউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইন লো রিসোর্স সেটিং, যেগুলো নিয়ে আমি পড়েছি, এখানে সবসময় বলে যে আসলে দ্য বিগেস্ট ফেইলিয়ার আমাদের, গরিব দেশের বিগেস্ট ফেইলিয়ার হচ্ছে আমরা রিপারফিউশন গুলো ভালো করে করতে পারি না। এবং যদি রিপারফিউশন আমরা ঠিকমতো করতে না পারি, তখন আমাদের সেকেন্ড অপশন হচ্ছে ফাইব্রিনোলাইসিস, হুইচ ইজ অলসো রিপারফিউশন, শুধু মেডিকেল ম্যানেজমেন্ট করে ছেড়ে দেওয়ার চেয়ে। সো এই কারণে আমি বলবো, দিস ইজ অবভিয়াসলি এন ওপিনিয়ন, এবং এটা নিয়ে এক্সপার্ট ওপিনিয়ন, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে। যেহেতু অনেকে বলবে যে স্ট্রেপ্টোকাইনেস দেওয়ার পর তো পেশেন্টকে মনিটরিং করা লাগবে। ইসিজি মনিটরিং কোথায় আছে আপনার? মনিটর আছে নাকি? মনিটরিং বেড তো আপনার, কিন্তু মনিটরিং বেড তো কোনো উপজেলাতেই নেই। বড় কিছু জেলা হাসপাতাল ছাড়া ইভেন জেলা হাসপাতালগুলোতেও নেই, জেলা সদরগুলোতেও নেই।
আমাদের সাধারণত ইভেন মেডিকেল কলেজ হসপিটালগুলোর মেডিকেল বেডে কিন্তু কোনো মনিটরিং নেই, সিসিইউ আইসিইউ ছাড়া। তো এখন আমরা তো প্রত্যেক রোগীকে স্ট্রেপ্টোকাইনেস দিব মানে যদি আমার এখানে সিসিইউ আইসিইউ বেড লাগে, এটা তো আসলে, তো এই কারণে আমি বলবো যে যদি আসলে পেশেন্ট আনস্টেবল হয়, তখন কিন্তু স্ট্রেপ্টোকাইনেস ক্যান বি আ লাইফ সেভার। এবং আমরা জানি ইট ইজ এভিডেন্স বেসড যে ফাইব্রোনালাইসিস দিলে পেশেন্টের মর্টালিটি ইমপ্রুভ করে। এগেন উইথ দ্য ক্যাভিয়াট যে আপনি এখানে কিন্তু সাইড এফেক্ট দিতে পারেন, পেশেন্টের ব্লিডিং হতে পারে এবং পরে পেশেন্ট পার্টির সাথে ঝামেলা হতে পারে। এটাই একটা সমস্যা। এবং বাংলাদেশে এটা তো আসলে ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং যে আপনার মনে রাখতে হবে যে হ্যাঁ ভাই, আমরা পেশেন্টের জন্য আমরা ডাক্তার হয়েছি এবং পেশেন্টকে আমি ভালো রাখতে চাচ্ছি, পেশেন্টের জন্য বেস্ট সেটাই করবো অফকোর্স। কিন্তু আপনার নিজের জীবন বাঁচানোটাও তো জরুরি। এবং আপনি যদি এখন পেশেন্টের জীবন বাঁচাতে গিয়ে যদি এখন পরে সাইড এফেক্টের কারণে নিজের জীবন ঝুঁকিতে চলে আসে, যেটা পেরিফেরিতে একটা বিশাল প্রবলেম, তখন এটা আপনার চিন্তা করতে হবে যে এখানে রিস্ক ভার্সেস বেনিফিট, এখানে শুধু পেশেন্ট রিস্ক ভার্সেস বেনিফিট না, এখানে আপনার নিজের রিস্ক ভার্সেস বেনিফিটও চিন্তা করতে হতে পারে, যেটা আসলে খুবই স্যাড একটা ব্যাপার। কারণ আমরা চাই যে আমরা শুধু পেশেন্ট সেন্ট্রিক যদি হতে পারতাম খুবই ইজি হতো। কিন্তু শর্ট আনসার ইয়েস, স্ট্রেপ্টোকাইনেস ক্যান বি ইউজড ইন দ্য পেরিফেরি। লং আনসার যেটা দিলাম যে অনেক কিছু একটু ভেবে চিন্তে দেওয়া উচিত, এবং এই ভাবা চিন্তাটা কিন্তু আপনার 2 মিনিটের মধ্যে করতে হবে, যেটাই হচ্ছে একমাত্র প্রবলেম। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ফ্রম বাংলাদেশ পার্সপেক্টিভ। হচ্ছে যে যদি পেপটিক আলসার ডিজিজ থাকে, তাহলে অ্যাসপিরিনকে আমরা স্কিপ করব নাকি কি ইউজ করব? আনফরচুনেটলি না। পেপটিক আলসার ডিজিজ যদি থাকে, অ্যাসপিরিন স্কিপ করাটা ইজ নট পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। কারণ আপনার মনে রাখতে হবে, আমরা ABCDE পাথওয়ের কথা যে বলেছি, যে ABCDE ওই লিস্টে থাকে এই কারণে যে একটার আগে আরেকটা আপনাকে খুন করে। এবার আপনার যদি একটা ফরেন বডি থাকে গলায় এবং আপনি নিঃশ্বাস নিতে না পারেন, আপনি তাকে যদি এবং সেই রোগীর আবার সাথে সাথে এমআইও থাকে, আপনি তাকে স্ট্রেপ্টোকাইনেস দিলেও কিন্তু সে মরে যাবে। কারণ তার এয়ারওয়ে ব্লকড। এয়ারওয়ে ব্লক মানে তার এমনিতে অক্সিজেন ঢুকতেছে না। সো আপনার আগে এয়ারওয়েটা সর্ট আউট করতে হবে। বি হচ্ছে ব্রিদিং। মানে ব্রিদিং এর সময় আপনি যদি এখন পেশেন্টের এমআই হচ্ছে, আপনি অক্সিজেন না দিয়ে যদি তাকে আপনি এখন অ্যাসপিরিন ক্লোপিডোগ্রাল দেন, আপনি কিন্তু এটা তেমন কোনো কাজ করবেন না। কারণ আপনি হার্টের পারফিউশন ইমপ্রুভ করার জন্য আপনার অক্সিজেন দেওয়া লাগবে। সো সিমিলারলি ওই লিস্টে যদি থাকে এবং লিস্টের সার্কুলেশন, এই সার্কুলেশনের ইস্যু দুইটাই, তাই না? এখন পেপটিক আলসার ডিজিজ ইজ অ্যান ইস্যু, এখানে আপনার ব্লিডিং এর রিস্ক আছে এবং এটা পরে, কিন্তু আপনি যদি এখন সার্কুলেশন যদি ইমপ্রুভ নাই করেন টু দ্য হার্ট উইথ অ্যাসপিরিন, কারণ আপনার ওই থ্রম্বাস যেটা আছে ইন দ্য ধরেন লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারিতে, সেই থ্রম্বাস যদি আমরা এখন রিমুভ না করি, তাহলে তো এটা দের ইজ নো পয়েন্ট ইন ট্রিটিং। সো যেটা করতে হবে যে পেপটিক আলসার ডিজিজ হিস্ট্রি যদি থাকে, আপনি অ্যাসপিরিন দিবেন, সাথে একটা প্রোটিন পাম্প ইনহিবিটর, একটা পিপিআই দিতে হবে। যদি পেশেন্ট অলরেডি পিপিআই তে থাকে, পিপিআই হয়তো বা টপ ডোজে চলে যেতে হবে, যেটা ওমেপ্রাজলের জন্য কিন্তু অনেকটুকু বাড়ানো যায়। ল্যান্সোপ্রাজল, ইসোমেপ্রাজল নতুনগুলোর ম্যাক্সিমাম ডোজ একটু কম, কিন্তু ওমেপ্রাজল অনেকটুকু ইনক্রিজ করা যায়। ইভেন আইভিও দিতে পারেন যদি আপনার ইন্ট্রাভিনাস দিতে পারেন, ইফ অতই ভয় থাকে যে পেপটিক আলসারের ব্লিডিং হওয়ার একটা রিস্ক আছে। কিন্তু I think aspirin should not be skipped. Rather, we can treat the peptic ulcer along with giving aspirin. That is not a problem. ওকে, একজন বলেছিলেন to raise video window. I tried. জানি না এটা কাজ হয়েছে কিনা। ডক্টর নাফি প্রশ্ন করেছেন যে যদি ব্লিডিং রিস্ক অনেক বেশি হয় এবং ফাইব্রিনোলাইসিস কন্ট্রাইন্ডিকেটেড হয়, তাহলে আমরা কি করব? ভেরি গুড কোয়েশ্চেন। আনফরচুনেটলি দিস ইজ ওয়ান অফ দোজ কেসেস যেখানে আসলে মেডিকেল ম্যানেজমেন্ট ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। যদি পিসিআই করতে পারে, পিসিআই উইদিন দ্য 4-6 আওয়ার্স বা পিসিআই উইদিন 12 আওয়ার্স, মানে সেকেন্ডারি পিসিআইও যদি করা যায়, সো তখন আপনি মেডিকেল ম্যানেজমেন্ট করে পেশেন্টটাকে আপনার রেফার করে দিতে হবে ফর আদার ফার্দার ম্যানেজমেন্ট ইন এ সিসিইউ সেটিং। তাকে সিসিইউ লেভেল কেয়ার দিতে হবে এবং দেখতে হবে যে মেডিকেলি ম্যানেজ করে কতটুকু অপটিমাল মেডিকেল ম্যানেজমেন্ট, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল, ইনক্সিপারিন দেওয়া, কন্টিনিউইং অ্যাসপিরিন আফটারওয়ার্ডস, বিটা ব্লকার, এইস ইনহিবিটর, স্ট্যাটিন, এই যে, এবং সাথে কাউন্সিলিংটা করা যে দেখেন আপনার এই সমস্যা হয়েছে, ফিউচারে এই প্রবলেমগুলো হতে পারে, ওই জিনিসগুলো চিন্তা করা।
So তখন when fibrinolysis is contraindicated, you really have no other option. আরেকটা যেটা করতে পারেন, obviously একটা হার্ট সেন্টারে যদি আপনি রেফার করতে পারেন ইনিশিয়াল ম্যানেজমেন্টটা দিয়ে, বা আপনি নিজেই যদি একটা হার্ট সেন্টারে থাকেন, তখন the other things that can be done is PCI করাটা, percutaneous coronary intervention করা is possible. So fibrinolysis contraindicated হলেও PCI করা যেতে পারে, কারণ PCI তে ব্লিডিং রিস্ক আরেকটু কম। আর যদি খুব সিভিয়ার ব্লিডিং রিস্ক থাকে, যেমন আগে থেকে অ্যান্টিকোয়াগুলেটেড, তখন অ্যান্টিকোয়াগুলেশন রিভার্সালের কথা চিন্তা করতে পারেন। সো ব্লিডিং রিস্ক যদি কমানো যায়, তাহলে আমরা ব্লিডিং রিস্কটা কমাবো। আর যদি ব্লিডিং রিস্ক কমাতে না পারি, তাহলে কিছু করার নেই। আর যদি এমনিতেই অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন থাকে টু ফাইব্রিনোলাইসিস, এখন কার অ্যাক্সিডেন্টের যদি 5 দিন পর আপনার এমআই হয়, আপনি এখন ফাইব্রিনোলাইসিস দিলে তো তার আগের যে ট্রমার ব্লিডিং ছিল, ওই ব্লিডিংটা আবার খারাপ হয়ে যাবে। সো এটা একটা প্রবলেম আর কি। This is the biggest problem with fibrinolysis as a strategy, হচ্ছে যে হ্যাঁ, it improves mortality, but it can cause quite severe bleeding as well. Okay. Next question হচ্ছে যে are all of this treatment of MI safe in asthma? Very good question again, an excellent questioning. আমার আজকে কোয়েশ্চেনগুলো খুব পছন্দ হয়েছে। Again, going back to the ABCDE thing, আপনার যদি অ্যাজমা থাকে এবং একই সময় যদি অ্যাজমা অ্যাটাক এবং এমআই হয়, এটা শুনতে খুব অদ্ভুত লাগবে, কিন্তু আপনি যদি অ্যাজমা চিকিৎসাটা না করেন, আপনি এমআই চিকিৎসা করে কোনো লাভ হবে না, কারণ বি কামস বিফোর সি। ব্রিদিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সার্কুলেশন। আর সার্কুলেশনের কাজ হচ্ছে মানে ইন দ্য ডেলিভারি অফ অক্সিজেন, আলটিমেট এইম ফর আমাদের ব্রিদিং, সার্কুলেশন, অল অফ ইট ইজ টু ডেলিভার অক্সিজেন টু দ্য টিস্যুস। এবং টিস্যুতে অক্সিজেন ডেলিভারির জন্য আপনার কয়েকটা জিনিস লাগবে। আপনার ভেন্টিলেশন করা লাগবে, পারফিউশন হতে হবে, এবং পারফিউশন হওয়ার পরে এটা সার্কুলেশন হতে হবে। বাট দ্য ভেন্টিলেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং অ্যাজমা কজেস এ ভেন্টিলেশন প্রবলেম। সো অ্যাজমা অ্যাটাক যদি অ্যাক্টিভলি হয়, তখন আপনার অ্যাজমাটাও ম্যানেজ করতে হবে, সাথে এমআইটা ম্যানেজ করবে। সেকেন্ডলি, ধরেন অ্যাজমাটা এমনি অ্যাজমা আছে, তার অ্যাজমা অ্যাটাক এখন হচ্ছে না, কিন্তু তার এমআই হয়েছে, যেটা কোয়েশ্চেন এখানে সেটা হচ্ছে যে ধরেন এখন অ্যাজমাটিক রোগী, তাকে আমরা এখন সব ওষুধ কি আমরা দিতে পারবো কিনা? In general, yes. The only contraindication in all of this হচ্ছে বিটা ব্লকার। বিটা ব্লকারটা অ্যাজমাকে আরো ক্ষতিকর করে দিতে পারে। আমি যতদূর জানি যে খুব স্পেসিফিক কিছু বিটা ব্লকার আছে যেগুলো হয়তো বা অ্যাজমা অ্যাটাক নাও করতে পারে, কিন্তু আমরা যতদূর জানি প্রায় সবগুলোই কিছু না কিছু হলো বিটা 1 বিটা 2 দুই দিকেই কাজ করে, যেটার কারণে অ্যাজমা ক্যান গেট ওয়ার্স। বিটা ব্লকারের বিকল্প কি আছে আমি ঠিক জানি না এখানে। দিস ইজ ওয়্যার কার্ডিওলজিস্ট উইড নো বেটার দেন মি। যেহেতু ওই বিটা ব্লকার স্টেজে গিয়ে চিকিৎসা আসলে আমি বেশি করি না, আমি হচ্ছে ফার্স্ট ডোজটা দিয়ে দিই, তারপরে এটা আরেকজনের পরে কার্ডিওলজির কাছে রেফার হয়ে যায় পরের দিন পেশেন্টটা। যেহেতু একজন ইমার্জেন্সি ফিজিশিয়ান হিসেবে আমি পেশেন্টকে ইনিশিয়ালি দেখি শুধু। তো আদার দেন বিটা ব্লকার, অল দ্য আদার্স আর ভেরি সেফ ইন অ্যাজমা। অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, ইনক্সিপারিন, ACE ইনহিবিটর, স্ট্যাটিন, সবই সেফ। শুধু বিটা ব্লকারটাই আপনার কন্ট্রাইন্ডিকেটেড ইন অ্যাজমা। ওকে, আর কোশ্চেন কি আছে আমি দেখছি না। গুড। আপাতত এই 6টা কোশ্চেনই ছিল আমাদের জন্য। আচ্ছা, আমাদের একজন পার্টিসিপেন্ট হচ্ছে হ্যান্ড রেজ করেছিলেন, হাসিবুর রহমান। মিস্টার হাসিবুর রহমান, আপনি চাইলে কিছু বলতে পারেন মাইকটা অন করে। স্যার আমাদের সাথে আছেন। স্যার আমি আরেকটা জিনিস শেয়ার করব while we wait for the question to come through. স্ক্রিন শেয়ার করছি আবার। এটা হচ্ছে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির ওয়েব পেজ, escardio.org, এবং ওদের গাইডলাইন্স আছে। গাইডলাইন আপনি এখানে দেখবেন উপরেই লেখা গাইডলাইন, এবং গাইডলাইনে এসে ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন, কনসেনসাস, রেকমেন্ডেড রিডিং ইত্যাদি। এবং এই জায়গাটাতে ক্লিক করলে মোবাইল অ্যাপ, মোবাইল অ্যাপ যদি আপনি না ডাউনলোড করেন, তখন এখানে আপনি ফুল লিস্ট পাবেন ইন দ্য অ্যাপ।
গুগল প্লে, অ্যাপল স্টোর, অ্যামাজন সবকিছুতে পাবেন। এবং তাদের যে লিস্ট অফ টপিকস আমি জাস্ট ডিটেইলে দিচ্ছি। এখানে আপনি দেখতে পারেন যে কত ইন ডিটেইল তারা কত দূর। ইভেন ধরেন পালমোনারি এম্বোলিজম, এটা কিন্তু একটা রেসপিরেটরি প্রবলেম, বাট তাও ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি এটার করে। বেসিক্যালি আপনার ইমার্জেন্সি অ্যান্ড ইভেন নন ইমার্জেন্সি, ধরেন ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এই সময়গুলোতে কিভাবে কি ম্যানেজ করা হবে না করা হবে, সিনকোপি বা সিনকোপ যেভাবে বলেন, ভাস্কুলার হার্ট ডিজিজ এটসেট্রা, হার্ট ফেলিয়ার, এন্ডোকার্ডাইটিস, পালমোনারি হাইপারটেনশন, সেইগুলো নিয়ে তাদের বেশ কিছু ভালো গাইডলাইন আছে। এবং গাইডলাইনগুলো সবচেয়ে ভালো জিনিস যেটা, যে খুব ইজিলি তারা প্রেজেন্ট করে। সেটা আপনি খুব ডিটেইলে পড়তে চাইলে ডিটেইলেও পড়তে পারেন, কিন্তু একটা ইজি ওয়ান স্টেপ ইয়ে থাকে, যেটার জন্য খুব ইউজফুল। ওকে, যিনি হ্যান্ড রেজ করেছেন ওনার কি মাইক অন? স্যার উনি মেবি আমাদের সাথে নেই। আচ্ছা, ওকে, অঞ্চল বণিক, আপনিও রাইজ হ্যান্ড করেছেন, আপনি চাইলে কিছু বলতে পারেন। আমি আপনাকে অ্যালাউ করেছি টপ কথা বলার জন্য, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। ডক্টর অঞ্চল বণিক, আপনি কি আমাদের সাথে আছেন? আসুক, এর মধ্যে আমি আরেকটা জিনিস শেয়ার করি। আবার এগেন কেউ যদি চায় এই জিনিসটা, যে RCEM লার্নিং, রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন লার্নিং.co.uk, এদের খুব অসাধারণ কিছু রেফারেন্স পেজ আছে। ধরেন এই যে এটা অ্যাকিউট করোনারি সিনড্রোম, এটা 2018-তে পাবলিশ করা। আপনি যদি নিচে যান, মোটামুটি আপনার ইন ডিটেইল ইন্ট্রোডাকশন, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন স্ট্র্যাটেজি, ম্যানেজমেন্ট, প্রগনোসিস, ফলো আপ এটসেট্রা সবকিছু নিয়ে আপনার ডিটেইল আছে। এবং এই রেফারেন্সেসে যদি ক্লিক করেন, দেখেন এখানে প্রচুর, যেহেতু ইমার্জেন্সি মেডিসিন আমি যেটা বলেছিলাম যে ইন ডেপথ দেখা হয়, সো জাস্ট বিয়ন্ড জাস্ট the initial management বা beyond just একটা স্পেশালিটি, সবকিছু নিয়ে এখানে কিছু না কিছু আছে। আমরা যারা ইমার্জেন্সি মেডিসিনের ট্রেনি, আমাদের জন্য আমাদের মেইন লার্নিং পেজ এটা, আমরা এখান থেকে ইউজ করি। আচ্ছা, এখানে একটা কেস সিরিজও আছে, কেস স্টাডি করতে পারবেন। আর আমি জানি কালকে ইয়ে নিয়ে কথা হবে, ইসিজি নিয়ে, তবে ইসিজির একটা ইয়ে দিই, রিসোর্স দিয়ে দিই যদি সবার ইচ্ছা হয়। সো এটার নাম হচ্ছে লাইফ ইন দ্য ফার্স্ট লাইন। এটা একটা ইয়ে ব্লগের মতো, কার্ডিওলজি ব্লগ, কার্ডিওলজি বলছি, সরি, ইমার্জেন্সি মেডিসিনের সেটা ফার্স্ট লাইন। বাট এখানে অনেক কিছু ক্রিটিক্যাল কেয়ার এটসেট্রা নিয়ে কথা আছে। একদম উপরে যদি দেখেন, এই যে ব্লগ আছে, মেনু আছে, ইসিজি একটা আছে, আর টপ 100 আছে। সো টপ 100 হচ্ছে বিভিন্ন কতগুলো কেস আছে, ওগুলোর সাথে কেস ইয়ে দেওয়া হবে এবং একটা ইসিজি, এবং ওটা প্র্যাকটিস করে করে অনেক কিছুই বুঝতে পারবেন। আর ইসিজি নিয়ে অনেক ভালো টিচিং দেওয়া আছে। সো লাইফ ইন দ্য ফার্স্ট লাইন প্রবাবলি মনে হয় ইভেন কার্ডিওলজি টেক্সট বুকগুলো হচ্ছে মাঝে মাঝে বেটার। সো টপ 100 গিয়ে ইসিজি পাবেন, চেস্ট এক্স-রে, আল্ট্রাসাউন্ড, ক্লিনিক্যাল কেসেস। সেই যে কেস ইয়েগুলো যদি করতে পারেন, কেস বেসড লার্নিংটা খুব ভালো হবে। ধন্যবাদ স্যার। স্যার আমাদেরকে মনে হয় যে লিঙ্ক গুলো, ওয়েব লিঙ্ক গুলো, এগুলো মনে হয় চ্যাট বক্সে দিয়ে দিলে যারা দিলে পার্টিসিপেন্ট ভালো হবে। আছে, জি, তাদের জন্য হেল্প হতো। আর ঠিক আছে। সবার অবগতির জন্য জানতে চাচ্ছি যে আমাদের স্যার খুব সুন্দর একটা সেশন নিয়েছেন। সো আমরা এরকম সেশনের আয়োজন কিন্তু আমরা প্রায় করে যাচ্ছি। আমাদের একিউট মেডিসিনের একটি আলাদা পেজে আমরা ওপেন করেছি, স্কুল অফ একিউট মেডিসিন, যেটা আমাদের একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, যেখান থেকে আমাদের সম্মানিত মেন্টরগণ রেগুলার বিভিন্ন ধরনের এরকম সেশনের আয়োজন করে যাবেন। এটি এক্সিস মেডিকেল স্কুল এবং স্কুল অফ একিউট মেডিসিনের যৌথ প্রযোজনায় এই পেজটি পরিচালিত হচ্ছে। এখানে আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশে যে
একিউট মেডিসিন অথবা ইমার্জেন্সি মেডিসিন নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য যেন তারা যেন যথেষ্ট ইনফরমেটিভ ওয়েতে কাজগুলো করতে পারেন। স্যারদের যেসব অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন। তাই আপনারা অবশ্যই আমাদের স্কুল অফ একিউট মেডিসিন পেজে জয়েন থাকবেন। পাশাপাশি আমরা আপনাদের জন্য আরো এরকম সেশনে আয়োজন করব। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সেশনটা কিন্তু শুরু হয়েছে মাত্র। সো আমাদের আরো দুটো সেশন আছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ডক্টর লতিফ রায়হান রহমান স্যার জয়েন করবেন, তারপর আমাদের আরেকজন মেন্টর আছেন উনি জয়েন করবেন। সো আপনারা অবশ্যই কোথাও না গিয়ে আমাদের সাথেই থাকবেন। আর এই মুহূর্তে এই সেশনের উপর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা রাইজ হ্যান্ড করতে পারেন, অথবা আরো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্স বা কোশ্চেন অ্যান্সার সেশনেও লিখতে পারেন। ধন্যবাদ। কোয়েশ্চেন আস্তে আস্তে আমি একটা জিনিস করি, যেহেতু সাবজেক্ট দুটোর একটাও বাংলাদেশে নাই। অনেক সময় একটা খুব কমন কোয়েশ্চেন থাকে যে ইমার্জেন্সি মেডিসিন, অ্যাকিউট মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, এই তিনটার ইন্টারফেস কোথায়, কোনটা কি, এবং ডিফারেন্স কতটুকু। যেমন আমরা জানি যে আজকে আমার পরে যিনি স্পিকার আসবেন, যে ডক্টর লাতিফ ভাই আসবেন, লাতিফ রায়হান ভাই আসবেন, উনি হচ্ছেন অ্যাকিউট মেডিসিনের স্পেশালিস্ট, সিনিয়র রেজিস্ট্রার। আমি জুনিয়র রেজিস্ট্রার ইমার্জেন্সি মেডিসিন। আমাদের কিন্তু স্পেশালিটি একই না, স্পেশালিটি ডিফারেন্ট। সাথে আরো অনেকেই আছে যারা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন করেন, বা ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন যেটা বলা হয় অনেক সময়, আইসিএম, সিসিএম যেভাবে বলেন, একই জিনিস। ইমার্জেন্সি মেডিসিনের কনসেপ্টটা হচ্ছে যে ইটস মানে ফ্রন্ট ডোর মেডিসিন বেসিক্যালি। প্রথম 4-5 ঘন্টায় একটা রোগী রিগার্ডলেস অফ কেন আসছে, তার ইনিশিয়াল ম্যানেজমেন্ট, ইনিশিয়াল ট্রিটমেন্টটা দেওয়া এমন হতে পারে। এবং আমাদের দিনগুলো আসলে খুবই ইন্টারেস্টিং হয়। হয়তো ফার্স্ট পেশেন্ট হবে অ্যাজমাটিক 25 year old, এরপরে দেখলেন 4 বছরের একটা ব্রঙ্কিওলাইটিসের বাচ্চা, এরপর দেখা গেল 80 বছরের একজন বয়স্ক লোকের অ্যায়োর্টিক অ্যানিউরিজম হচ্ছে। ওই যে সেই এবিসিটি ম্যানেজমেন্ট এবং ইনিশিয়াল স্টেবিলাইজেশন, ট্রান্সফার, এই জিনিসগুলো অ্যারেঞ্জ করা এবং ইনিশিয়াল র্যাপিড ম্যানেজমেন্ট, মেইনলি ইন ট্রমা, এই জিনিসগুলো আমরা করি অনেকটা। এবং এটা ক্রস স্পেশালিটি, এটা অর্থোপেডিক, সার্জিক্যাল, পিডিয়াট্রিক, গাইনি, যে প্রবলেমেরই পেশেন্ট আসুক না কেন, এটার আর্লি ইমিডিয়েট ম্যানেজমেন্ট যেটা, ওটা হচ্ছে ইমার্জেন্সি মেডিসিনের। অ্যাকিউট মেডিসিন হচ্ছে একটা মেডিসিনের স্পেশালিটি। ইমার্জেন্সি মেডিসিন কিন্তু একটা নিজে একটা স্পেশালিটি। অ্যাকিউট মেডিসিন হচ্ছে ইন্টারনাল মেডিসিনের একটা ইন্টারনাল মেডিসিনের অ্যাকিউট অংশটা। সো আমরা যেমন 4-5 ঘন্টার বেশি রুগী দেখতে চাই না, ইমার্জেন্সি মেডিসিনের 5 ঘন্টার বিয়ন্ড চলে গেলে আমি আসলে রুগীকে কি করতে আমি জানি না। অন দি আদার হ্যান্ড, অ্যাকিউট মেডিসিনের ডাক্তাররা 4-5 দিন পর্যন্ত একটা রুগীকে দেখেন। তারা ওয়ার্ড ম্যানেজমেন্ট করেন, ওয়ার্ড রাউন্ড করেন, এটসেট্রা, এবং মেডিসিন অনলি। জেনারেলি আপনার সার্জিক্যাল পেশেন্ট, পিডিয়াট্রিক পেশেন্ট কখনোই না, সার্জিক্যাল গাইনি পেশেন্ট দিকে থাকবে না আনলেস কোনো মেডিকেল প্রবলেম থাকে। সো অ্যাকিউট মেডিসিনটা হচ্ছে ইন্টারনাল মেডিসিনের একটা সাব স্পেশালিটি। এখন স্পেশালিটি অন ইটস ওন, অ্যাকিউট মেডিসিন, অ্যাকিউট ইন্টারনাল মেডিসিন। আর ওইদিকে ইমার্জেন্সি মেডিসিন হচ্ছে মোর জেনারেলিস্ট কাইন্ড অফ থিং, জেনারেল, মানে ইমার্জেন্সি প্র্যাকটিশনার টাইপের একটা ব্যাপার, যেখানে ইট হ্যাজ বিগার রিচ ট্রমা। এবং সাথে আমাদের ইভেন কিছু কিছু কলিগ আছেন যারা প্রি হসপিটাল ইমার্জেন্সি মেডিসিন এক্সপার্টও হয়। সো প্রি হসপিটাল মেডিসিন, ইভেন এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে রোড সাইড, মানে প্যারামেডিকদের সাথে কাজ করে, ধরুন আপনার অন দ্য সাইড অফ দ্য রোড অপারেশন করা, অপারেশন মানে প্রসিজিয়ার্স এটসেট্রা, এগুলো করা হয়। সো ইমার্জেন্সি মেডিসিন আমার প্রচুর প্রসিজিয়ার থাকে। সাধারণত ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সেট আপ হয় ইংল্যান্ডে, আমেরিকা, মানে উন্নত দেশে, এবং অন্যান্য দেশে, ইন্ডিয়া, পাকিস্তানও এখন ডেভেলপড হয়ে গিয়েছে জিনিসটা। বাংলাদেশে কিছু কিছু প্রাইভেট হসপিটাল আছে, যেটা হয় হচ্ছে আপনার এরিয়াটা ভাগ করা থাকে, কিছু মাইনর এরিয়া থাকে, মাইনর ইঞ্জুরি, অ্যাঙ্কেল ফ্র্যাকচার, রিস্ট ফ্র্যাকচার, এগুলোর জন্য। মেজর এরিয়া থাকে যেখানে হচ্ছে আপনার মোটামুটি অসুস্থ রোগী কিন্তু অত বেশি খারাপ না। আর রিসাসিটেশন রুম থাকে যেখানে আপনার হয়তো 3-4টা বেড থাকে, যেটা অলমোস্ট আপনি আইসিইউ লেভেলের কেয়ার দিতে পারবেন একদম ফ্রন্ট ডোরে। তো এটা হচ্ছে আপনার ডিলে গুলো প্রিভেন্ট করে এবং আর্লি ম্যানেজমেন্টে এইম করে। আর ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন হচ্ছে যারা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট চালায়, তারা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে থাকেন। তারা, তাদের মেইন কাজ হচ্ছে সে ক্রিটিক্যালি ইল পেশেন্ট দেখা। তারা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে হয়তো হেল্প আউট করে, অ্যাকিউট মেডিসিনের রোগীদেরকে হয়তো হেল্প করে বিভিন্ন সময় অ্যাডভাইস দিয়ে, বা ওই পেশেন্টগুলোর ম্যানেজমেন্ট যদি আইসিইউ ম্যানেজমেন্ট লাগে। বাট তারা জেনারেলি কখনো ফ্রন্ট ডোরে থাকে না। যদি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অনেক ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, স্পেশালি প্রাইভেট যেগুলো, সেগুলো কিন্তু চালায় ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টরা, যেহেতু আমাদের দেশে ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিজম নাই। বাট ইন জেনারেল দ্য থ্রি স্পেশালিটিজ আর ভেরি ডিফারেন্ট বাট ভেরি ইন্টিমেটলি লিঙ্কড। তো অলমোস্ট আপনি বলতে পারেন যে একটা রোগী যদি হঠাৎ খুব খারাপ হয়ে আসে, তাকে স্টেবিলাইজ করে মেডিসিনে রেফার করলাম একজন ইমার্জেন্সি ফিজিশিয়ান, তারপর হয়তোবা আরেকজন পিক আপ করে
উনি অ্যাকিউট মেডিসিনে ডাক্তার, ওনারা 2-3 দিন রাখলেন, কিন্তু ম্যানেজমেন্টটা হচ্ছে না। তারপর আরেকটু হায়ার লেভেল অফ কেয়ার যদি লাগে, তখন ইনটেনসিভ কেয়ার মেডিসিনের দিকে পার করা হয়। এটাই। যেহেতু ৩ টা মানে ইনটেনসিভ কেয়ার মেডিসিন খুব ভালোই আছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। অ্যাকিউট মেডিসিন কিছুটা ডেভেলপ করছে, ইমার্জেন্সি মেডিসিনের কোনো নামগন্ধ নাই। সো মনে হলো যে একটু ডিফারেন্সটা এক্সপ্লেইন করা, যেহেতু এটা ইম্পোর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ। হয় সবাই খুব ভালো বুঝছে, অথবা কেউ কিছু বোঝে নাই। হুম, 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 হুম। হুম। আমাদের নেক্সট সেশন হচ্ছে, আমি যতদূর জানি ডক্টর লাতিফ রায়ান ভাইয়া দিবেন। আমি এক্স্যাক্টলি শিওর না ওনার টপিকটা আজকে কি। আমি শুধু একটা টপিকের কথা বলছি, অন্যরা সবাই একের অধিক নিয়ে বলছেন। সো নট শিওর কে কোনটা দিয়ে শুরু করছে। ধন্যবাদ স্যার। স্যার আমাদের সাথে লতিফ স্যার কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। অলরেডি আচ্ছা, তিনি জয়েন করেছেন। আমি তাকে great. কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল দিচ্ছি। হুম। দেন উনি লেকচার শুরু করবেন ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইন জেনারেল আই এম ভেরি ওপেন টু কোয়েশ্চেন। যদি এরপরে যদি কারো কোয়েশ্চেন থাকে, ইন টার্মস অফ মোস্টলি যেটা হয়, আমার টপিকে কেউ কোয়েশ্চেন করে না। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন ইনবক্সে যেগুলো আসে সব হচ্ছে ইমার্জেন্সি মেডিসিনে ক্যারিয়ার করা এটসেট্রা, এগুলো নিয়ে। তো এই কারণে আমি কিছুটা আইডিয়া দিলাম, কারণ অনেক সময় মানুষ না বুঝেই একটা সাবজেক্টের দিকে ঝুঁকে আসেন। তো এই কারণে লাস্ট যে কনভারসেশনটা হলো অ্যাবাউট ইমার্জেন্সি মেডিসিন, অ্যাকিউট মেডিসিন, ইনটেনসিভ কেয়ার, যে যেটা করতে চায় ডাজন্ট ম্যাটার, অল অফ দ্য স্পেশালিটিজ আর ভেরি ইম্পর্টেন্ট, বাট ইটস ইম্পর্টেন্ট যে আমরা জানি যে কোন স্পেশালিটির মানেটা কি। টপিকে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আই এম অবভিয়াসলি হেল্প। আমি যদিও এখন থাকবো না, যদি পরে কোয়েশ্চেন থেকে থাকে আমাকে প্লিজ জানাবেন। আমি আই এম হ্যাপি টু আনসার দেম, মানে চ্যাটে বা ফেসবুক চ্যাটে হোক, ইন ইন দ্য সেন্স অফ অ্যাক্সিসের গ্রুপে যদি হয়, বা অন্য কোথাও, সমস্যা নেই। আমাদের স্কুল অফ একিউট মেডিসিনের যে পেজটা আছে জি, সেখানে অবশ্য আপনারা চাইলে আমাদের স্যারের সাথে জয়েন করতে পারেন, ওখানে স্যার থাকবেন। যদি আপনাদের আজকের সেশনের উপর অথবা যে কোনো বিষয়ে যদি স্যারদের কাছ থেকে কিছু জানার থাকে সেখানেও আপনারা জানাতে পারেন, স্যার আমাদেরকে সেখানে অবশ্যই আপনাদেরকে অ্যাসিস্ট করবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমি এখন লিভ নিলাম, আমি নাইট শিফটের পরে, সো আই হ্যাভ টু গো হোম। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি আমাদের নেক্সট সেশনে আপনাকে পেয়ে যাবো ইনশাল্লাহ, এন্ড আমাদের অন্যান্য পরবর্তী আয়োজনে আপনাকে পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। জি, ওয়ালাইকুম সালাম ফারহান সাহেব। শোনা যাচ্ছে তো আমার কথা, না? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। গ্রেট, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আপনারা দেখেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে। তাহলে
একটু আগে ডক্টর রাইক রিদওয়ান একটা ওয়ান্ডারফুল ক্লাস নিলেন ম্যানেজমেন্ট অফ এমআই এর উপর। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ক্লাস। তো বেসিক্যালি বাকি সময়টা আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বিকাল 6টা পর্যন্ত আমরা বাকি টপিকগুলো নিব। তো আজকে রিমেইনিং সেশনসগুলো টপিক হবে হচ্ছে গিয়ে দ্য পেশেন্ট উইথ হাইপারটেনশন, দ্য হাইপারটেনসিভ পেশেন্ট। তো এটা একটা, তারপর হবে acute heart failure and acute pulmonary edema, আর হবে হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট অফ অ্যারিথমিয়া। তো এই জিনিসগুলোর উপর সেশন হয়ে তারপর আবার পরশু 5 তারিখ আমরা 2টা সেশন পাবো। একটা হচ্ছে আপনাদেরকে আমরা ইসিজি ইমার্জেন্সিজ এবং কনসেপচুয়াল নলেজ অন বেসিক লাইফ সাপোর্ট এন্ড অ্যাডভান্স লাইফ সাপোর্ট, এই দুটোর উপর আমাদের দুইজন সম্মানিত বক্তা ডক্টর তন্ময় কুমার, একটু চেঞ্জ হয়েছে, ডক্টর তন্ময় কুমার সাহা এবং ডক্টর আরিফ আমাদেরকে কে অ্যালাউ করেছেন তাদের রেকর্ডেড ভিডিওস এটার উপর শেয়ার করা। তো এটা ওই জিনিসটা হবে 5 তারিখ। ডক্টর সুনীল গালিপুথু, যিনি অরিজিনালি থাকার কথা ছিলেন, উনি ইনএভিটেবল কারণের মানে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস এর কারণে আমাদের সাথে জয়েন করতে পারছেন না। তো 5 তারিখ আমরা আপনাদের সাথে ডক্টর আরিফ এবং ডক্টর তন্ময় কুমার সাহার সেশন শেয়ার করবো, যেটা উইচ উইল বি অন ইসিজি ইমার্জেন্সিজ অ্যান্ড patient conceptual knowledge on basic life support and advanced life support. তো আমরা তাহলে আজকে the hypertensive patient এর উপর সেশনটা তাহলে শুরু করি। হ্যাঁ, তো আমি যেটা করব, আমি আপনাদেরকে কিছু বেসিক হাইপারটেনসিভ পেশেন্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু আইডিয়া দিয়ে আমরা খুব কয়েকটা কেসে চলে যাব, আর তারপর কেসগুলো থেকে কিভাবে কেসগুলো ম্যানেজ করতে হয়, সেখান থেকে ওভারঅল একটা হাইপারটেনসিভ ম্যানেজমেন্ট, পেশেন্টের ম্যানেজমেন্টের উপর আমাদের কি অ্যাপ্রোচ হওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো। তো আমার সাউন্ড কি শোনা যাচ্ছে তো ক্লিয়ারলি? কোনো সমস্যা নেই তো? জি না স্যার, কোনো ধরনের সমস্যা নেই। স্যার আমি একটু এখানে ইন্টারাপ্ট করে নিই। আমাদের হচ্ছে স্যার প্রত্যেক দিনের যে সেশনটা হয় সেটা জুম মিটিং এর মাধ্যমে হয়। দ্যাটস ওয়াই আমাদের পার্টিসিপেন্টসরা ক্লাসের মাঝখানে হচ্ছে ইন্টারাপ্ট করতে পারেন, কোনো ধরনের কথা বলতে পারেন চাইলে। কিন্তু আজকে হচ্ছে আমাদের জুম ওয়েবিনার। তো ওয়েবিনার যেহেতু আমাদের পার্টিসিপেন্টস অনেক বেশি, তাই আজকে আমরা ওয়েবিনার করতে হচ্ছে। তো ওয়েবিনারের মধ্যে হচ্ছে কেউ যদি কোনো ধরনের কিছু বলতে হয় তাহলে প্লিজ আপনারা রেজ হ্যান্ড করবেন, এবং যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কোশ্চেন অ্যান্সার একটা অপশন আছে, সেখানে কোশ্চেন করতে পারেন, যেটা অলরেডি আপনারা করেছেন। এছাড়া আমাদের চ্যাট বক্স তো আছে, সেখানে আপনারাও ফ্রিকোয়েন্টলি কোনো কিছু লেখার থাকলে সেটাও লিখতে পারেন। স্যার আমরা শুরু করতে পারি। আচ্ছা, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আর আচ্ছা, হ্যাঁ, সো বেসিক্যালি হাইপারটেনসিভ পেশেন্টের ম্যানেজমেন্ট নিয়ে মানে যে জিনিসটা আমি প্রথমে বলতে চাই সেটা হচ্ছে, একটা পেশেন্ট যখন ব্লাড প্রেশার কম মানে কিন্তু একটা ইমার্জেন্সি না। যেরকম আমার ব্লাড প্রেশার যদি স্ট্যান্ডার্ড অবস্থায় মাপা হয়, আমার ব্লাড প্রেশার হয়তো লাস্ট টাইম আই চেক ইট ইউজ টু বি অ্যারাউন্ড 90/60 মিলিমিটার মার্কারি। তো অন দ্য আদার হ্যান্ড আমার বাবার বেসলাইন ব্লাড প্রেশার থাকে অ্যারাউন্ড 140/100। তো আমার বাবার জন্য 90/60 যা জিনিস, আমার জন্য কিন্তু তা না। একটা মানুষ যার ইউজুয়াল অ্যাভারেজ ব্লাড প্রেশার থাকে 160/100, তার জন্য 90/60 is probably a shock state. It indicates probably he's in shock. On the other hand, their blood pressure 90/60 for him or her 80/40, 80/55 may actually be this may be a normal state. তো একটা পেশেন্টের হাইপোটেনসিভ পেশেন্টের যখন আমরা প্রবলেমগুলো বলবো, we only deal it as a problem when we regard it as a pathology, এবং it is only regarded as a pathology when it is causing disturbances in tissue perfusion. So একটা hypertension itself is not a problem. The problem is when the hypertension leads to inadequate tissue perfusion. তো এই একটা হাইপারটেনসিভ পেশেন্টের কি টিস্যু পারফিউশনের সমস্যা হচ্ছে না কিনা সেটা বোঝার জন্য বেসিকলি হিস্ট্রি, a very good ABCDE examination, এবং a very targeted investigation is enough. মানে all the test world করা দরকার হয় না, just very targeted investigations, a very good ABCDE assessment. তো ABCDE assessment নিয়ে আমরা কিন্তু আমাদের স্কুল অফ অ্যাকিউট মেডিসিন থেকে একটি খুব ডিটেইলড একটা সেশন হোল্ড করেছিলাম। তো আপনাদের যদি সুযোগ হয়, আপনার স্কুল অফ অ্যাকিউট মেডিসিনের পেজ থেকে ABCD যে ভিডিওটা, সেটা অবশ্যই দেখে নেবেন। ইট ইজ লাইক আ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, এবং আমার কাছে মনে হয় যে এনিবডি হু ইজ এ ডক্টর শুড হ্যাভ আ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং অফ ABCD। আমি যখন মেডিকেল স্কুলে পড়তাম ভাবতাম ABCD কি এমন, কিন্তু ABCD যে কত এক্সটেন্সিভ এবং কত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে সবকিছুতে, ম্যানেজমেন্ট অফ এভরি সিঙ্গল কন্ডিশনে ABCD ছাড়া কখনো হবে না। তো ABCD এর মাধ্যমে আসলে বোঝা যায় যে একটা হাইপারটেনসিভ পেশেন্ট কি
whether it's leading to problems in tissue perfusion. So the tissue perfusion problem hoy, obviously patient history, obviously he will be feeling weak, he will be feeling lethargic, he will be feeling dizzy, he may present with altered consciousness state due to cerebral hypoperfusion. এই জিনিসগুলা হয়তো এক্সামিনেশনে আপনারা দেখেন peripheries cool হয়ে যাবে, you'll have cool peripheries, capillary refilling time may be prolonged, তারপর হচ্ছে গিয়ে the heart rate may be unless it's due to bradycardia, unless the hypotension is due to bradycardia, usually একটা tachycardic response পাওয়া যায়। তারপর in terms of the consciousness state, due to reduced cerebral perfusion, the patient may become drowsy, lethargic, even have a low GCS due to cerebral hypoperfusion. Kidney hypoperfusion এর কারণে urine output কমে যেতে পারে। One of the physiological responses to this pathological problem is tachypnea, so respiratory rate অনেক সময় বেশি পাওয়া যায় এই জিনিসগুলা। তারপর হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশনে টিস্যু পারফিউশন কমে গেলে আমরা জানি পেরিফেরালি অ্যানারোবিক মেটাবলিজম বেড়ে যায়, অ্যানারোবিক মেটাবলিজম বেড়ে গেলে যেটা হয় ল্যাকটিক অ্যাসিডোসিস তৈরি হয়। সো হাইপারটেনশন উইথ নর্মাল ল্যাকটেট ইজ প্রবাবলি নট সিগনিফিক্যান্ট, might be, but obviously hypertension with raised lactate is far more significant. তো একটা হাইপারটেনশন কি প্যাথোলজিক্যাল নাকি না সেটার জন্য কুইক একটা বেডসাইড ইনভেস্টিগেশন হচ্ছে গিয়ে ল্যাকটেট লেভেল দেখা। তো এটা ভ্যারি করবে ডিপেন্ডিং অন ওয়ার ইউ ওয়ার্ক, বাট মডার্ন ব্লাড গ্যাস মেশিন, যেটাকে আমরা এবিজি মেশিন বলি, যেটা কিন্তু ভেনাস ব্লাডও অ্যানালাইজ করতে পারে, মডার্ন যে ব্লাড গ্যাস মেশিনগুলা সেগুলো শুধু পিএইচ, PO2 আর CO2ই দেয় না, সেটা সোডিয়াম, পটাশিয়াম এবং ল্যাকটেট লেভেলসও দেয়। তো আপনারা যেখানে কাজ করেন অবশ্যই চেক করবেন যে আপনাদের ব্লাড গ্যাস মেশিনটা কি ল্যাকটেট লেভেল দেয় নাকি না। দেন ইট বিকামস জাস্ট a one minute test. All you need to do is take some venous blood from the patient's কাছ থেকে কিছু venous blood নিয়ে সেটা ব্লাড গ্যাস মেশিনে দিয়ে you can get the lactate level and you can immediately understand whether that hypertension is a pathological state. আর বাকি যে ইনভেস্টিগেশন গুলো, কিডনি হাইপোপারফিউশন হলে you may have AKI, liver hypoperfusion হলে you might have deranged liver function tests, এই জিনিসগুলা। তো যেটা বললাম যে আমার ওয়াইফের যেরকম নর্মাল ব্লাড প্রেশার থাকে around 90/60, 85/55, so her respiratory rate will be normal, her capillary filling time will be normal, her urine output is normal, her lactate levels will probably be normal. On the other hand, যার blood pressure 150/100 থাকে অথবা 160/100 থাকে, তার যদি কোনো কারণে 90/60 তে নেমে যায়, I might get cool peripheries, I might get a prolonged capillary refilling time, I might get raised lactate levels. তো এই জিনিসগুলা সবচেয়ে প্রথম হচ্ছে গিয়ে যে বুঝা যে hypertensive patienটের whether it's a problem or whether it is not. We only say it's a problem when it is leading to hemodynamic instability as manifested by features of tissue hypoperfusion. তো একটু বলার পর আমরা কয়েকটা কেস দেখে নিই এবং সেগুলো কিভাবে ম্যানেজ করব সেগুলো দেখে তারপর আমরা একটু ম্যানেজমেন্টের আরো ডিটেলসে যাচ্ছি। তো কেস নাম্বার 1টা দেখেন কিভাবে কি হলো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু অ্যাপোলোজাইজ করে নিচ্ছি যে আমি আনফরচুনেটলি আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারছি না। This is because the computer I'm using has usually has some problems with the web camera. তো এর জন্য আনফরচুনেটলি আমার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আচ্ছা, যেটাই হোক, কেস নাম্বার 1টা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো a 70-year-old man presents to the hospital with a sudden severe chest pain, present even at rest, characterized by a heavy crushing pain in the center of the chest and associated with nausea, vomiting and profuse sweating. তো একটা 70 বছরের মানুষ sudden severe chest pain নিয়ে আসলো, central crushing chest pain এবং significant autonomic symptoms, nausea, vomiting and profuse sweating. This has been going on for the last 3 hours without the patient improving. 3 ঘন্টা যাবত পেটে চলছে। For the last 1 hour he has been feeling dizzy and short of breath. শ্বাসকষ্ট শুরু হয়েছে। He has a background history of ischemic heart disease, diabetes, hypertension, CKD stage 4 and osteoarthritis. তো এরকম একটা হিস্ট্রি নিয়ে পেশেন্ট আমার কাছে আসলো। তারপর আমি এক্সামিনেশনে কি পেলাম, তো এক্সামিনেশন দেখা গেল পেশেন্টের এতে আমরা এয়ারওয়ে দেখি, এয়ারওয়ে ইজ মেইনটেইন বাই সেলফ। বিতে অক্সিজেন স্যাচুরেশন আমি ঠিক মতো মাপতে পারছি না। The respiratory rate clearly is elevated at 32. Normal respiratory rate is highest up to 20.
ট্র্যাকিয়া ইজ সেন্ট্রাল, লাংসে দেখা গেল আমরা ক্রেপিটেশন পাচ্ছি বায়োল্যাটারালি। তো সিতে আমি ব্লাড প্রেশার দেখলাম, ব্লাড প্রেশার ইজ লো at 60/40, the heart rate is 120, the JVP is raised at 4 centimeter. Peripheries is cold and clammy, the capillary refilling time is 5 seconds. ECG আমি পরের স্লাইড দেখাচ্ছি। The patient is drowsy but alert. আর এক্সাম বাকি ই ফর এভরিথিং এলস, তো ইতে আমরা হিস্ট্রি নেই, ড্রাগ হিস্ট্রি নেই, সব তারপর অ্যাবডোমেন এক্সামিন করি, টেম্পারেচার দেখি, লিম দেখি। তো এই পেশেন্টের কোনো ডিবিটি কোনো ফিচার নাই, অ্যাবডোমেন হচ্ছে সফট, কোনো সার্জিক্যাল অ্যাবডোমেন নেই এবং টেম্পারেচারও নর্মাল। ড্রাগ হিস্ট্রি দেখা গেল দ্য পেশেন্ট ইজ অন অ্যাসপিরিন, বেটা ব্লকার্স, এসি ইনহিবিটার্স, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, মেটফর্মিন অ্যান্ড ফসফেট বাইন্ডার্স। তো এই পেশেন্টকে যখন আমরা দেখবো, এই পেশেন্ট ক্লিয়ারলি শকে আছে, কারণ এই পেশেন্টের হাইপোটেনশনের সাথে দেখেন আমি একটু আগে যেগুলো বলছিলাম, পেশেন্টের ট্যাকিকার্ডিক রেসপন্স আছে, পেশেন্ট ইজ ট্যাকিপনেক, পেশেন্টের ক্যাপিলারি রিফিলিং টাইম ইজ প্রলংড, পেশেন্টের পেরিফেরিজ আর কোল্ড, ক্যাপিলারি রিফিলিং টাইম নর্মালি হচ্ছে 3 সেকেন্ড, তো এই পেশেন্টের হচ্ছে 5 সেকেন্ড, পেশেন্টের পেরিফেরি হচ্ছে কোল্ড এবং পেশেন্টের টিস্যু পারফিউশন এতটাই পেরিফেরি শাটডাউন যে আমি অক্সিজেন স্যাচুরেশন ঠিক মতো মাপতে পারছি না। আমি জানি যে অক্সিজেন স্যাচুরেশন মাপার জন্য আমার পেরিফেরাল সার্কুলেশন অ্যাডিকুয়েট হওয়া লাগবে, তো এই পেশেন্ট অক্সিজেন স্যাচুরেশন আমি মাপতে পারছি না। তো এই পেশেন্টের ইসিজি আমি বলেছি, যেহেতু সেন্ট্রাল চেস্ট পেন আমরা ইসিজি দেখলাম, তো এই পেশেন্টের ইসিজিতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই পেশেন্ট হচ্ছে এসটি এলিভেশন এমআই হয়েছে, তাই না, V2 V3 V4 ক্লিয়ার এসটি এলিভেশন। তো এই পেশেন্টের আমি যখন প্রথম কোয়েশ্চেন হচ্ছে which we need to answer is the hypotension leading to hemodynamic instability and inadequate tissue perfusion? The answer is yes. The second question is, what do I, যে কোনো পেশেন্ট যখন হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকবে এবং হাইপোটেনসিভ থাকবে, দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইউ নিড টু আস্ক ইজ, উইল দ্য হাইপোটেনশন রিজলভ উইথ আইভি ফ্লুইডস? দ্য কোয়েশ্চেন, এবং এই প্রশ্নের উত্তরে এই ক্ষেত্রে খুব সম্ভবত এই পেশেন্টের ব্লাড প্রেশার, এই পেশেন্টকে আরো আইভি ফ্লুইড দেওয়াটা একটু রিস্কি, কারণ এই পেশেন্ট অলরেডি পালমোনারি ইডিমাতে আছে। কারণ আমি কি কি ফিচার পাচ্ছি পালমোনারি ইডিমার? পেশেন্টের লাংয়ে ক্রেপিটেশন আছে, পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন স্যাচুরেশন আমি জানি না, কিন্তু পরে ব্লাড গ্যাসে দেখলাম যে অক্সিজেন স্যাচুরেশন কম, তো লাংয়ে ক্রেপিটেশন আছে, অক্সিজেন স্যাচুরেশন কম, শ্বাসকষ্ট হচ্ছে, ট্যাকিপনিয়া হচ্ছে, জেভিপি রেজড। তো এই পেশেন্ট খুব সম্ভবত অলরেডি পালমোনারি ইডিমাতে আছে। তাহলে আমার যে প্রশ্নের উত্তরটা আমার লাগবে, সেকেন্ড প্রশ্ন, যে আমি কি পেশেন্টকে আইভি ফ্লুইড দিয়ে তার বিপি বাড়াতে পারবো নাকি? অ্যান্সার ইজ প্রবাবলি নো। The third question is, why is the patient hypotensive and what can I do to treat the cause? The treatment of cause আর কি, why is the patient hypotensive? তো এই পেশেন্টের ক্ষেত্রে হাইপোটেনসিভ আমরা যখন জানি, আমরা যেটা জানি যে হাইপোটেনসিভ যখন এটাকে আমরা টিস্যু পারফিউশনের সমস্যা বলি, তখন অনেক সময় এটাকে শক বলি, শক স্টেট। তো শক স্টেটের 4টা পার্টিকুলার কজ: কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ শক, ডিস্ট্রিবিউটিভ শক, যেটা মেইন কারণ হচ্ছে অনেক সময় সেপটিক শক অথবা অ্যানাফিলাক্টিক শকও হতে পারে। আর 4 নম্বর হচ্ছে গিয়ে সো কার্ডিওজেনিক, ডিস্ট্রিবিউটিভ, হাইপোভলিমিক শক, আর হচ্ছে গিয়ে অবস্ট্রাকটিভ শক। তো অবস্ট্রাকটিভ শকের একটা কারণ হচ্ছে পালমোনারি এম্বোলিজম, আর একটা কারণ হচ্ছে কার্ডিয়াক ট্যাম্পোনেড। তো এই পেশেন্টের ক্ষেত্রে পসিবল হাইপোভলিমিক না মনে হচ্ছে, কারণ এই পেশেন্ট পালমোনারি ইডিমাতে আছে এবং পেশেন্টের কোনো ভলিউম লস নেই। এই পেশেন্ট সেপটিক শক মনে হচ্ছে কম, কারণ এই পেশেন্টের কোনো টেম্পারেচার রাইজ নেই এবং আমি কোনো সোর্স অফ ইনফেকশনও পাচ্ছি না। এবং পরবর্তীতে আমি যখন কুইকলি সিতে ওয়েন আই ডু দ্য সি অ্যাসেসমেন্ট, আমি কিন্তু ইমিডিয়েটলি পেশেন্টের কিছু ক্যানুলা এবং ক্যানুলা করবো এবং ব্লাড নিব। তো ব্লাডে আমি সিআরপি এবং ইএসআর দেখে অনেকটা একটা আইডিয়া পাবো। তো খুব সম্ভবত এই পেশেন্টের সেপটিক শক হওয়ার প্রশ্ন ওঠে না। এই পেশেন্টের অ্যানাফিলাক্সিস শকের আমি কোনো ফিচার পাচ্ছি না, তো এটাও না। বাকি রইল অবস্ট্রাকটিভ শক আর কার্ডিওজেনিক শক। এর মধ্যে আমি ক্লিয়ার একটা অ্যান্সার পেয়ে গেছি, পেশেন্টের এমআই হয়েছে, সো ইটস আ কার্ডিওজেনিক শক। সো মাই নেক্সট কোয়েশ্চেন, দ্যাট থার্ড কোয়েশ্চেন, ওয়াই ইজ দ্য পেশেন্ট হাইপোটেনসিভ অ্যান্ড হোয়াট ক্যান আই ডু ফর ইট? এটার উত্তর হচ্ছে দ্য পেশেন্ট ইজ হাইপোটেনসিভ বিকজ দ্য পেশেন্ট হ্যাজ হ্যাড অ্যান এমআই, ST elevated MI, and the patient is now has cardiogenic shock. So what can I do about it? I need to treat the ST elevation MI. So যদি 2 ঘন্টার মধ্যে সম্ভব হয়, এই পেশেন্টকে আমার অবশ্যই পিসিআই, যদি আমি 2 ঘন্টার মধ্যে পেশেন্টকে ক্যাথল্যাবে নিতে পারি, আমার পিসিআই করতে হবে। আর 2 ঘন্টার মধ্যে যদি আমি ক্যাথল্যাবে না নিতে পারি, তাহলে আমার হয়তো থ্রোম্বোলাইসিস করতে হবে। কিন্তু এই জিনিস আমি করবো না, আমার কাজ হচ্ছে ইমিডিয়েট কাজ হচ্ছে কি কার্ডিওলজিস্টকে ফোন দেওয়া। এটা গেল। আর the fourth question is, does the hypotensive patient need inotropes or vasopressors? তো এই ক্ষেত্রে নর্মালি যেটা বলে যে আইভি ফ্লুইড দিয়ে যদি ট্রিট করা যায় হাইপোটেনশন, তাহলে হয়তো ভ্যাসোপ্রেসার বা আইনোট্রপ লাগবে না। আর যদি আইভি ফ্লুইড দিয়ে ট্রিট না করা যায় আর ব্লাড প্রেশার যদি ইমিডিয়েটলি যে কারণে হয়েছে সেটা যদি ইমিডিয়েটলি ট্রিট না করা যায়, তাহলে অবশ্যই ভ্যাসোপ্রেসার বা আইনোট্রপ লাগবে। তো এই পেশেন্ট হাইপোটেনসিভ বিকজ অফ এমআই, এই এমআই কিন্তু নেক্সট 1 ঘন্টায়
চলে যাবে না। সো এই পেশেন্ট আবার এই পেশেন্টকে আমি আইভি ফ্লুইডও দিতে পারছি না। সো মাই অ্যান্সার ইজ ইয়েস, দিস পেশেন্ট উইল নিড আইনোট্রপস। It may be dobutamine, it may be a combination of dobutamine or noradrenaline, খুব একটা ডোপামিন অনেক সময় ইউজ করতে পারে। এগেইন এই অ্যান্সারগুলো আমি দিব না, কারণ আমার কাজ আমি ওয়ার্ডে আছি, এই পেশেন্টকে আমি অবশ্যই ওয়ার্ডে এগুলো দিব না। তো আমার এগেইন কাজ হচ্ছে আইদার আইসিইউ অথবা আমার ক্রিটিক্যাল কেয়ার অথবা কার্ডিওলজিস্টকে ফোন দেওয়া, যে পেশেন্ট নিডস টু মুভ টু দ্য সিসিইউ ফর আইনোট্রপস। তো এই 4টা কোয়েশ্চেন আমি অ্যান্সার করলাম, এবং এই 4টা কোয়েশ্চেনই প্রত্যেকটা হাইপোটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে অ্যান্সার করতে হয়। ইজ দ্য হাইপারটেনশন আ pathological problem? Will the patient respond to IV fluids? Why is the patient hypotensive? And what can I do for it? And will I need vasopressors? তো এই জিনিসটা আমি আপনাদেরকে একটু সামারাইজ করেছি, আপনারা এখানে একটু দেখতে পারবেন। তো প্রথমত আমরা ABCD অ্যাসেসমেন্ট করব। ABCD অ্যাসেসমেন্ট করব, তারপর আমি জানবো যে কি হয়েছে। তারপর আমার যেটা করতে হবে, আমি ফ্লুইড ব্যালেন্স অ্যাসেসমেন্ট করব। তারপর আমার যেটা করতে হবে, আমি অ্যান্সার করব যে why is the patient hypotensive and what can I do for it? আর 4 নাম্বার হচ্ছে আমার vasopressors লাগবে নাকি না। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা একটু চিন্তা করেন যে এই জিনিসটাই আমরা করব। We'll do a very good ABCD assessment, and then through that we will answer the following questions. Will my patient need, is the hypertension a problem? Will the patient need IV fluids? Will he benefit with IV fluids? তারপর হচ্ছে 3 নম্বর কোশ্চেন, why is the patient hypertensive and what can I do to treat the cause? আর 4 নম্বর হচ্ছে, will my patient need inotrops or vasopressors? ঠিক আছে, আচ্ছা, তাহলে এই 4টা প্রিন্সিপাল আমরা নেক্সট কয়েকটা ইন্টারেস্টিং কেসে আমরা সলভ করব। হ্যাঁ, আমরা খুব দ্রুত কেসগুলোতে যাচ্ছি, এবং তারপর আপনি যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি। So a 74-year-old woman with a background history of ischemic heart disease, hypertension and depression presents to the hospital with sudden development of a syncopal attack. Syncope মানে হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছে, followed by regaining of consciousness. তো যখন রিগেইন করলো, she's complaining, feeling very clammy, she's feeling very dizzy, she's feeling very short of breath, and she's having a very rapid heartbeat, palpitation হচ্ছে। তো অবভিয়াসলি আত্মীয়স্বজন তাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে আসলো, এন্ড হসপিটালে যখন আসলো, আচ্ছা, তখন এই পেশেন্টের দেখা গেল তার এয়ারওয়েজ মেনটেইনড, লাংয়ে হচ্ছে ক্রেপিটেশন সাজেস্টিভ অফ পালমোনারি ইডিমা, তার অক্সিজেন স্যাচুরেশন আমি ঠিকমতো মাপতে পারছি না, রেসপিরেটরি হচ্ছে 36, কোয়াইট ট্যাকিপনিক। তো প্রিকার্ডিয়াম অ্যানালাইসিস করলাম, প্রিকার্ডিয়াম অ্যানালাইসিস করলে তারপর দেখা গেল দ্য হার্ট রেট ইজ 200, আমি জানি না এটা রেগুলার নাকি না, বিকজ ইটস সো র্যাপিড, দ্য ব্লাড প্রেশার ইজ 60/40, দ্য peripheries are very poorly perfused, pulse is barely felt, JVP is raised at 4 centimeter, her capillary refilling time is 5 seconds. Bedside ECG পরে দেখাচ্ছি। সো ইটস অল পার্ট অফ দ্য সিতে আমি আরো 2টা জিনিস করলাম, আমি পেশেন্টের ইমিডিয়েট ব্লাড নিলাম কিছু, আর পেশেন্টের ক্যানুলা করলাম 2টা। ডিতে গিয়ে পেশেন্ট ইজ ড্রাউজি, জিসিএস অ্যারাউন্ড 14। জিসিএস ইম্পর্টেন্ট, কারণ পেশেন্ট যদি অতিরিক্ত জিসিএস কম থাকে, তাহলে পেশেন্টের এয়ারওয়ে মে বি থ্রেটেন্ড ফ্রম অ্যাসপিরেশন অ্যান্ড অবস্ট্রাকশন। তো একটা পেশেন্ট যার যে জিসিএস অনেক কম, তার কিন্তু এয়ারওয়ে থ্রেটেন্ড হয়, আর একবার যদি অ্যাসপিরেশন বা অবস্ট্রাকশন হয়, তাহলে কিন্তু পেশেন্ট খুব দ্রুত মারা যায়। তো আমি ডিতে গিয়ে জিসিএস দেখলাম, জিসিএস 14, দ্যাটস ফাইন, দ্য পেশেন্ট ইজ এয়ারওয়েজ মেনটেইনড, কোনো ফোকাল নিউরোলজি নাই। ডিতে ব্লাড সুগার দেখাটা খুব 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 ইম্পর্টেন্ট, ব্লাড সুগার আমি 12 দেখলাম, দ্য ব্লাড গ্লুকোজ লেভেলস 12। ইতে আমি এভরিথিং এলস, অ্যাবডোমেন ইজ সফট নন টেন্ডার, দ্য লিম্বস আর সফট নন টেন্ডার, দেয়ার ইজ নো ডিভিটি, পেশেন্ট ইজ নট অ্যানিমিক, নট জন্ডিসড, ড্রাগ হিস্ট্রিতে সাইটালোপ্রাম, থায়াজাইডস, calcium channel blockers, aspirin, beta blockers, and now she has recently been started on azithromycin for a recent respiratory tract infection. ঠিক আছে, সো এই পেশেন্ট মাল্টিপল মেডিকেশনসে আছে, the temperature is normal. আচ্ছা, তো এটা গেল, দেখা গেল। সো এই পেশেন্টের এই হচ্ছে ইসিজি। তো ইসিজিতে আপনারা ক্লিয়ারলি দেখতেছেন, দিস ইজ আ পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই সেগমেন্টটা, এটাকে বলে পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আর পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যখন কিউটি প্রলঙ্গেশনের জন্য হয়, এটাকে বলে টর্সাডেস টি পয়েন্টেস। ঠিক আছে, এবং এই পেশেন্টের কিউটি প্রলঙ্গেশনের অনেকগুলো কারণ আছে।
এই পেশেন্ট সাইটোলোপ্রম পাচ্ছে যেটা এসএসআরআই, যেটা একটা কিউটি প্রলঙ্গেশন করে। এই পেশেন্ট থায়াজাইড পাচ্ছে যেটা হাইপোক্যালিমিয়া করে, যেটা কিউটি প্রলঙ্গেশন করে। এই পেশেন্ট থায়াজাইড পাচ্ছে যেটা হাইপোক্যালসিমিয়া এবং হাইপোম্যাগনেসিমিয়া করতে, ওগুলোও কিউটি প্রলঙ্গেশন করে। এই পেশেন্ট রিসেন্টলি অ্যাজিথ্রোমাইসিন শুরু করেছে, ওটাও কিউটি প্রলঙ্গেশন করে। আচ্ছা, তো এগেইন আমরা বাকি 4টা কোয়েশ্চেন আনসার করি। এই পেশেন্টকে কি আমি হাইপোটেনশনটা কি প্যাথোলজিক্যাল নাকি না? অবশ্যই প্যাথোলজিক্যাল, কারণ এই পেশেন্টের হাইপোটেনশন থেকে হেমোডাইনামিক ইনস্টেবিলিটি হচ্ছে, প্রলং ক্যাপিলারি রিফিলিং টাইম, পেরিফেরি কুল, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া। বুঝাই যাচ্ছে এই পেশেন্ট ক্লিয়ারলি হেমোডাইনামিক্যালি আনস্টেবল। নেক্সট কোয়েশ্চেন, এই পেশেন্টকে কি ফ্লুইড দিতে পারবো না কিনা? তো একজন কোয়েশ্চেন করেছেন যে কাদেরকে ফ্লুইড দিতে পারবো। সোজা হিসাব হচ্ছে গিয়ে যারা প্রোফিউজ পালমোনারি এডিমা নেই তাদেরকে আমি ফ্লুইড দিতে পারবো। তো আমি যদি মনে করি এই পেশেন্টের হাইপোটেনশনের সাথে সে এখন পালমোনারি এডিমাতেও আছে, তাহলে আমি একটু ফ্লুইডটার ব্যাপারে রেস্ট্রিক্টেড থাকবো। এছাড়া এভরি সিঙ্গেল পেশেন্ট উইথ হাইপারটেনশন উইল বেনিফিট ফ্রম ফ্লুইড। এরপর ফ্লুইড নিয়ে আরেকটু কথা বলবো, যেটাই হোক। সো নেক্সট এই পেশেন্টের ক্ষেত্রে আমি ফ্লুইড দিতে পারবো না খুব সহজে, কারণ এই পেশেন্ট হয়তো পালমোনারি এডিমাতে আছে। এটা গেল। 3 নাম্বার হচ্ছে গিয়ে নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ইজ দ্য পেশেন্ট হাইপোটেনসিভ অ্যান্ড হোয়াট ক্যান আই ডু ফর ইট? তো বুঝাই যাচ্ছে এই পেশেন্ট হাইপোটেনসিভ বিকজ দিস পেশেন্ট ইজ প্রফিউজলি ট্যাকিকার্ডিক, এবং এই ট্যাকিকার্ডিক ইজ ডিউ টু আ ট্যাকি অ্যারিথমিয়া which is a polymorphic VT which is due to torsatis depointis. ট্রিটমেন্ট হচ্ছে ইমিডিয়েটলি এই পেশেন্টকে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া, এবং আমি যদি আইসিইউতে থাকি আমি সিঙ্ক্রোনাইজ ডিসি কার্ডিওভার্সন মেশিন থাকলে ওটা আমার সাথে রাখা। ম্যাগনেসিয়ামে কাজ না করলে আমার সিঙ্ক্রোনাইজ ডিসি কার্ডিওভার্সনের মাধ্যমে পেশেন্টকে শক দেওয়া। কিন্তু আমার ইমিডিয়েট ট্রিটমেন্ট হচ্ছে টর্সাটিস ডিপয়েন্টিস হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া। ঠিক আছে। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আইনোট্রপ বা ভ্যাসোপ্রেসার লাগবে নাকি না। খুব সম্ভবত এই পেশেন্টের যদি ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে অথবা সিঙ্ক্রোনাইজ ডিসি কার্ডিওভার্সন দিয়ে যদি আমি ট্যাকিয়ারিথমিয়া ট্রিট করতে পারি, তাহলে আমার হয়তো এই পেশেন্ট ইমপ্রুভ করে যেতে পারে। সেই ক্ষেত্রে আমার হয়তো আইনোট্রপ বা ভ্যাসোপ্রেসার লাগবে না। এটা গেল 4 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, 5 নম্বর আরেকটা কোয়েশ্চেন আছে যেটা এই দুইটা কেসে ইম্পর্টেন্ট, যে what else is there apart from the main cause, what else is there which is making the hypertension more problematic? তো এই ক্ষেত্রে ড্রাগসটা একটা ইনভ্যারিয়েবল একটা রোল প্লে করে। তো এই পেশেন্টের ক্ষেত্রে দেখেন, এই পেশেন্ট ওয়াজ অন বেটা ব্লকার্স। সো আপনি যেহেতু হাইপারটেনশন পাচ্ছেন, ইউ উড ওয়ান্ট টু স্টপ দ্য বেটা ব্লকার্স, you would want to stop the AC inhibitors, you would want to stop the calcium channel blockers, কারণ এই তিনটা ওষুধই হাইপারটেনশন করে। আচ্ছা, এই পেশেন্টের যদি হাইপারটেনশন স্টেট থাকে তাহলে কিন্তু একেআই হয়ে যেতে পারে। সো আপনি টেম্পোরারিলি মেটফর্মিনটা বন্ধ করতে চাবেন যাতে কিডনি একেআই থেকে ল্যাকটিক অ্যাসিডোসিস আরো ওয়ার্সেন না হয়। এই পেশেন্টের ক্ষেত্রে কজ কি? পলিমরফিক ভিটি, আমি দিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট। কিন্তু আরো কি কি কজ আছে? এই পেশেন্ট সাইটোলোপ্রাম থায়াজাইড কখনো একসাথে ইটস ভেরি রিস্কি, যেটা বলে নো টু কন্ডিশনস কজিং কিউটি প্রলঙ্গেশন শুড কোএক্সিস্ট টুগেদার, তাই না? কিন্তু এই পেশেন্টের 4-5টা কন্ডিশন আছে একসাথে কোএক্সিস্ট করতেছে। এই পেশেন্ট সাইটোলোপ্রাম পাচ্ছে, এই পেশেন্ট থায়াজাইড থেকে হয়তো হাইপোক্যালিমিয়া হতে পারে, হাইপোম্যাগনেসিমিয়া হতে পারে, এই পেশেন্ট অ্যাজিথ্রোমাইসিনও পাচ্ছে। তো আমার এই পেশেন্টের ড্রাগ কিন্তু অবশ্যই অ্যাড্রেস করতে হবে, এবং অবশ্যই এই পেশেন্টের যদি থায়াজাইড থেকে হাইপোক্যালিমিয়া বা হাইপোম্যাগনেসিমিয়া বা হাইপোক্যালসিমিয়া হয়, সেটাও আমার ট্রিট করতে হবে, এবং সেই অ্যান্সার আমি 2-3 ঘন্টার মধ্যে পেয়ে যাবো, কারণ আমি সিতে পেশেন্টের ব্লাড নিয়েছি, এবং যে ব্লাডগুলো নিয়েছি তার মধ্যে ইমার্জেন্সি ব্লাডগুলো ছিল, সিবিসি, সিআরপি, ইএসআর, লিভার ফাংশন টেস্ট, ইলেকট্রোলাইট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এসবগুলো আমি দেখার কথা। ঠিক আছে। সো এটা আবার একই ওয়েতে আমরা তাহলে 5টা কোয়েশ্চেন আমরা অ্যান্সার করবো প্রত্যেকটা হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে। আবার বলছি, ইজ দ্য হাইপারটেনশন আ প্রবলেম? 2 নাম্বার হচ্ছে গিয়ে ক্যান আই গিভ দ্য পেশেন্ট আইভি ফ্লুইডস? 3 নাম্বার হচ্ছে গিয়ে why is the patient hypertensive and what can I do for it? 4 নাম্বার হচ্ছে will my patient need inotropes or vasopressors? আর 5 নাম্বার হচ্ছে গিয়ে what else is there which will cause problems to the patient and what can I do for it? তো এই ক্ষেত্রে এই পেশেন্টের ক্ষেত্রে প্রবলেমগুলো ছিল ড্রাগস, potentially hypokalemia, potentially hypocalcemia, potentially hypomagnesemia। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কেস নাম্বার 3টা দেখি। So a 77-year-old man with a history of paroxysmal atrial fibrillation, ischemic heart disease, hypertension, heart failure, diabetes, and CKD4 and BPH. So অনেকগুলো medical condition আছে. Presents to the hospital with 3 days of trouble passing his urine and dysuria. তো বোঝা যাচ্ছে একটা UTI type symptom. Over a similar duration, he has not been eating and drinking well and has had a low-grade fever as well. ঠিক আছে, হালকা জ্বরের মতো, এবং খুব একটা খাওয়া দাওয়া করছে না। তো একটা বয়স্ক ভদ্রলোক যার মাল্টিপল মেডিকেল কন্ডিশনস আছে, যে 3 দিন যাবত একটু ইউটিআই টাইপ সিমটম নিয়ে আসছে, এবং গত 3 দিন যাবত হালকা একটু জ্বর এবং খুব একটা খাওয়া দাওয়া করছে না। এখন আপনার কাছে আসছে এই সিমটমগুলো নিয়ে। তো আপনি যখন অ্যাসেস করলেন তখন দেখলেন এয়ারওয়েজ ক্লিয়ার, লাংয়ে স্ক্যাটার্ড ফাইন ক্রেপিটেশন। লাংয়ে ক্রেপিটেশন মানেই কিন্তু পালমোনারি এডিমা না, কারণ
বয়স্ক ভদ্রলোকদের লাঙে বয়স্ক পেশেন্টদের লাঙে ক্রেপিটেশন থাকতেই পারে, যাদের আইএলডি আছে তাদের লাঙে ক্রেপিটেশন থাকতেই পারে, যাদের বায়োল্যাটারাল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আছে তাদেরও কিন্তু লাঙে ক্রেপিটেশন থাকতেই পারে। তো পালমোনারি এডিমা আমি তখন বলবো যখন আমার অন্য ফিচারগুলোও থাকবে, হার্ট ফেলিয়ার অন্য ফিচারগুলো, অর্থপনিয়া, রেইস, জেভিপি, বাইপিটাল ইডিমা, এই জিনিসগুলো আমার সাথে থাকতে হবে। তো এই পেশেন্টের লাং ক্রেপিটেশন আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এই পেশেন্ট পালমোনারি এডিমাতে আছে। অক্সিজেন স্যাচুরেশনও ভালো, এগেইন অ্যানাদার প্রুফ যে পালমোনারি এডিমাতে খুব সম্ভবত নেই। রেসপিরেটরি ইজ 20, the heart rate is 130 and the patient is in atrial fibrillation. The blood pressure is slightly on the low side, 80/50. The capillary refilling time is 3 seconds. The patient is dehydrated, JVP is not raised. Again another clue, the patient is not in pulmonary edema. আচ্ছা, ডিতে গিয়ে পেশেন্ট অ্যালার্ট ওরিয়েন্টেড, খুব একটা ফোকাল নিউরোলজিও নাই, পেশেন্টের ব্লাড সুগারও নর্মাল, ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল। ইতে গিয়ে আমি দেখলাম পেশেন্টের সুপ্রাপিউবিক টেন্ডারনেস আছে, যেটা ইউটিআইতে পাওয়া যায়। পেশেন্টের কোনো ডিভিটি নেই, পেশেন্টের কোনো অ্যানিমিয়া বা জন্ডিস নেই, টেম্পারেচার স্লাইটলি রেজড at 38. সো এই পেশেন্টের বেডসাইড ইউরিন ডিপ করলাম, বেডসাইড ইউরিন ডিপে প্লেন্টি অফ নাইট্রেটস এন্ড লিউকোসাইডস পাওয়া গেল। ড্রাগ হিস্ট্রিতে পেশেন্ট ইজ অন অ্যাসপিরিন, কার্ভিডিলল, অ্যামলোডিপিন, লোসার্টান, মেটফর্মিন, ডক্সাজোসিন, রিভারক্সাবান। আচ্ছা, এই পেশেন্টের এই তো অ্যাসেসমেন্টে বেসিক্যালি সামারাইজ করলে আমি ট্যাকিকার্ডিয়া পাচ্ছি যেটা ইরেগুলার, ব্লাড প্রেশার একটু কমের দিকে, পেশেন্ট ডিহাইড্রেটেড। এছাড়া সিগনিফিক্যান্ট হেমোডাইনামিক ইনস্টেবিলিটির ফিচার নেই, যদিও ব্লাড প্রেশার কম, কিন্তু আমি দেখছি যে ট্যাকিপনিয়া নেই, পেরিফেরিও একদম ঠান্ডা তা না, ক্যাপিলারি রিফিলিং টাইমও কিন্তু একদম প্রলং না। সো এই পেশেন্ট যদিও বিপি কম, কিন্তু এই পেশেন্ট আগে দুটো পেশেন্টের মতো শকে নেই, ঠিক আছে। সো আর তার সাথে ইতে আমি দেখলাম পেশেন্টের টেম্পারেচার টু রেজ, আর পেশেন্টের সুপ্রাপিউবিক টেন্ডারনেস আছে, আর বেডসাইড ইউরিন ডিপে লিউকোসাইডস আর নাইট্রেট আছে, এবং ড্রাগ হিস্ট্রি আমি দেখে নিলাম। সো আমি ইসিজিটা দেখি এই পেশেন্টের, এটা হচ্ছে ইসিজি। তো ইসিজিতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দিস ইজ আ কেস অফ এট্রিয়াল ফিব্রিলেশন। তো এই পেশেন্টের আমি আবার কোয়েশ্চেনগুলো অ্যান্সার করি। ইজ দ্য হাইপারটেনশন ক্রিয়েটিং a significant pathological state? Well, এই ক্ষেত্রে the hypertension is not leading to shock, but the patient is still dehydrated, এবং আমি যদি এটা ট্রিট না করি তাহলে আমার পেশেন্টের সমস্যা হবে। So it's not shock, but it's still a problem because it's a bit dehydration. Will the patient benefit from IV fluid? The answer is definitely yes. কেন? কারণ এটা আমি এই পেশেন্ট পালমোনারি এডিমাতে নেই, এই পেশেন্ট ডিহাইড্রেটেড, এবং এই পেশেন্ট আমি হিস্ট্রিতে এবং ডিহাইড্রেট বুঝলাম কেমনি, ডিহাইড্রেশন বোঝার জন্য কয়েকটা ভলিউম অ্যাসেসমেন্ট মার্কার দেখতে হয়। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু আস্ক এ হিস্ট্রি, এবং হিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ ফিল থার্স্টি। আর অনেক সময় বলবে যে গত 3-4 দিন যাবত আমি বেশি খাওয়া দাওয়া করতে পারি নাই, পানি খেতে পারি নাই, ঠিক আছে। এর সাথে এক্সামিনেশন ইউল গেট আ ড্রাই কোটেড টাং, ইউল গেট আ ড্রাই স্কিন, দ্য ইউরিন উইল বি ভেরি ডার্ক ইন কালার, ঠিক আছে। ইউরিন আউটপুট একটু কম থাকতে পারে, ঠিক আছে, সানকেন আইবলস থাকতে পারে, এই জিনিসগুলো পাবো। সো এই পেশেন্ট ডিহাইড্রেটেড, সো এই পেশেন্টকে আমি আইভি ফ্লুইডস দেবো। সো আমি সেকেন্ড কোয়েশ্চেন আনসার পেয়ে গেলাম। থার্ড কোয়েশ্চেন ইজ why is the patient hypertensive and what can I do for it? So the patient is hypertensive because the patient is dehydrated, so আমি IV fluids দিচ্ছি, and the patient is dehydrated because he has not eaten and drunk well over the last few days, and the patient has fever. আমরা জানি ফিভার স্টেটে ইনসেন্সিবল ফ্লুইড লস হয় প্রচুর পরিমাণ, তাই না? সো ডিহাইড্রেশন অনেকগুলো কারণ পাচ্ছি, কিন্তু মোদ্দা কথা রুট কজ হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ওখান থেকে সবগুলো ঝামেলা হচ্ছে। সো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, সেখান থেকে পেশেন্টের টেম্পারেচার বেড়েছে, সেখান থেকে ইনসেন্সিবল ফ্লুইড লস হয়েছে, এবং সেখান থেকে পেশেন্ট খুব একটা খাওয়া দাওয়া করতে পারছে না। সো দ্য আন্ডারলাইং কজ ইজ এ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং ডিহাইড্রেশন, এন্ড আই নিড টু ট্রিট ইট উইথ অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ফ্লুইডস। এই পেশেন্টটিকে আইনোট্রপ বা ভ্যাসোপ্রেসার লাগবে, প্রশ্নই ওঠে না, কারণ এই পেশেন্টের এখন ক্লিয়ারলি ডিহাইড্রেটেড। আমি ডিহাইড্রেশন ট্রিট করব, তারপরও যদি আমি ফ্লুইড টুইড দেওয়ার পরও পেশেন্টের শকে থাকে, ওটাকে বলে সেপটিক শক, তখন আমার ভ্যাসোপ্রেসার চিন্তা করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে এই পেশেন্টের ক্ষেত্রে অল আই নিড টু ডু ইজ কারেক্ট দ্য ডিহাইড্রেশন উইথ আইভি ফ্লুইডস। 5 নম্বর কোশ্চেন, হোয়াট এলস ক্যান কজ আ প্রবলেম টু দ্য পেশেন্ট? সো পেশেন্ট যখন বিপি কম থাকে, কার্বিডিলল উইল লোয়ার দ্য ব্লাড প্রেশার ইভেন মোর, অ্যামলোডিপিন উইল লোয়ার দ্য ব্লাড প্রেশার ইভেন মোর। তো এগুলো আমার বন্ধ করতে হবে। লোসার্টান দুইটা ঝামেলা করবে, একটা হচ্ছে ব্লাড প্রেশার কমায় দিবে, আর 2 নম্বর হচ্ছে গিয়ে এই পেশেন্টের ইজিলি কিন্তু একটা এলডারলি পেশেন্ট, ইউটিআই হয়েছে, একেআই এর অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, সিকেডি অলরেডি আছে, বিপিএইচ আছে, হার্ট ফেলিয়ার আছে, অল দিস আর রিস্ক ফ্যাক্টরস ফর একেআই। সো এই পেশেন্টের লোসার্টান একেআই আরো বাড়ায় দিবে, সো এই পেশেন্টের লোসার্টান আমার বন্ধ করতে হবে। আচ্ছা, এই পেশেন্টের যেহেতু বিপি কম, এই পেশেন্ট একেআই হলে মেটফর্মিন দিলে ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে। সো মেটফর্মিন আমার একটু ভাবে চিন্তা দেখতে হবে যে এই পেশেন্টকে মেটফর্মিন বন্ধ করবো নাকি না। মেটফর্মিন বন্ধ করলে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যেতে পারে, সো ওটা মাথায় রাখতে হবে। ডক্সাজোসিন ইজ অ্যান আলফা ব্লকার, উইল প্রবাবলি লিড টু ফার্দার
ব্লাড প্রেশার ড্রপ, তো এটাও বন্ধ করতে হবে। এবং রিভারক্সাবান যদি একেআই হয়ে যায় তখন রিভারক্সাবানের ডোজিং আমার চেঞ্জ করতে হতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রাখা আর কি, তাই না? সো বন্ধ করা মানে আমি যে একেবারে বন্ধ করে দিচ্ছি তা না, আমি অ্যাকিউটলি এই পেশেন্টকে ট্রিট করার জন্য এই ওষুধ, যে ওষুধগুলো প্রবলেম করতে পারে সেগুলো আমি অ্যাড্রেস করছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট এলস ক্যান কজ এ পেশেন্টের প্রবলেম? দ্য এট্রিয়াল ফিব্রিলেশন ইটসেলফ ইজ কজিং আ প্রবলেম, তাই না? কিন্তু এট্রিয়াল ফিব্রিলেশন একটু পরে আমরা যখন অ্যারিথমিয়া ক্লাসে দেখবো, এট্রিয়াল ফিব্রিলেশনের যখন ম্যানেজ করতে হয় তখন যে কোয়েশ্চেনটা করতে হয় যে ইজ দ্য এট্রিয়াল ফিব্রিলেশন কজিং আ প্রবলেম ইটসেলফ অর ইজ ইট ডিউ টু অ্যানাদার প্রবলেম? তো এই ক্ষেত্রে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই পেশেন্টের এট্রিয়াল ফিব্রিলেশন অলরেডি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে এবং এই পেশেন্ট এখন ডিহাইড্রেটেড এবং ইনফেকশন আছে, এবং ডিহাইড্রেশন অ্যান্ড ইনফেকশন আর কমন ট্রিগার্স ফর মেকিং এট্রিয়াল ফিব্রিলেশন ওয়ার্স। তো এই ক্ষেত্রে আমার এট্রিয়াল ফিব্রিলেশন, আমি আশা করতেছি যে ডিহাইড্রেশন এবং ইনফেকশন ট্রিট করলে এট্রিয়াল ফিব্রিলেশন হার্ট রেটটা অটোমেটিক্যালি কমে আসবে। আর যদি কমে না আসে তখন আমার হার্ট রেট কমানোর জন্য এমন একটা ওষুধ ইউজ করতে হবে যেটা আমি হার্ট রেট কমাতে পারবো। তো এই অ্যাসেসমেন্টটা আমরা যখন অ্যারিথমিয়া পড়বো তখন দেখবো। তো এই পেশেন্টের ম্যানেজমেন্টের সামারি হচ্ছে এই পেশেন্ট নিডস আইভি ফ্লুইডস, এই পেশেন্ট নিডস ট্রিটমেন্ট অফ ইউটিআই, এবং এই পেশেন্ট নিডস সাম অ্যাডজাস্টমেন্ট অফ মেডিকেশনস, ঠিক আছে? আর যদি এট্রিয়াল ফিব্রিলেশন, আমি আশা করতেছি এগুলো করলে এট্রিয়াল ফিব্রিলেশনের রেটটা কমে আসবে। আমার এট্রিয়াল ফিব্রিলেশন থেকে সাইনাসটাকে কার্ডিয়া বানানোর কোনো দরকার নাই। এই পেশেন্ট হয়তো এএফই থাকবে কিন্তু আমি হার্ট রেট আশা করতেছি 130 থেকে 100 নিচে নেমে আসবে। আর যদি সবকিছু ট্রিট করার পরও যদি হার্ট রেট অনেক বেশি থাকে তখন হয়তো আমার হার্ট রেট কমানোর জন্য কোনো একটা ওষুধ ইউজ করতে হবে। সো দিস উড বি দ্য ম্যানেজমেন্ট। আচ্ছা, এবার আমরা আরেকটু থিওরিতে ফেরত আসি। আচ্ছা, সো একটু আগে আমরা অলরেডি জানি কি কি কোয়েশ্চেন আমাদের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? সো আমরা জানি, এটা নিয়ে আমরা কথা বলেছি হোয়াট আর দ্য টাইপস অফ শক। দ্য টাইপস অফ শক ইজ বিপি। তাহলে আমরা জানি হাইপোটেনসিভ পেশেন্ট শকে আছে কখন বলবো, এটা আমরা অলরেডি শিখেছি। তো একবার যখন ডিসাইড করবো একটা পেশেন্ট শকে আছে তখন যেটা মানে খুব ইম্পর্টেন্ট সেটা কেন শকে আছে, হোয়াট ইজ দ্য আন্ডারলাইং রিজন। তো এটা ক্লিয়ারলি দেখলাম যে টাইপস অফ শক আর কার্ডিওজেনিক শক, হাইপোভলিমিক শক, ডিস্ট্রিবিউটিভ শক অ্যান্ড অবস্ট্রাকটিভ শক। তো এই শকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সো কমন কজেস অফ কার্ডিওজেনিক শক ইজ এমআই, যেটা একটু আগে আমরা পড়েছি সবচেয়ে কমন কজ, অ্যারিথমিয়া যেটা একটু আগে দেখলাম পলিমরফিটি। এছাড়া কিছু রেয়ার কজ আছে যেরকম মায়োকার্ডাইটিস, যেটা কোভিডে হতে পারে, ডেঙ্গুতে হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি, এবং কার্ডিও ডিপ্রেসেন্ট ড্রাগ, এটা খুব ইম্পর্টেন্ট, এমন কোনো ওষুধ যেটা কার্ডিও ডিপ্রেসেন্ট করতেছে যেরকম বেটা ব্লকার্স। আর ভালভুলার হার্ট ডিজিজ বাংলাদেশের কনটেক্সট অবশ্যই ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে কজেস অফ কার্ডিওজেনিক শক। তো এই একটা পেশেন্ট যে কার্ডিওজেনিক শক নিয়ে থাকে তাহলে কার্ডিওজেনিক শক বলার আগে অবশ্যই এই কজগুলো আছে নাকি দেখবেন, কারণ এই কজগুলো ছাড়া যদি একটা পেশেন্ট শকে আসে ইট ইজ কাইন্ড অফ আনলাইকলি দ্যাট দ্য পেশেন্ট ইজ ইন কার্ডিওজেনিক শক, ঠিক আছে? সো একটা পেশেন্ট যে এমআই নিয়ে কার্ডিওজেনিক শকে আসে অবশ্যই আপনি এমআই ফিচার ইসিজি এবং হিস্ট্রিতে পাবেন এবং ট্রপোনাইতে পাবেন, তাই না? আচ্ছা, হাইপোভলিমিক শকের জন্য কি কি কজ আছে? সো একটা হচ্ছে ডায়রিয়া, একটা হচ্ছে ভমিটিং, এগুলো হচ্ছে ক্লিয়ার। সো ওভারঅল যদি আমরা বলি এক্সটার্নাল লস অ্যান্ড ইন্টারনাল লস। সো এক্সটার্নাল লস হচ্ছে গিয়ে সবচেয়ে কমন হচ্ছে ডায়রিয়া, ভমিটিং, হেমোরেজ, এক্সটার্নাল হেমোরেজ, এবং ডিকে যেখানে পলিইউরিয়ার কারণে চলে যায়, হাইপোভলিমিক শকে চলে যায়। সো ডায়রিয়া, ভমিটিং, ডিকে লিডিং টু পলিইউরিয়া এবং এক্সটার্নাল হেমোরেজ। ইন্টারনাল লসের মধ্যে হচ্ছে গিয়ে সবচেয়ে কমন হচ্ছে থার্ড স্পেস ফ্লুইড লস। থার্ড স্পেস ফ্লুইড লস যেটা খুব কমনলি ইন্ট্রাঅ্যাবডোমিনাল সার্জিক্যাল কন্ডিশনে হয়, যেরকম প্যানক্রিয়েটাইটিস, ইন্টেস্টাইনাল পারফোরেশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এই জিনিসগুলোতে। এছাড়া ইন্টারনাল ব্লিডিং হতে পারে, সেটা আপনার ফিমেলদের ক্ষেত্রে রাপচার একটোপিক প্রেগনেন্সি থেকে হতে পারে, তারপর রাপচার অফ ওভারিয়ান সিস্ট থেকে হতে পারে, তারপর হচ্ছে গিয়ে আপনার ইন্ট্রাঅ্যাবডোমিনাল ব্লিডিং হতে পারে, সো হেমোথোরাক্স হতে পারে, মানে চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস। সো কমন যে ইন্টারনাল বডি ক্যাভিটিটা আছে চেস্ট, অ্যাবডোমেন এবং পেলভিস, এগুলোতে হতে পারে। নেক অফ ফিমার ফ্র্যাকচার থেকে হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এছাড়া যেখানে প্লাজমা লিকেজ হয় ডেঙ্গিতে সেখানে হাইপোভলিমিক শক হতে পারে। আর আরেকটা খুব কমন কজ হচ্ছে জাস্ট নট ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং ওয়েল অর দ্য এফেক্ট অফ ডায়ুরেটিক্স, ঠিক আছে? তো ডায়ুরেটিকের কারণেও পেশেন্ট ইজিলি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। শকে ইউজুয়ালি যায় না আনলেস অন্য কন্ডিশনে থাকে, কিন্তু ডায়ুরেটিক্স মে কম্পাউন্ড অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য প্রবলেম, ঠিক আছে? এটা গেল। সো কজ অফ ডিস্ট্রিবিউটিভ শক। তো ডিস্ট্রিবিউটিভ বলতে হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে ভেনাস, দ্য বডিজ ব্লাড ভেসেলস গো ইনটু ভ্যাসোডাইলেশন, এবং ভ্যাসোডাইলেশনের কারণে এনাফ ব্লাড হার্টে রিটার্ন করতে পারে না, এবং যেহেতু এনাফ ব্লাড হার্টে রিটার্ন করতে পারতেছে না এই জন্য বিপি কমে যায় বেসিক্যালি। সো পেরিফেরাল ভ্যাসোডাইলেশন ইজ দ্য মেইন প্রবলেম হিয়ার, এবং এটা সবচেয়ে কমন হচ্ছে সেপসিস
অ্যানাফাইল্যাক্সিস আর অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। ঠিক আছে, এছাড়া সিএলডি যে স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোডাইলেশন হয় সেখান থেকে হতে পারে। তো সেপসিস, অ্যানাফাইল্যাক্সিস, অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি অ্যান্ড সিএলডি। এছাড়া এনি সিস্টেমিক ইনফেকশন যেখানে সিস্টেমিক ইনফ্ল্যামেশন যেখানে আপনার ভ্যাসোডাইলেশন হতে পারে। আচ্ছা, সো এটা একটু এরপর আমরা যখন ডিস্ট্রিবিউটিভ পর আমরা যখন ইসাতে যাব আমরা দেখবো লাস্টে হচ্ছে অবস্ট্রাকটিভ। তো অবস্ট্রাকটিভ হলো সবচেয়ে কমন তিনটা কন্ডিশন হচ্ছে গিয়ে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, টেনশন নিউমোথোরাক্স আর কার্ডিয়াক ট্যাম্পোনেট। সো একটা পেশেন্ট যদি শকে থাকে এবং এই পেশেন্ট যদি আপনি কোনো অবভিয়াস কারণ না পান, এমআই মানে কার্ডিওজেনিকও মনে হচ্ছে না, কোনো ভলিউম লসও নাই, সেপটিকও না, তাহলে চিন্তা করবেন ইজ দ্য পেশেন্ট ইন অবস্ট্রাকটিভ শক। তো পালমোনারি এম্বোলিজম আমরা জানি, বুঝবেন আপনারা কিভাবে, এই পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন খুব কম থাকবে, আনএক্সপ্লেইনড হাইপক্সিয়া মানে পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন কম কিন্তু বুঝতেছেন না কেন। টেনশন নিউমোথোরাক্স আমি ক্লিনিক্যালি ডায়াগনোস করতে পারবো, একদিকে লাঙে এনাফ এয়ার এন্ট্রি নাই এবং ট্র্যাকিয়া মে বি ডেভিয়েটেড, জেভিপি মে বি রেজড। আর পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেটে হচ্ছে মাফেল হার্ট সাউন্ড, আর কেউ যদি বেডসাইড ইকোকার্ডিওগ্রাম করতে পারে তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, সো দিস আর মাই ক্লুজ। আচ্ছা, সো সবসময় মাথায় রাখবেন যে টাইপ অফ শক ইম্পর্টেন্ট, কিন্তু আপনার আলটিমেট কাজ হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি অ্যান্সার করা যে কি কারণে আপনার পেশেন্ট শকে আছে। সো ইটস নট গুড এনাফ টু সে দিস পেশেন্ট ইজ কার্ডিওজেনিক শক, ইউ মাস্ট সে দিস পেশেন্ট ইজ ইন কার্ডিওজেনিক শক ডিউ টু অ্যান এমআই। It's not good enough to say this patient is hypovolemic shock. You have to say this patient is hypovolemic shock because the patient has got fluid loss from this area of the body. Yeah, it's not good enough to say that this patient is obstructive shock. You must answer this patient is in obstructive shock because the patient has got a massive pulmonary embolism. Yeah, so you have to specifically pinpoint the cause. কারণ একটু আগে যেটা আমি বলেছিলাম যে শকের ম্যানেজমেন্টে the third question you answer is why is my patient hypotensive and what can I do to treat it. তাহলে আমি যদি কজই না জানি, আমি শুধু টাইপ নিয়ে বসে থাকি যেটা অবস্ট্রাকটিভ শক, তাহলে কিন্তু আমি কজ ট্রিট করতে পারবো না। ঠিক আছে, তো একজন বলেছেন পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট সম্পর্কে একটু বলি। তো পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট হচ্ছে এরকম একটা কন্ডিশন যেখানে হার্টের আশেপাশে আইদার অতিরিক্ত ফ্লুইড অথবা ব্লাড কোনো কারণে জমা হয় এবং দ্যাট কজেস কম্প্রেশন অন দ্য হার্ট, impairing the diastolic phase, যার কারণে হার্টে এনাফ ব্লাড ফেরত আসতে পারে না। তো ইউজুয়ালি পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেটে যেটা দেখা যায়, যেহেতু হার্টের আশেপাশে অনেক ফ্লুইড আছে, অ্যাসেসমেন্টে দেখা যায় পেশেন্ট হ্যাজ গট আ ভেরি মাফেলড হার্ট সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যেহেতু হার্টে এনাফ ব্লাড ফেরত আসতে পারছে না, এর জন্য সিস্টেমিক ভেনাস কনজেশন হয়, জেভিপি রেজড। ঠিক আছে, প্যারাডক্সিক্যালি অ্যাকচুয়ালি লাং ক্লিয়ার থাকে, লাঙে কোনো পালমোনারি ইডিমা থাকে না, কারণ যদিও লাং থেকে হার্টে ব্লাড ফেরত আসতে পারছে না, কিন্তু হার্ট থেকে লাঙে ব্লাডও যেতে পারছে না। ঠিক আছে, সো ইউজুয়ালি গেট আ ক্লিয়ার লাং, সো ইউল গেট আ মাফেল হার্ট সাউন্ড, you will get raised JVP, you will get a clear-ish lung, and obviously the main answer is bedside echocardiogram. ঠিক আছে, সো এটার চিন্তা করবেন তখন যখন কোনো কারণ আছে, হঠাৎ করে তার পেরিকার্ডিয়াল ডিফিউশন একদিনে হবে, ট্যাম্পোনেট একদিনে হবে না, হয়তো তার ট্রমা হয়েছে অথবা তার পেরিকার্ডাইটিস আছে অথবা অন্য কোনো কারণে তার পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেটের ফিচার আছে, আর আপনি অন্য কোনো কারণ পাচ্ছেন না খুঁজে যে এই পেশেন্টের কি কারণে হতে পারে। সো এই জিনিসগুলা হচ্ছে ইম্পর্টেন্ট। নাফি আমি যাব আর 5 মিনিট পর 10 মিনিট পর যখন আমার নেক্সট সেশনে। আচ্ছা, সো দ্যাটস ফাইন। সো একটা জিনিস মাথায় রাখবেন যে সো এটা আমরা বলেছি, সো আন্ডারলাইন কজ ট্রিট করা, ফ্লুইড ব্যালেন্স চিন্তা করা, আর হচ্ছে কি ভ্যাসোপ্রেসার বা আইনোট্রপ দিব নাকি দিব না সেটা দেখা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আই এম গ্ল্যাড সামবডি আস্কড যে একটা পেশেন্ট, আমার পেশেন্টকে আইভি ফ্লুইড দিব নাকি দিব না এটা বুঝবো কিভাবে। তো অবভিয়াসলি সবচেয়ে ক্লিয়ার অ্যান্সার হচ্ছে পেশেন্ট যদি অবভিয়াসলি পালমোনারি ইডিমাতে থাকে তাহলে আমি ফ্লুইড দিলে পেশেন্টের পালমোনারি ইডিমা বেড়ে যাবে। পালমোনারি ইজ ওয়ান থিং which I would never want to give to my patient, because pulmonary edema, what it feels like is as if you're drowning in water. তো একটা মানুষকে ডুবাই মারার মতো যে কষ্ট, সেই কষ্টটা কিন্তু একটা পেশেন্ট পায় যখন সে পালমোনারি ইডিমাতে থাকে। তো এই একটা জিনিস আমি আমার পেশেন্টকে কখনোই দিতে যাব না। তো এছাড়া বাকি কোয়েশ্চেন গুলাতে আমি ফ্লুইড দিব না কিনা, দ্য অ্যান্সার ইজ আমি সব পেশেন্টের যদি পালমোনারি না থাকে তাহলে আমি ফ্লুইড দেব, কিন্তু ফ্লুইড দেওয়া মানে যে পেশেন্ট ফ্লুইড দিয়ে বেনিফিট করবে তা কিন্তু না। তাহলে ফ্লুইড বেনিফিট করবে না কিনা সেটা বোঝার জন্য আমার বুঝতে হবে ইজ দ্য পেশেন্ট ক্লিয়ারলি ডিহাইড্রেটেড অর নট, দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন। সো এর জন্য ডিহাইড্রেশন অ্যাসেসমেন্ট খুব ইম্পর্টেন্ট। Every doctor who passes MBBS, one of the main things that doctor should be able to do is have a very good idea
of how to assess a patient's fluid balance status. আমার কাছে মনে হয় এমবিবিএস পাস করার পর প্লুরাল এফিউশনের পারকাশন নোট কিরকম সেটা বোঝার থেকে 1000 গুণ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে একটা পেশেন্টের ফ্লুইড ব্যালেন্স স্ট্যাটাস বোঝাটা, ঠিক আছে? সো একটা পেশেন্টের ফ্লুইড ব্যালেন্স অ্যাসেসমেন্ট অতিরিক্ত ইম্পর্টেন্ট বোঝাটা, এবং সেটা কিভাবে বুঝতে হয় সেটা আমরা দেখবো। তো সেটা দেখে আমাদের ইনিশিয়াল একটা আইডিয়া পাবো যে আমার পেশেন্ট কি ডিহাইড্রেটেড নাকি ফ্লুইড ওভারলোডেড। আর যেটা বললাম, যে কোনো পেশেন্ট যদি পালমোনারি এডিমা না থাকে তাহলে আমি ফ্লুইড দিব। তো ফ্লুইড দিয়ে পেশেন্ট বেনিফিট হবে নাকি না, আমার কি নাকি আমার আইনোট্রপ বা ভ্যাসোপ্রেসার লাগবে, সেটা বোঝার জন্য একটা সিম্পল হিসাব আছে যেটাকে বলে দ্য কনসেপ্ট অফ ফ্লুইড চ্যালেঞ্জ। তাহলে ফ্লুইড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় সেই জিনিসটা বুঝা। ফ্লুইড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে আসে একটা পেশেন্টের ফ্লুইড ব্যালেন্স অ্যাসেসমেন্ট কিভাবে করতে হয়। So when you see the fluid balance, when you want to assess the patient's fluid balance status, you need to look at the skin, you need to look at the tongue, you need to look at the patient's axilla. Axilla gula dry naki moist. But usually, a dehydrated patient, the axilla will be very dry. On the other hand, anybody else who's not dehydrated, the axilla may be moist. You need to look at the JVP, you need to look at the lung base, you need to look at the urine output as well as the color of the urine. You need to see whether there's edema or not. You need to see what the capillary refilling time is. You need to see what the temperature of the peripheries is. You need to see whether what the heart rate, respiratory rate, and blood pressure is. You need to see whether there is any postural changes in blood pressure by doing a lying and standing blood pressure. And then you can do passive dynamic markers like passive leg raise or ultrasound. But history is also very, very important. Because history আমাকে বলে দিবে patient dehydrated নাকি না, অনেক ক্লু দিবে। তো আমি আচ্ছা, সো বেসিকলি তো এখন আপনারা দেখেন যে এই সবগুলো মিলাই কিন্তু আমার একটা অ্যাসেসমেন্ট করতে হবে যে পেশেন্ট ফ্লুইড ব্যালেন্স স্ট্যাটাস কিরকম, ঠিক আছে? সো আমি যে কোনো একটা দেখলে কিন্তু আমি বলবো না যে পেশেন্ট ওভারলোডেড বা ডিহাইড্রেটেড। আমি এক্সাম্পল দিই, ধরেন একটা পেশেন্টের ক্রনিক হার্ট ফেলিয়ার আছে। ক্রনিক হার্ট ফেলিয়ার থাকলে কি হবে, তার পায়ে পানি আসবে। তো তার পায়ে পানি আসার পর তার 3 দিন যাবত প্রফিউজ ডায়রিয়া হইলো। তো প্রফিউজ ডায়রিয়া হয়ে সে কিন্তু ইন্ট্রাভাস্কুলারলি ডিহাইড্রেটেড হয়ে যাবে, কিন্তু তার পায়ের পানি কিন্তু এত সহজে চলে যাবে না। সো আপনি যদি শুধু পায়ের পানি দেখে বলে বসেন যে এই পেশেন্ট ওভারলোডেড, তাহলে কিন্তু হবে না, তাই না? কারণ এই পেশেন্টের পায়ের পানি অনেকদিন যাবত আসছে, সেই পায়ের পানি হঠাৎ করে চলে যাবে না, কিন্তু তারপরেও পেশেন্ট 3 দিন যাবত প্রফিউজ ডায়রিয়ার কারণে ডিহাইড্রেটেড হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল, একটা বয়স্ক ভদ্রলোক, তার লাংয়ে ক্রেপিটেশন থাকতেই পারে। তো লাং ক্রেপিটেশন দেখে যদি আপনি বলে বসেন যে এটা পালমোনারি ইডিমা, অন দ্য আদার হ্যান্ড সে হয়তো প্রফিউজলি ডিহাইড্রেটেড, তাহলে কিন্তু ঝামেলা লাগবে। লাং ক্রেপিটেশন অনেকগুলো কারণ থাকতে পারে, যেটা একটু আগে বলেছি। তারপর হচ্ছে একটা পেশেন্টের ইউরিন আউটপুট কম, কিন্তু সে কার্ডিওজেনিক শকে আছে এবং সে পালমোনারি ইডিমাতে আছে। তো আপনি জাস্ট ইউরিন আউটপুট কম দেখে যদি বলে বসেন যে এই পেশেন্ট ডিহাইড্রেটেড, তাহলে কিন্তু হবে না, তাই না? কারণ সে তার ইউরিন আউটপুট এই কারণেই কম, কারণ সে এমআই থেকে কার্ডিওজেনিক শক হয়েছে এবং তার কারণে তার কিডনি পারফিউশন কমে গেছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড কিন্তু সে কিন্তু ফ্লুইড ওভারলোডেড, কারণ তার অলরেডি পালমোনারি ইডিমা হয়েছে। সো টেম্পারেচার অফ দ্য পেরিফেরিজ একই জিনিস, ক্যাপিলারি রিফিলিং টাইমও একই জিনিস। আপনি যদি শুধু এগুলো কম দেখে টেম্পারেচার অফ দ্য পেরিফেরি কমে গেছে অথবা ক্যাপিলারি রিফিলিং টাইম বেড়ে গিয়েছে, এটা দেখে যদি বলে বসেন সে ডিহাইড্রেটেড, তাহলে কিন্তু হবে না, কারণ he may well be in cardiogenic shock and have a pulmonary edema. তো আমার সবকিছু মিলাই একটা অ্যাসেসমেন্ট করতে হবে। তো এটা এই জিনিসটা মাথায় রাখবেন যে সবগুলো মিলাই আমার মেইন কোয়েশ্চেন হচ্ছে ইজ মাই পেশেন্ট ওভারলোডেড অর না। যদি পালমোনারি এডিমা না থাকে, গো অ্যাহেড টু গিভ ফ্লুইডস। তো একটা কোয়েশ্চেন আসছে যে ইফ দ্য পেশেন্ট হ্যাজ পালমোনারি এডিমা, হাউ ক্যান ইউ ম্যানেজ ডিহাইড্রেশন? সো ইউজুয়ালি ডিহাইড্রেটেড থাকলে কিন্তু পালমোনারি এডিমা থাকার কথা না। সো দুইটা একসাথে কোএক্সিস্ট করবে না। একটা পেশেন্ট ডিহাইড্রেশন থাকলে তার পালমোনারি এডিমা থাকার কথা না, হ্যাঁ? সো আমার ওইটা সমস্যা হবে না। তো আমি প্রথম ডিসিশনটা যেটা দিলাম যে আমার যদি ক্লিয়ারলি পেশেন্টের পালমোনারি এডিমা না থাকে, আমি ফ্লুইড দেব। কিন্তু নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফ্লুইড দিলেই কি পেশেন্ট ইমপ্রুভ করবে নাকি না, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ ফ্লুইড দিয়ে ইমপ্রুভ নাও করতে পারে। যেরকম পেশেন্ট যদি সেপটিক শকে থাকে, তাহলে যদিও সে ওভারলোডে থাকবে না, কিন্তু তাকে ফ্লুইড যতই দেই, সে কিন্তু ফ্লুইড দিয়ে তার বিপি বাড়বে না, তার ভ্যাসোপ্রেসার লাগবে, তাই না? সো আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আমি আইভি ফ্লুইড তো দিব, যাদেরকে দিব, কিন্তু তাদেরকে দেওয়ার পর তারা বেনিফিট হবে নাকি না। তো এটার জন্য একটা ইসে আছে যে কনসেপ্ট অফ ফ্লুইড চ্যালেঞ্জ, এবং এই জিনিসটা আপনারা সবাই শিখে নেবেন, ঠিক আছে? সো কনসেপ্ট অফ ফ্লুইড চ্যালেঞ্জে যেটা বলে সেটা হচ্ছে গিয়ে যে আমি বেডসাইড দাঁড়াবো পেশেন্টের সামনে দাঁড়ায় একটা ভলিউম অ্যাসেসমেন্ট করবো। পেশেন্টের একটু আগে যেগুলো বললাম সেগুলো সব দেখবো, যে এভিপি কিরকম, ক্যাপিলারি রিফিলিং টাইম কিরকম, ব্লাড প্রেশার কিরকম, হার্ট রেট কিরকম, রেসপিরেটরি রেট কিরকম, টেম্পারেচার অফ দ্য পেরিফেরি কিরকম, এই সবগুলো জিনিস আমি দেখবো। ইউরিন আউটপুট কিরকম, এটা দেওয়ার পর আমি পেশেন্ট যদি ক্লিয়ারলি পালমোনারি এডিমা না থাকে,
তাহলে আমি তাকে 250 ml ফ্লুইড বোলাস দিব। কত? 250 ml। আবার বলতেছি পালমোনারি এডিমা দয়া করে শুধু লাং ক্রেপিটেশন শুনে বলেন না পালমোনারি এডিমা। পালমোনারি এডিমা has to be manifested by a clear history which will tell you the patient might be in pulmonary edema, the patient will be orthopneic, the patient will have raised JVP, এগুলো সব ফিচার থাকবে। শুধু লাং ক্রেপিটেশনের উপর বেস করে আপনার পালমোনারি এডিমা বলেন না। তো যেটাই হোক, আমি ডিসাইড করলাম যে পেশেন্টের পালমোনারি এডিমাতে নেই, তখন আমি তাকে 250 ml ফ্লুইড বোলাস দিব। আর কত তাড়াতাড়ি দিব? খুব 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 দ্রুত দিব, 5 মিনিটের মধ্যে। এই 5 মিনিটের মধ্যে যে 250 মিলিলিটার ফ্লুইড দিচ্ছি, এটার উদ্দেশ্য কিন্তু ব্লাড প্রেশার বাড়ানো না, বা এটার উদ্দেশ্য কিন্তু পেশেন্টের হাইপারটেনশন ট্রিট করা না। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাকে অ্যান্সার দেওয়া যে এই পেশেন্ট কি ফ্লুইড নিতে পারবে নাকি পারবে না। তো আমি 250 ml ফ্লুইড দেওয়ার পর আমি 3টা রেসপন্স পেতে পারি। আমি আইদার পেশেন্টের কোনো চেঞ্জই পাবো না, সো পেশেন্টের ব্লাড প্রেশারও বাড়ে নাই, পেশেন্টের হার্ট রেটও চেঞ্জ হয় নাই, পেশেন্টের রেসপিরেটরি রেটও চেঞ্জ হয় না, কিছু চেঞ্জ হয় না, পেশেন্ট একই রকম আছে। এটা একটা রেসপন্স। 2 নম্বর রেসপন্স পেতে পারি পেশেন্ট ইমপ্রুভ করেছে। তো ইমপ্রুভ করেছে বুঝবো কিভাবে? ব্লাড প্রেশার বাড়া শুরু করবে, হার্ট রেট কমা শুরু করবে, পেশেন্টের রেসপিরেটরি রেট কমা শুরু করবে, টেম্পারেচার অফ দ্য পেরিফেরি আর একটু বাড়া শুরু করবে, ইউরিন আউটপুট একটু বাড়া শুরু করবে, ক্যাপিলারি রিফিলিং টাইম ইমপ্রুভ করা শুরু করবে। এগুলো হচ্ছে সব ইমপ্রুভমেন্ট। আর 3 নাম্বার হচ্ছে গিয়ে পেশেন্ট ডিটেরিওরেট করবে, মানে ফ্লুইড দেওয়ার কারণে পেশেন্ট আর খারাপ হয়ে গেছে। তাই এটা বুঝবো কিভাবে? লাঙে ক্রেপস বেড়ে যাবে, রেসপিরেটরি রেট বেড়ে যাবে কারণ তার শ্বাসকষ্ট হচ্ছে, ট্যাকিকার্ডিয়া আরও বেড়ে যাবে, ব্লাড প্রেশার বাড়বে না। তো এই জিনিসগুলো বুঝবো আমি পেশেন্ট ফ্লুইড তো নিতে পারবেই না, উল্টা খারাপ হচ্ছে। আচ্ছা, যদি পেশেন্ট ফ্লুইড না নিতে পারে, মানে আরো খারাপ হয়ে গেছে 250 ml ফ্লুইড দেওয়ার কারণে, তাহলে আমি বুঝবো যে এই পেশেন্ট ফ্লুইড নিতে পারবে না। তাহলে এই পেশেন্ট যদি তখন হাইপোটেনশন থাকে কিন্তু ফ্লুইড দিতে পারবো না, তখন আমার অটোমেটিক্যালি আমার আইসিইউর অ্যান্সার নিতে হবে যে এই পেশেন্ট কি ভ্যাসোপ্রেসার বা আইনোট্রপ লাগবে নাকি না। সোজা হিসাব, তাই না? যে এই পেশেন্টের বিপি কম, হাইপোটেনশন আছে, শকে আছে, কিন্তু আমি ফ্লুইড দিতে পারছি না। আচ্ছা, আর যদি বাকি 2টা রেসপন্স পাই, একটা হচ্ছে ইমপ্রুভ করেছে অথবা যদি স্ট্যাটিক আছে, তাহলে ইমপ্রুভ করে গেলে আমি জানি যে এই পেশেন্ট 250 ml ফ্লুইড দিলে যেহেতু ইমপ্রুভ করেছে, তাহলে এই পেশেন্ট আরো ফ্লুইড নিতে পারবে। তখন আমি তাকে ফ্লুইড দিতে থাকবো। কিভাবে দিব আমি? এটা কোনো ট্রু অ্যান্সার নাই, ডিপেন্ড করে আমি তার কি অবস্থা। যদি অনেক খারাপ অবস্থা থাকে তাহলে আমি আরো দ্রুত তাকে ফ্লুইড দেবো, হয়তো 2-3 ঘন্টা 1 লিটার দিব। কিন্তু আমি কন্টিনিউয়াসলি তাকে অ্যাসেস করবো। এরকম না যে আমি নেক্সট 24 ঘন্টার একটা ফ্লুইডের হিসাব করে তারপর তাকে 24 ঘন্টা পর দেখতে আসবো। এটা এভাবে করে আসা মানে হচ্ছে তাকে আমি বেড়াতে আসছি তার পাশে। ইটস নট দ্যাট। আমি তাকে প্রত্যেক ঘন্টা ফ্লুইড দিতে থাকবো এবং তাকে প্রত্যেক ঘন্টায় তাকে অ্যাসেস করতে থাকবো আনটিল দ্য পেশেন্ট হ্যাজ বিকাম স্টেবিলাইজড। এরকম না যে আমি 24 ঘন্টায় এত লিটার ফ্লুইড দেব, 24 ঘন্টা পর তাকে দেখতে আসবো। কিন্তু আমি জানি সে ফ্লুইডে বেনিফিট করবে, কারণ তাকে 250 ml দেওয়ার পর সে ইমপ্রুভ করেছে। আর সে যদি ইমপ্রুভ না করে তাহলে কি করতে হবে? সে ইমপ্রুভও করে নাই, ডেটোরিওরেটও করে নাই। তখন যেটা করতে হবে, আমার কন্টিনিউয়াস তাকে একই জিনিসটা রিপিট করতে হবে। সো আমি কি করেছি? আমি সাইকেলটা কি করেছিলাম? আমি প্রি ফ্লুইড একটা ভলিউম অ্যাসেসমেন্ট করেছিলাম, তারপর ফ্লুইড দিয়েছিলাম, তারপর পোস্ট ফ্লুইড একটা ভলিউম অ্যাসেসমেন্ট করেছিলাম। এই জিনিসটা আমি বারবার করব। তো আবার সেকেন্ড সাইকেল রিপিট করব, আমি আবার ভলিউম স্ট্যাটাস অ্যাসেস করব, 250 ml ফ্লুইড 5 মিনিটে দিব, তারপর পোস্ট ভলিউম অ্যাসেস করব। এরকম করে আমি করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আইদার আই গেট আ বেনিফিশিয়াল রেসপন্স অর আই গেট আ ডেট্রিমেন্টাল রেসপন্স, অথবা আই হ্যাভ গিভেন অ্যারাউন্ড 2 লিটার্স অফ ফ্লুইড। এই 3টার যে কোনো একটা থাকলে আমি তখন বন্ধ হয়ে যাব। যদি আমি বেনিফিশিয়াল রেসপন্স পাই 3 অথবা 4 বার দেওয়ার পর, তার মানে আমি জানি পেশেন্ট ফ্লুইড নিতে পারবে, তখন তাকে আমি ফ্লুইড দেওয়া শুরু করবো, 1 লিটার বা 1 লিটার বা 1 লিটার এভাবে দেওয়া শুরু করবো। যদি দেখি আমি পেশেন্ট খারাপ হয়ে গেছে 7-7.5 দেওয়ার পর, তাহলে আমি বুঝছি আর ফ্লুইড নিতে পারবে না, তখন আবার আমার আইসিইউকে রাখতে হবে। আর যদি দেখি যে দিতে 2 লিটার হয়ে গেছে কিন্তু পেশেন্টের এখনো কোনো চেঞ্জ নাই, অথবা 3 লিটার ফ্লুইড পেয়ে গেছে, 2 থেকে 3 লিটার ফ্লুইড পেয়ে গেছে কিন্তু পেশেন্টের কোনো চেঞ্জ নাই, তখন আমার একটা আইসিইউকে রাখতে হবে। এবং আইসিইউ অনেক কিছু করতে পারে, তারা বেডসাইড আল্ট্রাসাউন্ড করে তারা দেখতে পারে পেশেন্টের ভেসেলগুলো কি এখন এমটি নাকি না, হার্ট এখন এমটি নাকি না, যে জিনিসগুলো আমি করতে পারি না। তো আইসিইউতে পেশেন্ট যাইতে হবে কোনো কথা না, আইসিইউ ডাক্তাররা যদি পেশেন্টের কাছে এসে পেশেন্টকে অ্যাসেস করে যেতে পারে তাহলেও হয়। ঠিক আছে, এটা একটা গেল। আচ্ছা, আর ফ্লুইড চ্যালেঞ্জে যেটা বলছিলাম, ফ্লুইড চ্যালেঞ্জে 250 ml যে 5 মিনিটে দিয়েছি, এটা কিন্তু আপনারা দেখেন, এটা কিন্তু পেশেন্ট কি ট্রিট করেন, এটা আমাকে একটা অ্যান্সার দিয়েছে। এবং এই অ্যান্সারটা দেওয়ার, আমি প্রপার অ্যান্সার পাওয়ার জন্য খুব 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 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য 250 ইজ গিভেন কুইকলি ওভার 5 মিনিটস, এর থেকে স্লো না। এটার কারণটা হচ্ছে গিয়ে দ্য হোল আইডিয়া ইজ গিভিং আ স্মল অ্যামাউন্ট অফ ফ্লুইড ভেরি কুইকলি টু ট্রিগার দ্য ব্যারো রিসেপ্টরস অফ আওয়ার বডি। তাহলে আমাদের ব্লাড ভেসেলস ব্যারো রিসেপ্টর থাকে, ওটা ঘুমায় থাকে। তো আমি যদি 250 খুব দ্রুত দেই তাহলে ধাক্কা দিয়ে তাকে উঠাইতে পারবো। সো একজন যদি ঘুমায় থাকে, তাকে যদি আমি আস্তে আস্তে করে 5 ঘন্টাও ডাকি, সে কিন্তু উঠবে না। আর তাকে যদি আমি একটা আচমকা ধাক্কা দিই, সে কিন্তু 5 সেকেন্ডে উঠে যাবে। দ্য হোল আইডিয়া ইজ যে 250 ml যদি আমি 5 মিনিটের মধ্যে দেই, এটা হচ্ছে ব্যারো রিসেপ্টরকে আচমকা একটা ধাক্কা দেওয়া।
তখন ব্যারিসেপ্টর উঠে যাবে, উঠে গিয়ে সে যদি পেশেন্ট অলরেডি ওভারলোডেড থাকে সে ব্লাড প্রেশার বাড়াইতে পারবে না, পেশেন্ট যদি এমটি থাকে তাহলে সে ইভেন্চুয়ালি ব্লাড প্রেশার বাড়াইতে পারবে। সো আমি যদি এই 250 যে ফ্লুইড চ্যালেঞ্জ সেটা যদি আমি 15 মিনিটে দেই আমি কোনো অ্যান্সার পাবো না এবং দ্য হোল আইডিয়া উইল বি লস্ট। So the whole idea is I have to give 250 very quickly over 5 minutes. 250 milliliter is simply a glass of water. এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এক গ্লাস পানির জন্য পেশেন্ট কখনো মারা যাবে না। সো 250 5 মিনিট করে আমি দিতে থাকবো। তাহলে এটা হচ্ছে ফ্লুইড চ্যালেঞ্জ এবং এটা আমাকে যে কোনো পেশেন্টের ফ্লুইড লাগবে না কিনা এটার খুব ক্লিয়ার একটা অ্যান্সার দিয়ে দিবে। আচ্ছা, আইসিইউ যেটা বললাম, আইসিইউ আরো কিছু এক্সট্রা জিনিস করতে পারে, তারা লেফট ভেন্ট্রিকুলার সাইজ দেখতে পারে, তারা হার্ট দেখতে পারে, সো হার্ট এমটি নাকি না, তারা হার্টের কন্ট্রাক্টিলিটি দেখতে পারে, তারা পেরিকার্ডিয়াল ট্যাম্পনেট আছে নাকি না দেখতে পারে, তারা লাঙে আল্ট্রাসাউন্ড করে পালমোনারি এডিমা আছে নাকি দেখতে পারে, নিউমোথোরাক্স আছে নাকি দেখতে পারে, তারা বডি ব্লাড ভেসেল গুলো দেখতে পারে এবং তার এগুলো করে কিন্তু তারা খুব ক্লিয়ারলি বুঝতে পারে যে পেশেন্টের ভলিউম স্ট্যাটাস কি। এবং এর জন্য একটা পেশেন্ট যদি ফ্লুইড ইমপ্রুভ না করে তাহলে আইসিইউ কে ডেকেন, দে ক্যান গিভ ইউ আ বেটার আইডিয়া। ঠিক আছে? আচ্ছা, আইনোট্রপস আর ভেসোপ্রেসিস নিয়ে খুব বেশি আলোচনা করবো না কারণ এটা ক্রিটিক্যাল কেয়ার কনসেপ্ট, কিন্তু আপনারা চাইলে এই স্লাইডটা খুব দ্রুত পড়ে ফেলতে পারেন নেক্সট 3 মিনিটে। সো বেসিক্যালি আইনোট্রপস আর ভেসোপ্রেসিস কখন দিব, যদি প্রথম থেকে ক্লিয়ারলি বুঝে যাই যে আমি ফ্লুইড দিতে পারবো না তাহলে আমার অবশ্যই আইনোট্রপ বা ভেসোপ্রেসিস লাগবে। আর যদি অনেক ফ্লুইড দেওয়ার পরে পেশেন্ট ইমপ্রুভ না করে তাহলে আমার আইনোট্রপ বা ভেসোপ্রেসিস লাগতে পারে। আর যদি কিছুটুকু ফ্লুইড দেওয়ার পর দেখা যাচ্ছে ওভারলোডেড হয়ে যাচ্ছে কিন্তু পেশেন্ট এখনো হাইপোটেনসিভ তাহলে আমার আইনোট্রপ বা ভেসোপ্রেসিস লাগতে পারে। And this decision is usually given by the critical care doctors, not us who work in the ward. ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল। আমি লাস্টলি আরেকটা ফাইনাল কেস দিয়ে আপনাদের সাথে কনক্লুড করব আজকের হেমোডাইনামিক্স স্ট্যাটাসের পেশেন্ট। ঠিক আছে? আচ্ছা, এই কেসটা দেখেন। An 87-year-old man has admitted to the hospital after a fall. পড়ে গেছে। He did not sustain any head injury from the fall. However, since the fall, he has become very confused. তাহলে হেড ইঞ্জুরি হয় নাই, নর্মালি পড়ে যাওয়ার পর কনফিউজ হওয়া মানে হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং টেডিং হলো নাকি, তো ওটা হয় না কিন্তু খুব কনফিউজড হয়ে গেছে। সো কনফিউজ হয়ে গেছে দেখে হসপিটালে তাকে তার আত্মীয় স্বজন তাড়াতাড়ি নিয়ে আসছে। He has a background history of ischemic heart disease, diabetes, hypertension and CKD. তো আমি যখন পেশেন্টকে দেখলাম তখন দেখলাম যে যদিও কনফিউজড কিন্তু এয়ারওয়ে নিয়ে কোনো ভয় নাই। হ্যাঁ, এয়ারওয়ে নিয়ে ভয় থাকলে আমার খুব ভয় পাই যে অ্যাসপিরেশন বা অবস্ট্রাকশন হয়ে গেলে কি হবে, তো ওইটা নিয়ে কোনো ভয় নাই। বিতে গেলাম, লাংসে হালকা ক্রেপিটেশন স্ক্যাটার্ড, যেটা একটা 87-year-old ম্যানের থাকতেই পারে। অক্সিজেন স্যাচুরেশন ঠিকমতো মাপা যাচ্ছে না। কেন মাপা যাচ্ছে না? কারণ একটু পর দেখবো যে পেশেন্টের পেরিফেরাল সার্কুলেশন খুব পুয়ার, রেসপিরেটরি রেট খুব বেশি 29, বাট দ্য ট্র্যাকে ইজ সেন্ট্রাল। সো টেনশন নিউমোথোরাক্সের ভয় নেই, লাং দুই দিকে আওয়াজ পাওয়া যাচ্ছে। ব্লাড প্রেশার কম 70/50, হার্ট রেট বেশি, পালস ইজ ফিবল, periphery is cold and clammy, and there is no evidence of any raised JVP. Capillary refilling time is 5 seconds. The ECG only shows sinus tachycardia. GCS একটু কমের দিকে 13 দিকে, ব্লাড সুগার 8 এর দিকে। ঠিক আছে? সো এটা গেল। আর অ্যাবডোমেন সফট, calves are soft non-tender, patient is anemic, not jaundiced. Urine is not draining well through the catheter. Drug history reveals patient is on aspirin, metformin, calcium channel blockers, AC inhibitors, calcium supplements, and temperature is normal. So clearly বোঝা যাচ্ছে যে এই পেশেন্ট যে হাইপোটেনশনে আছে। প্রথম কোয়েশ্চেনটা, ইজ দ্য পেশেন্ট ইন শক? ইয়েস, দ্য পেশেন্ট ইজ ইন শক। কেন? কারণ বিপি কমের সাথে সাথে আমি ট্যাকিকার্ডিয়া আছে, ট্যাকিপনিয়া আছে, পেরিফেরি কোল্ড অ্যান্ড ক্ল্যামি, এবং ক্যাপিলারি রিফিলিং টাইম ইজ প্রলংড, এবং সেরিব্রাল হাইপোপারফিউশনের ফিচারও আমি পাচ্ছি। পেশেন্ট হ্যাজ বিকাম ড্রাউজি। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এই পেশেন্টকে আমি ফ্লুইড দিতে পারবো না কিনা। ইয়েস, এই পেশেন্ট কোনো প্রোফাউন্ড পালমোনারি এডিমাতে নেই, কারণ আমি জেভিপি রেজ পাচ্ছি না, তারপর হচ্ছে গিয়ে লাং ভর্তি মানে পালমোনারি এডিমার মতো ক্রেপিটেশন পাচ্ছি না, এই জিনিসগুলো। আর অক্সিজেন স্যাচুরেশন যদিও রেকর্ড করতে পারছি না, কিন্তু সিতে আমি যখন এবিজি করেছি, এবিজি দেখলাম পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন নর্মালের দিকেই আছে, তার মানে পেশেন্ট পালমোনারি এডিমাতে নাই। তাহলে আমি ফ্লুইড দেবো। কিভাবে দেবো? যেটা বললাম, 250 করে দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা রেসপন্স পাই। তাহলে আমি ফ্লুইড দিলাম। 3 নাম্বার হচ্ছে গিয়ে এই পেশেন্টের কি কারণে বিপি কমেছে, এটা একটু পরে আসতেছে। তাহলে 4 নম্বর কোশ্চেন আগে অ্যান্সার করি। এই পেশেন্টে কি আইনোট্রপ বা ভ্যাসোপ্রেসার লাগবে নাকি না? আপাতত অবশ্যই লাগবে না, কারণ এই পেশেন্ট আমি ফ্লুইড দিয়ে দেখতে হবে। তারপর যদি ফ্লুইড দেওয়ার পর, যেটা বললাম যে ফ্লুইড দেওয়ার পর যদি আইদার ডেটোরিওরেট করে মানে পালমোনারি এডিমা পেয়ে যায় কিন্তু বিপি এখনো কম, তখন আমার আইনোট্রপ বা ভ্যাসোপ্রেসার লাগবে। অথবা যদি আমি 2 বা 3 লিটার ফ্লুইড দেওয়ার পরে বিপি না বাড়ে তাহলে আমার আইসিইউ কে ডাকতে হবে এবং তারা ডিসিশন দিবে যে পেশেন্টকে আরো ফ্লুইড পাইতে পারবে
নাকি পেশেন্ট এখন আইনোট্রোপ বা ভেসোপ্রেসার লাগবে। আচ্ছা, এবার আসি কজটা কি। তাহলে দেখেন এই পেশেন্টের কার্ডিওজেনিক শক মনে হচ্ছে না, কারণ কোনো অ্যারিথমিয়া বা এমআই নাই। এই পেশেন্টের টেনশন অবস্ট্রাকটিভ শক একটু আনলাইকলি, কারণ টেনশন নিউমোথরাক্সে কোনো ফিচার নাই। অক্সিজেন স্যাচুরেশন নর্মাল, সো পালমোনারি এম্বোলিজমও মনে হচ্ছে না। আর কার্ডিয়াক ট্যাম্পোনেট হইতে পারে যেহেতু পড়ে গিয়েছে, কিন্তু আমার হার্ট সাউন্ড খুব সুন্দর শোনা যাচ্ছে, ঠিক আছে, এবং জেভিপিও রেজ না, সো অবস্ট্রাকটিভ শক একটু আনলাইকলি। 3 নাম্বার হচ্ছে সেপটিক শক। সেপটিক শক একটু আনলাইকলি, কারণ টেম্পারেচার নর্মাল, ভালো ছিল এতদিন যাবত, কোনো ইনফেকশন নাই, হঠাৎ করে কোথেকে সেপটিক শক হবে। সো সেপটিক শক বা অ্যানাফিল্যাকটিক শক এরকমও মনে হচ্ছে না, মানে ডিস্ট্রিবিউটিভ না। বাকি রইল হাইপোভলিমিক শক। তো হাইপোভলিমিক শকে আমরা জানি যে এই পেশেন্টের আইদার এক্সটার্নাল ব্লাড লস লাগবে, অথবা এক্সটার্নাল ফ্লুইড লস লাগবে, অথবা ইন্টারনাল ফ্লুইড লস লাগবে। তো এক্সটার্নাল তো না, এবং এক্সটার্নাল নার জন্য আমি আরেকটা অ্যান্সার করতে হবে, পারডেক্টাল এক্সামিনেশন করতে হবে, কারণ অনেক সময় পারডেক্টাল এক্সামিনেশনে ম্যালিনা পাওয়া যায়। তো ম্যালিনা বা এগুলো কিছু পাই নাই, সো এক্সটার্নাল লস নাই। ইন্টারনাল লস একটা ইন্টারনাল ব্লাড লস হতে পারে, অথবা ইন্টারনাল থার্ড স্পেস ফ্লুইড লস হতে পারে। তাহলে থার্ড স্পেস ফ্লুইড লস হচ্ছে ইউজুয়ালি ইন্ট্রা অ্যাবডোমিনাল ইমার্জেন্সি থেকে হয়। তো এই পেশেন্টের অ্যাবডোমেন দেখলাম ভালোই আছে, খারাপ না, মানে কোনো সার্জিক্যাল অ্যাবডোমেন নাই, মানে পেরিটোনিটিক অ্যাবডোমেন না, সফট নন টেন্ডার। লাং এক্সামিনেশনে হেমোথোরাক্সের মতো কোনো ফিচার নাই, পেরিকার্ডিয়াল ট্যাম্পনের মতো ফিচার নাই যে চেস্টে ব্লিডিং হয়েছে। ইন্ট্রা অ্যাবডোমিনাল ব্লিডিং হইতে পারে, কিন্তু অ্যাবডোমেন মোটামুটি সফট, খুব একটা ডিস্টেন্ডেড না। তাহলে এই পেশেন্টের ফ্লুইড লস কোত্থেকে হচ্ছে? এই পেশেন্টের ডিকেও নাই যে পলিউরিয়া হচ্ছে। তো মনে রাখবেন, একটা ফলের পেশেন্ট অবশ্যই 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 3টা জায়গায় হেমোরেজ চেক করতে হয়। একটা হচ্ছে চেস্ট, মানে হেমোথোরাক্সের কার্ডিয়াক ট্যাম্পনেট, একটা অ্যাবডোমেন, আর একটা হচ্ছে পেলভিস। সো এই পেশেন্টের হিপ যখন এক্সামিন করতে গেলেন, তখন দেখলেন হিপ পুরো ডিফর্মড এবং ব্রুজড হয়ে আছে। তার মানে বেসিক্যালি এই পেশেন্ট নেক অফ ফিমার ফ্র্যাকচার থেকে সিভিয়ার ব্লাড লস হয়ে এই পেশেন্ট শকে চলে গেছে। কিন্তু আপনারা যদি ভালো করে এক্সামিন না করেন ইতে নেক অফ ফিমারটা, তাহলে কিন্তু এই পেশেন্টের ফ্লুইড লস কখনোই বের করতে পারবেন না, ঠিক আছে। সো আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে যে ওয়াই পেশেন্ট যখন ফ্লুইড রেসপন্ড করতে পারে না, তখন কেন ফ্লুইড দিয়ে রেসপন্ড করতে পারছে, কেন ফ্লুইড দিয়ে সবসময় রেসপন্ড করবে না? সো এটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। একটা হচ্ছে গিয়ে যে একটা পেশেন্টের যদি কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি পুয়ার থাকে, তাহলে আপনাকে তাকে ফ্লুইড দিতে গেলে সে হয়তো সেই ফ্লুইডটা নিতে পারবে না। তো তার যদি অন্য কোনো কারণে শক থাকে, কিন্তু তার যদি কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি পুয়ার থাকে, তাহলে কিন্তু সে আনা ফ্লুইড নিতে পারবে না। আর অনেক সময় সেপটিক শকের পেশেন্ট আমরা জানি, সেপটিক শকে মেকানিজমটা হচ্ছে ভেসেল টোন কমে যায়। তো তাকে আমি যত ফ্লুইডই দেই সেগুলো কিন্তু ইনিশিয়ালি হয়তো হেল্প করবে, কিন্তু একটা পর্যায়ে ব্লাড ভেসেল গুলো পার্মানেন্ট ভ্যাসোডাইলেশনে চলে যাবে। তো আমি যত ফ্লুইডই দিই লাভ হবে না, কারণ সেই ব্লাডটা পেরিফেরাল ভেসেল থেকে হার্টে ফেরত আসতে পারতেছে না। সো ওগুলোর ক্ষেত্রে অনেক সময় ফ্লুইডে রেসপন্ড করে না, ঠিক আছে, এটা গেল। আচ্ছা, আমাদের আর 5 মিনিট আছে, তারপর আমরা একটা ব্রেকে যাব। সো এই 5 মিনিট আমরা আরেকটা আমাদের সুযোগ থাকলে আমরা আরেকটা কেস দেখে ফেলি। আচ্ছা, পেশেন্ট পড়ে গেলে কোন 3 জায়গায় আমরা ফ্লুইড লস? একটা হচ্ছে চেস্ট, যেটা হেমোথোরাক্স অথবা কার্ডিয়াক ট্যাম্পনেট। একটা হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল, তো এটা বুঝবো হচ্ছে গিয়ে ক্লিনিক্যালি বেডসাইড বুঝতে পারি অ্যাবডোমেন সফট থেকে একটু ডিস্টেন্ডেড এবং হার্ড রিজিড হয়ে গেছে। আর ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ডক্টর অথবা ক্রিটিক্যাল কেয়ার টিমের ডক্টররা বেডসাইড আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারে কোনো ব্লাড লস আছে নাকি। আর 3 নম্বর হচ্ছে পেলভিস, ইউজুয়ালি নেক অফ ফিমার ফ্র্যাকচার ট্যাকচার এগুলো থেকে, ঠিক আছে, এটা গেল। আচ্ছা, আমার কেস নাম্বার 6টা দেখি। A 34-year-old man with a history of decompensated liver cirrhosis is না, এই কেসটা না, আমি যেহেতু একটা কেসই দেখাবো, আমি আরেকটা ভালো কেস আপনাদেরকে দেখাই, ঠিক আছে। আচ্ছা, এই কেসটা দেখেন। A 69-year-old man with a background history of nephrotic syndrome, recently diagnosed, diabetes and recurrent urinary tract infection, presents to the hospital with symptoms suggestive of another urinary tract infection for the last 3 days. During this time, she has not been eating and drinking well and has had a fever. For the last 1 day, she has had some right-sided flank pain as well. তাহলে ইউটিআই টাইপ ফিচার নিয়ে আসছে, রাইট সাইডের ফ্ল্যাঙ্ক পেন নিয়ে আসছে, সে নেফ্রোটিক সিন্ড্রোমের হিস্ট্রি আছে, ডায়াবেটিস আছে, ইউটিআই আছে। তো এই পেশেন্টকে যখন এক্সামিন করতে গেলেন, দেখলেন যে লাংস bilaterally reduced breath sound at the bases, মানে তার pleural effusion আছে। তার অক্সিজেন স্যাচুরেশন 97%, তার রেসপিরেটরি রেট 22, তার প্রিকার্ডিয়ামে নর্মাল হার্ট সাউন্ড, ব্লাড প্রেশার একটু কমের দিকে, হার্ট রেট একটু বেশির দিকে, তার মুখে খুব পানি, বাট শি অ্যাপিয়ার্স ডিহাইড্রেটেড, টাঙ্গুলা ড্রাই, স্কিন ড্রাই, ক্যাপিলারি রিফিলিং টাইম একটু প্রলংড। The patient is alert and oriented, blood sugar normal, abdomen is ascites পেলেন, পায়ে পানি পেলেন, অ্যাবডোমেনে ফ্ল্যাঙ্ক টেন্ডারনেস আছে, কোনো সিগনিফিক্যান্ট অ্যানিমিয়া বা জন্ডিস নাই। তো urine appears dark and frothy and urine shows significant proteinuria and leukocytes and nitrites. Temperature হচ্ছে 100. ড্রাগ হচ্ছে গিয়ে মেটফর্মিন আর ইনসুলিন আর ফুরাসেমাইড আর এসি ইনহিবিটর আছে।
আচ্ছা, একটু আগে যেটা বললাম, একটু আগের কেসে যেটা ছিল, তো নেক অফ ফিমার ফ্র্যাকচার পাওয়ার পর কিন্তু আমার তাহলে ইমিডিয়েটলি দুটো কাজ করতে হবে, পেশেন্টকে ব্লাড দিতে হবে, আর 2 নম্বর হচ্ছে ইমিডিয়েটলি পেশেন্টকে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে রেফার করতে হবে। সো এটা ভুলে গিয়েছিলাম বলতে, যে কারেক্ট আন্ডারলাইন কজ হচ্ছে গিয়ে ব্লাড দেওয়া আর অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে রেফার করা। আচ্ছা, এই কেসে ফেরত আসতেছি। তাহলে এই কেসে পেশেন্টের বিপি কম, তাই না? তো প্রথম কোশ্চেন হচ্ছে যে বিপি কমটা কি ফিজিওলজিক্যাল নাকি প্যাথোলজিক্যাল? খুব সম্ভবত প্যাথোলজিক্যাল, কারণ হার্ট রেট বেশি, পেরিফেরিজ ডিহাইড্রেটেড, আর রেসপিরেটরি একটু বেশি দিকে। তো পেশেন্ট যদিও শকে নাই, কারণ এখন একদম সিভিয়ার মানে কোনো সেরিব্রাল হাইপোপারফিউশন নাই বা একদম কোল্ড পেরিফেরি এগুলো নাই, কিন্তু এই পেশেন্ট ব্লাড প্রেশার কম, এটা একটা প্রবলেম, তার মানে ট্রিট করতে হবে। 2 নম্বর হচ্ছে এই পেশেন্টকে ফ্লুইড দিব নাকি না। তো এটা খুব ইম্পর্টেন্ট, একটু আগে যেটা বলছিলাম, শুধু যদি আপনি পায়ে পানি অথবা মুখে পানি অথবা লাঙে বায়োল্যাটারাল প্লুরাল থেকে যদি বলে বসেন যে এই পেশেন্ট ফ্লুইড ওভারলোডেড, তাহলে কিন্তু হবে না। সো আমার একটা কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস করতে হবে। তো হচ্ছে হিস্ট্রিটা কিন্তু অনেক সময় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। পেশেন্ট আপনাকে বলবে আই এম ফিলিং থার্স্টি, আমি ঠিকমতো গত কয়েকদিন পানি খেতে পারি নাই, অথবা হিস্ট্রিতে আপনি ভলিউম লসের কোনো ফিচার পেয়ে যেতে পারেন, অথবা হিস্ট্রিতে আপনি এমআই ফিচার পেয়ে যেতে পারেন। তো এই জিনিসগুলো আপনাকে একটা হিস্ট্রি আপনাকে খুব ভালো একটা ক্লু দিবে। তো এই পেশেন্টের ক্ষেত্রে 3-4 দিন যাবত জ্বর, সে নিশ্চয়ই পানি খেতে, জ্বর হলে এমনি ডিহাইড্রেটেড হয়ে যায় মানুষ ইনসেন্সিবল ফ্লুইড লসের কারণে, তার সাথে সে হয়তো কয়েকদিন যাবত পানি খেতে পারে না, তার সাথে তার স্কিন ড্রাই, তার টাং ড্রাই, তার ইউরিন একদম ডার্ক। তো এই পেশেন্টের পায়ে পানি, মুখে পানি এবং পেটে পানি থাকার পরও কিন্তু সে অ্যাকচুয়ালি, এবং প্লুরাল ইফিউশন, বায়োলেটারাল প্লুরাল ইফিউশন থাকার পরও কিন্তু সে অ্যাকচুয়ালি ডিহাইড্রেটেড। তো এই পেশেন্টকে আমি ফ্লুইড দিব। কিভাবে দিব? ওই যে যেটা বললাম, 250 করে দিতে থাকবো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি একটা রেসপন্স পাই না। রেসপন্স বলতে হচ্ছে ব্লাড প্রেশার 90/60 উপরে উঠার, হার্ট রেট স্টেবিলাইজ হওয়া। তারপর তাকে আস্তে আস্তে 1 লিটার বা 1 লিটার ফ্লুইড দেওয়া শুরু করবো। তাহলে আবার বলতেছি, এই পেশেন্টকে 250 করে দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত তার ব্লাড প্রেশার আর হার্ট রেট স্টেবিলাইজ হয়েছে, আর একবার স্টেবিলাইজ হওয়ার পর তাকে 1 লিটার বা 1 লিটার ফ্লুইড উইথ ভেরি ক্লোজ অ্যাসেসমেন্ট দিতে থাকবো। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কেন এই পেশেন্টের বিপি কম। অরিজিনাল কারণ হচ্ছে পাইলোনেফ্রাইটিস, রাইট সাইডের ফ্ল্যাঙ্ক টেন্ডারনেস, তার সাথে ইউটিআই, তার সাথে টেম্পারেচার বেশি। তো এখান থেকে সে বেশি পানি টানি খায় নাই এবং সে ডিহাইড্রেটেড হয়ে গেছে, তাহলে তাকে আমার অ্যান্টিবায়োটিক দিয়ে তার পাইলোনেফ্রাইটিস ট্রিট করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে ভ্যাসোপ্রেসার বা আইনোট্রপ লাগবে নাকি না। লাগবে না যদি না তাকে 2 থেকে 3 লিটার ফ্লুইড দেওয়ার পরও তার বিপি বাড়ে নাই এবং আইসিইউ এসে দেখে গেল সেপটিক শকে চলে গেছে, সেই ক্ষেত্রে তাকে ভ্যাসোপ্রেসার লাগবে, কিন্তু আপাতত লাগবে না। আর 5 নাম্বার হচ্ছে অন্য কি প্রবলেম হবে দেখেন। তাহলে এই পেশেন্টের রিসেন্টলি ফুরোসামাইড শুরু করেছে, তো ফুরোসামাইড আর এসি ইনহিবিটর পাচ্ছে, তার মধ্যে সে ডিহাইড্রেটেড। এই পেশেন্টের কিন্তু একেআইটা একটা টাইম বোম হওয়ার সময়, মানে একটা সময়ের ব্যাপার, যে পেশেন্ট একেআই হওয়ার আগে আমি টেম্পোরারি ফুরোসামাইড আর এসি ইনহিবিটর একটু বন্ধ রাখবো, আর মেটফর্মিনটা একটু বন্ধ রাখবো। তারপর যখন স্টেবিলাইজ হয়ে গেছে তখন এগুলো আবার শুরু করতে পারি, ঠিক আছে? সো দিস উড বি দ্য ম্যানেজমেন্ট। তাহলে খুব ইজি একটা হাইপোটেনসিভ পেশেন্টের ম্যানেজমেন্ট করাটা। আমরা যেহেতু আমাদের সময় একটা বিশাল স্ট্রাগল, তো এটা সাধারণত 3 ঘন্টার লেকচার, এই জিনিসটা আমাদের 1 ঘন্টা শেষ মোটামুটি যতটুকু পেরেছি করেছি। তো আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার কোয়েশ্চেনে চ্যাট বক্সে করতে পারেন, আদারওয়াইজ আমরা 5 মিনিট একটা ছোট্ট ব্রেক নিয়ে রাফলি 4:30টার দিকে আমরা পেশেন্ট ম্যানেজমেন্ট অফ পেশেন্ট উইথ অ্যারিথমিয়া এটা নিয়ে খুব দ্রুত একটা আলোচনা করব। আমি অ্যাকচুয়ালি আপনাদের যারা নামাজ পড়ার, আপনারা নামাজ পড়ে ফেলেন, আমি আপনাদেরকে রাফলি একটা 10 মিনিটের সময় দিচ্ছি। হ্যাঁ, তো আমরা 10 মিনিটের ব্রেকের পর, নামাজের বিরতির পর আমরা আবার ফেরত আসবো। কমাতে হবে, এবং সেটার জন্য আমার বেটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা ডিজক্সিন যে কোনো একটা আমি ইউজ করতে পারি। তো এখানে আমি একটা ডোজ দিয়ে দিয়েছি এই স্লাইডে, ডিজক্সিন কিভাবে দিতে হয়, মেটোপ্রোলাল কিভাবে দিতে হয়, ম্যাগনেসিয়াম সালফেট কিভাবে দিতে হয়, এই ডোজগুলো আছে। তো এটা আমি যেটা করবো, আমি এই অ্যারিথমিয়া চ্যাপ্টারটা আপনাদের সাথে স্কুল অফ অ্যাকিউট মেডিসিন পেজ থেকে আমি শেয়ার করে দিব, এবং আমি এই ইউকে গাইডলাইনটাও শেয়ার করে দিব, আপনারা এটা ভালো করে ফলো করবেন। আর একবার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যখন আপনি অ্যাকিউটলি ম্যানেজ করছেন, প্রথম 24 ঘন্টা থেকে 2টা জিনিস মাথায় রাখবেন, যেসব পেশেন্টদের অনেক সময় অ্যান্টিকোয়াগুলেশন লাগতে পারে, নাহলে স্ট্রোক হতে পারে। তো এটা কার্ডিওলজিস্টের সাথে কথা বলা যে অ্যান্টিকোয়াগুলেশন লাগবে নাকি না। আর লং টার্ম হচ্ছে কি কার্ডিওলজিস্ট ডিসাইড করবে যে রেট কন্ট্রোল নাকি রিদম কন্ট্রোল। আচ্ছা, যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের জন্য, আচ্ছা একজন কোয়েশ্চেন করেছে ডিহাইড্রেশন ট্রিট করলে ট্যাকিকার্ডিয়া কিভাবে কমে। সো এট্রিয়াল ফিব্রিলেশনের প্রেসিপিটেটিং ফ্যাক্টরই ডিহাইড্রেশন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ডিহাইড্রেশনের কারণে অনেক সময় ট্যাকিকার্ডিয়া বেড়ে যায়, আমরা নর্মালি জানি ডিহাইড্রেশনের কারণে হাইপোভলিমিয়া হয়, হাইপোভলিমিয়া থেকে ট্যাকিকার্ডিয়া বাড়ে। সো ডিহাইড্রেশন ট্রিট করলে অনেক সময় হার্ট রেট আপনি কমে যায়। সো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়তো সাইনাস ট্যাকিকার্ডিয়া নাও হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট হার্ট রেটটা কমবে। এবং হার্ট অ্যাকিউট স্টেজে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনকে আমরা ভয় পাই না, আমরা র্যাপিড হার্ট রেটটাকে ভয় পাই, ঠিক আছে? এটা গেল। আচ্ছা, এরপর আসি আমরা এসভিটির ম্যানেজমেন্ট। তাহলে এসভিটির ম্যানেজমেন্টে যদি আবার একই প্রশ্ন, রেডিলি রিভার্সিবল কজের জন্য হচ্ছে নাকি না, যদি আমি সেটা কয়েক মিনিটের মধ্যে ট্রিট করতে পারি সে ট্রিট করব। আর যদি রেডিলি রিভার্সিবল কজের জন্য না হয়,
তাহলে is this SVT leading to hemodynamic disturbance or অথবা adverse feature? If it is, it needs to be given DC cardioversion. যদি পারি তাহলে পারবো, না পারলে তো আর কিছু করার নেই। আর যদি অ্যাডভার্স ফিচার না করে তাহলেও এসভিটি ইউজুয়ালি ট্রিট করা লাগে। সেই ট্রিটমেন্টের 3টা উপায় আছে। একটা হচ্ছে ক্যারোটিড সাইনাস মেসেজ, কিন্তু সেটার আগে আমি ক্যারোটিড ব্রুই আছে নাকি সেটা দেখে নিতে হবে, নাহলে স্ট্রোক হতে পারে ক্যারোটিড। অথবা মডিফাইড ভালসালভা ম্যানুভার, এটা কিভাবে করতে হয় এটা একটা ইউটিউব লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে, ওই ইউটিউব লিঙ্ক থেকে আপনারা এটা দেখতে পারবেন। আর যদি ক্যারোটিড সাইনাস মেসেজ অথবা মডিফাইড ভালসালভা ম্যানুভারের মাধ্যমেও না হয় তাহলে অ্যাডিনোসিন দেওয়া লাগে। সেই অ্যাডিনোসিন দেওয়ার একটা উপায় আছে। সেই অ্যাডিনোসিন দেওয়ার কিভাবে দিতে হয় সেটা আপনারা অবশ্যই, আমি একটা ইউটিউবে ভিডিও আপনাদেরকে স্কুল অফ অ্যাকিউট মেডিসিন পেজ থেকে শেয়ার করে দিব, সেটা দেখবেন অ্যাডিনোসিন দেওয়ার কিভাবে দিতে হয়, কত ডোজে দিতে হয়। তার সাথে আমি যে রিটেন চ্যাপ্টারটা দিয়ে দিব সেখানে আপনারা অ্যাডিনোসিনের ডোজিং এবং কিভাবে দিতে হয় দেখবেন। অ্যাডিনোসিনে আইদার হার্ট এসভিটি রিজলভ হয়ে যাবে, আর এসভিটি যদি অ্যাডিনোসিন দেওয়ার পর রিজলভ না হয় তাহলে চিন্তা করবেন যে এটাকে আসলে এসভিটি নাকি হার্ট রেট এত বেশি দেখে আমি আসলে একটা পিটা ঠিক মতো দেখতে পারি না, এটা অ্যাকচুয়ালি এট্রিয়াল ফ্লাটার বা এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া ছিল। কারণ একটু আগে যেটা বলেছিলাম এসভিটি না হয়ে যদি এট্রিয়াল ফ্লাটার বা এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া হয়, কিন্তু হার্ট রেটটা যদি অতিরিক্ত র্যাপিড হয় তাহলে অনেক সময় পি হারায় যায় এবং এটা এসভিটির মতো দেখতে লাগে। সো তখন যদি অ্যাডিনোসিনের মাধ্যমে আমি যদি হার্ট রেটটা স্লো করতে পারি তাহলে পি ওয়েভ ভিজিবল হয়ে যেতে পারে, তখন আমি আইদার এসভিটি রিজলভ হয়ে যাবে। আর যদি এসভিটি না থাকে তাহলে হার্ট রেট স্লো হলে আমি পিটাকে দেখে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যেটা হয়তো এট্রিয়াল ফ্লাটার বা এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া ছিল। আর এসভিটি যদি আপনি অ্যাডিনোসিন না দিতে পারেন তাহলে আপনি আইভি বেটা ব্লকার অথবা আইভি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিবেন। ইভেন আপনি চাইলে আইভি ডিজক্সিনও দিতে পারেন। হাউএভার এসভিটিটা যদি উলফ পার্কিনসন হোয়াইট থেকে হয় তাহলে কিন্তু আপনি কখনো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা ডিজক্সিন ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি চাইলে বেটা ব্লকার অথবা অ্যামিয়োডারন ইউজ করতে পারেন। Atrial flutter, atrial tachycardia management roughly similar to atrial fibrillation. জাস্ট এট্রিয়াল ট্যাকিকার্ডিয়াতে ডিজক্সিন কাজ হয় না খুব একটা, সেজন্য বেটা ব্লকার অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যদি আপনি না ইউজ করতে পারেন আপনি অ্যামিয়োডারন ইউজ করবেন। আর মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া ইউজুয়ালি ইজ এ কন্ডিশন যেখানে ডিফারেন্ট কিউআরএস এ ডিফারেন্ট পি ওয়েভ পাওয়া যায়, যেটা একটু আগে আমরা বলেছি। এটা সবচেয়ে কমনলি হয় রেসপিরেটরি পেশেন্টদের যাদের হাইপক্সিয়া থাকে অথবা রেসপিরেটরি অ্যাসিডোসিস থাকে, এবং এর জন্য মেইন ট্রিটমেন্ট হচ্ছে কারেকশন অফ হাইপক্সিয়া, কারেকশন অফ দ্য রেসপিরেটরি কন্ডিশন। আর যদি এটা ট্রিটমেন্টের মাধ্যমে আপনি যদি মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া ট্রিট না করতে পারেন তাহলে আপনি চাইলে বেটা ব্লকার অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করতে পারেন অথবা ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করতে পারেন। বেটা ব্লকার ইউজ করার ব্যাপারে খুব সাবধান থাকবেন, যেটা সিওপিডি অথবা অ্যাজমার ক্ষেত্রে কিন্তু ইউজ করা যাবে না, এবং মাল্টিফোকাল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া সিওপিডি আর অ্যাজমা পেশেন্টদেরই বেশি দেখা যায়, সেটা একটু খেয়াল রাখবেন। আপনি চাইলে ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারেন। ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটা আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে লিখে নিতে পারেন, অথবা আপনার ওই চ্যাপ্টার যেটা আছে আমি অ্যারিথমিয়া চ্যাপ্টার সেখানেও এটা লেখা থাকবে। আচ্ছা, মনোমরফিক ভিটিতে আমি কি করব? মনোমরফিক ভিটিতে যদি পেশেন্ট আনস্টেবল থাকে তাহলে আমি ডিসি কার্ডিওভার্সন করব, ওই এই অ্যালগরিদম অনুযায়ী ডিসি কার্ডিওভার্সন করব। ডিসি কার্ডিওভার্সন যদি আমি না করতে পারি তাহলে আমার দ্রুত হার্ট রেট কমাতে হবে। আমার হাতে আছে অপশন হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট আর অ্যামিয়োডারন। অ্যামিয়োডারন ইউজুয়ালি সেন্ট্রাল লাইনে দিতে হয়, আর যদি সেন্ট্রাল লাইনে না দিতে পারি তাহলে অনেক সময় রিস্ক বেনিফিট চিন্তা করে আমি পেরিফেরাল লাইনেও দিতে পারি, কিন্তু অনেক সময় থ্রোম্বোফ্লেবাইটিসের রিস্ক আছে, কিন্তু ইমার্জেন্সিতে আমি পেরিফেরালিও দিতে পারি। অ্যামিয়োডারন কিভাবে দিতে হবে, ডোজ কিভাবে দিতে হবে সেটা আমি আমাদের রিটেন চ্যাপ্টারে লিখেছি। আর অ্যামিয়োডারনের সাথে আপনি ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারেন, ডোজ এখানে লেখা আছে। আর অবশ্যই আন্ডারলাইন কস্ট আপনি ট্রিট করবেন। আর পলিমরফিক ভিটি যদি আপনার ইসের জন্য হয়, আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। পলিমরফিক ভিটি যদি আপনার কিউটি প্রলঙ্গেশনের জন্য হয়, এটাকে বলে টর্সিডিসিটি পয়েন্টেস, তাহলে ইমিডিয়েটলি ম্যাগনেসিয়াম সালফেট দিতে হয়। আর যদি টর্সিডিসিটি পয়েন্টেস না হয় অন্য কোনো কারণে পলিমরফিক ভিটি হয় তাহলে আপনি চাইলে অ্যামিয়োডারন দিতে পারেন। ঠিক আছে, এটা গেল। শেষ, গুড। তাহলে আমাদের অ্যারিথমিয়া ম্যানেজমেন্টও শেষ, খুব দ্রুত শেষ করতে হচ্ছে, এগুলো সব 3 ঘন্টার ক্লাস, যেটা লেকচার যেগুলো আমরা 1 ঘন্টায় আপনাদেরকে একটা ব্রিফ আইডিয়া দিচ্ছে হচ্ছে। কিন্তু আপনাদের হেল্প সাহায্যে আমি যেটা করবো, স্কুল অফ অ্যাকিউট মেডিসিন পেজ থেকে ডিসি কার্ডিওভার্সন কিভাবে করতে হয় এটা একটা ভিডিও শেয়ার করবো। অ্যারিথমিয়া ম্যানেজমেন্টের রিটেন যে চ্যাপ্টারটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। অ্যাডিনোসিন কিভাবে দিতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, এবং ইউকে রিসাসিটেশন পেরিয়ারেস অ্যারিথমিয়া যে গাইডলাইনটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন, তাহলে আমরা ঠিক 5 মিনিটের মধ্যে আমরা অ্যাকিউট পালমোনারি এডিমার চ্যাপ্টারটা শুরু করবো। ধন্যবাদ স্যার। স্যার, আমি একটু একটা বিষয় ইনফর্ম করতে চাচ্ছিলাম। আমাদের চ্যাট বক্সে কয়েকটা কোশ্চেন জমা পড়েছে, যদিও আপনি বেশ কিছু কোশ্চেন নোট করে অ্যান্সার করেছেন, বাট তারপরেও আপনি একটু দেখে নিতে পারেন। যদি কোনোটা অ্যান্সার না করা হয়ে থাকে তাহলে অ্যান্সার করতে পারেন। জি পান সাহেব, আমি সবগুলো অ্যানসার করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।
আচ্ছা, আমরা তাহলে ফেরত আসছি। তো আজকে আমরা আমাদের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে অ্যাকিউট পালমোনারি ইডিমা, যেটা ইউজুয়ালি অ্যাকিউট হার্ট ফেলিয়ার থেকে হয়, সেটা কিভাবে ম্যানেজ করতে হয়। তো অ্যাকিউট পালমোনারি ইডিমা ইজ এ কন্ডিশন where there is usually due to increased hydrostatic pressure, lungs এর ক্যাপিলারি থেকে ব্লাড গুলা অ্যালভিওলার স্পেসে ফ্লুইড এসে পড়ে, and that is a severe very distressing condition. So usually অ্যাকিউট পালমোনারি ইডিমা তিনটা কন্ডিশনে হয়ে থাকে। একটা হচ্ছে কার্ডিওজেনিক, সবচেয়ে কমন, যেটা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার অথবা অ্যাকিউট হার্ট ফেলিয়ার। 2 নাম্বার হচ্ছে গিয়ে ফ্লুইড ওভারলোড ডিউ টু এনি আদার কজ, যেটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে গিয়ে হঠাৎ করে অ্যাকিউট রেনাল ফেলিয়ার অথবা আয়াট্রোজেনিক ফ্লুইড ওভারলোড অথবা নিউরোজেনিক পালমোনারি ইডিমা। আর 3 নাম্বার হচ্ছে গিয়ে নন কার্ডিওজেনিক, যেটা হচ্ছে এআরডিএস। তো আমরা খুব একটা এআরডিএস নিয়ে কথা বলবো না আজকে। আমাদের মেইন কথা হচ্ছে গিয়ে কার্ডিওজেনিক অথবা ফ্লুইড ওভারলোড স্টেট নিয়ে কথা বলা, ঠিক আছে? So acute pulmonary edema patient there, usually one of these features থাকে। They acutely become short of breath. So shortness of breath খুব acute হয়। They become over a period of hours to days. They are very orthopneic. They find it difficult to lie flat. Their JVP may be raised. You will get a gallop rhythm on precardium assessment. Gallop rhythm বলতে হচ্ছে কি 3টা heart sound in a tachycardia. So duduk duk duduk duk duduk duk duduk duk duduk duk like this, yeah. And lung examination you will get bilateral crepitations, quite extensive, and you might even get wheeze, ঠিক আছে, bilaterally, যেটাকে বলে cardiac asthma. So differentials বোঝা যাচ্ছে, the differentials of any acutely short of breath patient usually is pneumonia, COVID, তাই না? তারপর হচ্ছে কি আপনার pulmonary embolism, acute exacerbation of asthma, acute exacerbation of COPD. একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, অনেক সময় এগুলো কোএক্সিস্ট করে। সো নিউমোনিয়া পেশেন্ট মে অলসো হ্যাভ হার্ট ফেলিয়ার, এন্ড অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি পেশেন্ট মে অলসো হ্যাভ অ্যাকিউট পালমোনারি এডিমা অ্যাজ ওয়েল, ঠিক আছে? কোভিড পেশেন্ট মে অলসো হ্যাভ হার্ট ফেলিয়ার। সো অনেক সময় কোএক্সিস্ট করে, এই জিনিসটা মাথায় রাখা। অ্যাকিউট পালমোনারি এডিমার কজগুলো খুব ইম্পর্টেন্ট এবং ট্রিগারগুলো খুব ইম্পর্টেন্ট। সো কমন কজগুলো যেটা মাথায় রাখতে হবে, অলওয়েজ রুল আউট অ্যান অ্যাকিউট করোনারি সিনড্রোম, যে হার্ট এমআই থেকে যাতে হার্ট ফেলিয়ার হয়েছে নাকি না, ফ্লুইডের জন্য হয়েছে নাকি না, ইউরিন আউটপুট কিরকম, অ্যানিউরিয়া থেকে ফ্লুইড ওভারলোড ডেভেলপ করেছে নাকি না, ঠিক আছে? আর অনেক সময় ট্রিগার থাকে, যে একটা ইসকেমিক হার্ট ডিজিজ পেশেন্ট স্টেবল হার্ট ফেলিয়ার নিয়ে বছর পর বছর আছে, হঠাৎ করে একটা ইনফেকশন হইলো, সেখান থেকে হার্ট ফেলিয়ার চলে গেল। একটা স্টেবল হার্ট ফেলিয়ারের পেশেন্ট হঠাৎ করে অ্যারিথমিয়া ডেভেলপ করলো, সেখান থেকে হার্ট ফেলিয়ার চলে গেল। অ্যাকিউট করোনারি সিনড্রোম ছাড়াও অ্যারিথমিয়ার জন্য কিন্তু হার্ট ফেলিয়ার হতে পারে, মায়োকার্ডাইটিস থেকে হার্ট ফেলিয়ার হতে পারে। সো দেয়ার মে বি সাম কজেস, দেয়ার মে বি সাম ট্রিগার্স, and triggers may be something as simple as an infection, yeah. আরেকটা কমন ট্রিগার হচ্ছে কি রিসেন্টলি যদি কোনো কার্ডিও ডিপ্রেসেন্ট ড্রাগ শুরু করে, যেরকম বিটা ব্লকার্স অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, ঠিক আছে? এগুলো থেকে অনেক সময় হতে পারে। So usually what we do is we do the routine investigation, CBC, CRP, ESR, liver function test, INR, electrolytes, এগুলো আমাদেরকে একটা গ্রস আইডিয়া দিবে, এবং সেগুলো থেকে আমরা যদি কোনো প্রবলেম পাই সেগুলো ট্রিট করতে হবে। ইনফেকশনের ফিচার পেলে ইনফেকশন ট্রিট করতে হবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পেলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ট্রিট করতে হবে। We do an X-ray chest, we do obviously an ECG, we do an ABG if they're hypoxic, একটা আর্টেরিয়াল ব্লাড গ্যাস করি। বিএনপি আমরা অ্যাকিউট সেটিং এ খুব একটা করতে পছন্দ করি না, কারণ এটা আমাদেরকে, কারণ হার্ট ফেলিয়ার ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমি যদি ক্লিনিক্যাল ফিচার পাই, তার সাথে চেস্ট এক্সরেতেও আমি হার্ট ফেলিয়ার মতো পালমোনারি এডিমার মতো ফিচার পেয়ে যাই, তাহলে কিন্তু আমার বিএনপি করা লাগতেছে না। এটা আননেসেসারি একটা এক্সপেন্সিভ ইনভেস্টিগেশন, এবং বিএনপি হার্ট ফেলিয়ার ছাড়াও অনেক কন্ডিশনে বাড়ে, যেমন একটা নিউমোনিয়া পেশেন্টেও বিএনপি বাড়া থাকতে পারে। বিএনপি মেইনলি ইউজফুল যখন আমি হার্ট ফেলিয়ার চিন্তা করতেছি না, কিন্তু আমি পুরোপুরি শিওর হতে চাই যে এটা হার্ট ফেলিয়ার না, তখন আর নেগেটিভ বিএনপি can tell us that this is not a acute pulmonary edema. Eventually এসব পেশেন্টদের একো লাগে, কারণ হার্টের কন্ট্রাক্টাইল পাওয়ার দেখতে। আর যদি আমি ACS acute coronary syndrome চিন্তা করি, তাহলে আমার ট্রপাই করতে হবে। ম্যানেজমেন্ট প্রিন্সিপালস এগেইন ABCDE। সো এতে প্রফিউজ এয়ারওয়ে সিক্রেশন থাকতে পারে, পালমোনারি এডিমাতে পিঙ্ক ফ্রথি স্পুটাম থাকতে পারে, সেগুলা তারপর এগুলা যাতে আবার অ্যাসপিরেটেড না হয়, 1 নাম্বার। 2 এয়ারওয়ে প্রোটেক্ট করে রাখা। 2 নাম্বার হচ্ছে ব্রিদিং, হাইপক্সিয়া ট্রিট করতে হবে, যেভাবে হাইপক্সিয়া ট্রিট করতে হয় সেভাবে। সো আগামী ক্লাসে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমার একটা ইচ্ছা হচ্ছে স্কুল অফ অ্যাকিউট মেডিসিনের পেজ থেকে আপনাদেরকে হাইপক্সিয়া ম্যানেজমেন্ট এবং হাইপার ক্যাপনিয়া মানে রেসপিরেটরি ফেলিয়ার ম্যানেজমেন্টের উপরে একটা ওয়ার্কশপ করা। তো হাইপক্সিয়া ম্যানেজমেন্টের অনেকগুলো উপায় আছে, যেভাবে হোক আমরা হাইপক্সিয়া ম্যানেজ করতে হবে, ঠিক আছে? সেটা যদি অক্সিজেন দেওয়া হয় অক্সিজেন, সেটা যদি সিপ্যাপ লাগে সিপ্যাপ, ইভেন যদি ভেন্টিলেশন লাগে ভেন্টিলেশন, ঠিক আছে? এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়। 3 নাম্বার হচ্ছে গিয়ে এই পেশেন্টগুলোর যদি প্রফিউজ রেসপিরেটরি সিক্রেশন থাকে, অনেক সময় ফিজিওথেরাপি হেল্প করতে পারে। সো দিস আর অল ইন বি। সিতে
সিতে হচ্ছে গিয়ে আচ্ছা, সিতে গিয়ে যদি আপনারা দেখেন যে বিপি কিরকম, বিপি যদি কম থাকে, সাথে যদি হার্ট ফেলার থাকে, তাহলে হয়তো আয়নোড্রপ লাগতে পারে। ঠিক আছে, হার্ট রেট কিরকম, হার্ট রেট অ্যারিথমিয়া আছে নাকি, অ্যারিথমিয়া স্লো ডাউন করা যায় নাকি, এই জিনিসগুলো। তো একটু আগে তো আমরা হাইপারটেনশন ম্যানেজমেন্ট, অ্যারিথমিয়া ম্যানেজমেন্ট পড়েছি, এগুলো দেখা। ঠিক আছে, এই জিনিসগুলো করা, ক্যানুলা করা, ব্লাড নেওয়া, এগুলো সবই সি এর মধ্যে পড়বে। ডিতে পেশেন্টের হার্ট ফেলের থেকে পেশেন্টের ওরিয়েন্টেশন কিরকম, ব্লাড গ্লুকোজ অ্যাবনর্মালিটি আছে নাকি না, হ্যাঁ, হাইপোগ্লাইসিমিয়া অথবা হাইপারগ্লাইসিমিয়া এগুলো আছে নাকি না, এগুলো ট্রিট করা লাগবে নাকি না, এই জিনিসগুলো দেখা। আর ইতে ওভারঅল অ্যাসেসমেন্ট, পেশেন্টের ড্রাগ দেখা, কতটুকু ফ্লুইড পেয়েছে, পেশেন্ট কোনো কার্ডিও ডিপ্রেশন ড্রাগে আছে নাকি না, এমন কোনো ড্রাগ আছে নাকি যেটা পালমোনারি এডিমা বাড়াই দিতে পারে, সেটা কমাইতে হবে। ঠিক আছে, পেশেন্টের অ্যাবডোমেনে কোনো প্রবলেম আছে নাকি না, ডিভিটি আছে নাকি না, পায়ে পানি আছে নাকি না, জেভিপি আছে নাকি না, জেভিপি রেজ নাকি না, অ্যানিমিক নাকি না, অ্যানিমিক হার্ট ফেলে কিন্তু খুব কমন কজ, তো পেশেন্ট কি অ্যানিমিক নাকি না, এই জিনিসগুলো ভালো করে দেখা। ঠিক আছে, সো এই জিনিসগুলো এবিসিডির মাধ্যমে করা। পেশেন্টকে প্রপড আপ করেন, পেশেন্টকে ডায়ুরেটিক দিবেন। ইউজুয়ালি পেশেন্ট যদি ডায়ুরেটিকে না থাকে, আমরা অ্যাকিউট হার্ট ফেলিয়ার অবশ্যই আইভি ডায়ুরেটিক দিই। ঠিক আছে, তো পেশেন্টের আমরা আইভি ডায়ুরেটিক দিব। নর্মালি হচ্ছে পেশেন্ট যদি অলরেডি ডায়ুরেটিক থাকে, তাহলে যেই টোটাল ডায়ুরেটিক পাচ্ছে সেটা ডাবল ডোজ দিতে হবে মিনিমাম। ইউ স্টার্ট উইথ দ্য ডাবল ডোজ। সো ইফ দে ওয়ার গেটিং furosemide 20 milligram BD, you give them a start dose of 40 milligram IV and then continue it 8 to 12 hourly or even quicker if we need it. একটু সেটা আপনার 3-4 ঘন্টা পর ডায়ুরেটিক দিতে পারবেন। আর যদি কেউ ডায়ুরেটিক অলরেডি না পেয়ে থাকে, তাকে 40 to 80 মিলিগ্রাম furosemide IV স্ট্যাট দিয়ে, তারপর বেসড অন রেসপন্স ইউ ক্যান রিপিট দ্য সেম ডোজ 3 to 4 hourly to 8 hourly to 6 hourly to 12 hourly, ডিপেন্ডিং অন আপনার কতটুকু লাগে। আচ্ছা, ডায়ুরেটিকে যদি কাজ না হয়, তাহলে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জিটিএন দিতে হবে। জিটিএন হচ্ছে গিয়ে জিটিএন দেওয়ার একটা উপায় আছে। সো জিটিএন নর্মালি 1 মিলি, মানে একটা ডোজ আছে। নর্মালি আমরা এত ডিটেলসে যাব না ডোজে, কিন্তু আপনারা কার্ডিওলজিস্টের সাথে কথা বলে দিতে পারেন। ইউজুয়ালি হোয়াট উই ডু ইজ উই মিক্স 50 মিলিগ্রাম অফ, যদি আমার ইনফিউশন পাম্প না থাকে, তাহলে আমরা 50 মিলিগ্রাম 500 ml নর্মাল স্যানের সাথে মিশাই আমি 1 থেকে 10 মিলিগ্রাম পার আওয়ারে দিতে পারি। ঠিক আছে, ডিপেন্ডিং। কিন্তু জিটিএন দেওয়ার সময় জিটিএন অবশ্যই একটা ক্লোজ অবজারভেশন সেটিং এ আইডিয়ালি সিসিইউতে দেওয়া লাগে এবং খুব ক্লোজলি অবজার্ভ করে দিতে হয়, কারণ জিটিএন এর ব্লাড প্রেশার ড্রপ করে। জিটিএন এর অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যদি হাইপারটেনশন থাকে, তাহলে জিটিএন দেওয়া যাবে না, অথবা পেশেন্ট যদি ড্রাগ হিস্ট্রিতে যদি সিলডেনাফিল জাতীয় কোনো ওষুধ পেয়ে থাকে, তাহলে জিটিএন দেওয়া যাবে না। আর সিভিয়ার এওরটিক স্টেনোসিসে জিটিএন দেওয়াটা একটু রিস্কি। তো জিটিএন ইউজুয়ালি ইনফিউশন আকারে দিতে হয়, সিসিইউ সেটিং এ দিতে হয় এবং খুব ক্লোজলি ব্লাড প্রেশার মনিটর করতে হয়, কারণ জিটিএন এর কারণে ব্লাড প্রেশার ড্রপ করতে পারে। এটা গেল। আর যদি সিভিয়ার পালমোনারি এডিমা হয়, যেটা ডায়ুরেটিক্সও ইমপ্রুভ করতেছে না, তাহলে আপনি প্রথম থেকে চাইলে সিপ্যাপ কনসিডার করতে পারেন যদি ডায়ুরেটিক ফেল করে। ইফ ইট ইজ সিভিয়ার পালমোনারি এডিমা, then if it doesn't work with diuretics, then you can consider CPAP. You can also consider CPAP if all other methods of oxygenation fails. আপনি 15 লিটার অক্সিজেন দিয়ে যদি অক্সিজেন মেনটেন না করতে পারেন, তাহলে আপনি সিপ্যাপ দিতে পারেন। আর যদি অ্যাপ্রোপ্রিয়েট পেশেন্ট হয়, ইয়াং পেশেন্ট, অনেক এক্সটেন্সিভ কোমরবিডিটি নাই, তাহলে আপনি চাইলে তাকে ইন্টুবেট করে মেকানিক্যালি ভেন্টিলেট করতে পারেন, বাট অনলি ইফ সিপ্যাপ ফেলস ইস। হ্যাঁ, আর আইনোট্রপ কখন লাগে? মনে করেন কার্ডিওজেনিক শকের পেশেন্ট পালমোনারি এডিমাতে চলে গেছে, অথবা হাইপোটেনসিভ পেশেন্ট পালমোনারি এডিমা চলে গেছে, যেখানে আপনি বিপি বাড়াইতে পারতেছেন না, কারণ ফ্লুইড দিতে পারতেছেন না। হ্যাঁ, সো তখন আপনার আইনোট্রপ চিন্তা করতে হবে। So any patient who is in cardiogenic shock and has a pulmonary edema will need inotrops because you can't give fluids. Any patient who has pulmonary edema is hypotensive may also need inotrops. আর অবশ্যই আন্ডারলাইন কজটাকে ট্রিট করা। If it's an infection, treat the infection. If it's an acute coronary syndrome, you need to treat the acute coronary syndrome. If it's an arrhythmia, you need to treat the arrhythmia. If it's due to drugs, you need to stop those drugs. ঠিক আছে, ওই জিনিসগুলো ভালো করে দেখা। সো এটা গেল। আমি কয়েকটা এক্সরে আপনাকে দেখাই। দিস ইজ আর্লি পালমোনারি এডিমা। ঠিক আছে, একটা পেশেন্ট আর্লি পালমোনারি এডিমাতে এরকম একটা এক্সরে নিয়ে আসে। তো ক্লুজ গুলো থাকে একটু এনলার্জড হার্ট, আপার লোব ডাইভারশন। আপার লোব ডাইভারশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে নর্মাল চেস্ট এক্সরেতে ব্লাড ভেসেল গুলার যে, এগুলো তো ব্লাড ভেসেল তাই না, এগুলো এই জিনিসগুলো তো ব্লাড ভেসেল। তো নর্মালি যে ব্লাড ভেসেল গুলার ডায়ামিটার সেগুলো লোয়ার জোনে বেশি থাকে, আপার জোনে কম থাকে। আর যদি রিভার্স হয়ে যায় সেটাকে বলে আপার লোব ডাইভারশন। যেমন এই ইসিজিতে দেখেন আপার লোবে যে ব্লাড ভেসেলের ডায়ামিটার গুলো সেগুলো কিন্তু লোয়ারের থেকে বেশি, মানে বেশি প্রমিনেন্ট। So this is a case of upper lobe diversion. So this is one of the first clues. Second হচ্ছে overall congested. Congested বলতে লাংটা কালো কম, সাদা বেশি লাগে। সো এখানে দেখা যাচ্ছে ব্লাড ভেসেল গুলো খুব প্রমিনেন্ট, মানে ওভারঅল ইটস আ বিট কনজেস্টেড লাং ফিল্ড। তার সাথে পালমোনারি ভেসেল গুলো খুব প্রমিনেন্ট হয়ে যায়। দেখেন এখানে এই এরিয়াতে পালমোনারি ভেসেল গুলো খুব প্রমিনেন্ট। তার সাথে অনেক সময় সাটেল কার্লি বি লাইন পাওয়া যায়, যেমন এখানে আছে। আমি আপনাদেরকে একটু স্ক্রিনটা বড় করি।
এখানে দেখেন এই হরিজন্টাল যে লাইনগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে কার্লি বি লাইন, এগুলো হচ্ছে সাটেল। তো অনেক সময় এনলার্জ হার্ট, আপার লুপ ডাইভারশন, কার্লি বি লাইন পেতে পারেন, এগুলো হচ্ছে আর্লি স্টেজে। তারপর যখন আপনি আরেকটু প্রমিনেন্ট হবে তখন দেখবেন লাংটা আরো কনজেস্টেড হয়ে যাচ্ছে এবং আপার লুপ ডাইভারশনটা আরো ক্লিয়ারলি প্রমিনেন্ট। তারপর আপনারা যখন আর্লি স্টেজে আপনার কার্লি বি লাইন পেতে পারেন। এই যে হরিজন্টাল লাইন যেগুলা which are perpendicular to the chest wall, এগুলাকে বলে কার্লি বি লাইন। নর্মাল চেস্ট এক্সরেতে কিন্তু পাওয়া যায় না। তারপর আপনি হাইলামে প্রমিনেন্স পেতে পারেন। সো দিস মে বি আ নর্মাল চেস্ট এক্সরে whereas this is a very congested chest x-ray যেখানে হাইলামে পালমোনারি ভেসেলগুলো খুব প্রমিনেন্ট। আমরা জানি হাইলাম থেকে পালমোনারি ভেসেলগুলো বের হয়। সো হার্ট ফেলিয়ারে পালমোনারি কনজেশন থাকে, যেন পালমোনারি ভেসেলগুলো খুব প্রমিনেন্ট হয়ে যায়। Then you might get a more congested lung fill which looks a bit COVID-y. So আগে যখন কোভিড ছিল না তখন এটাকে আমরা ARDS অথবা পালমোনারি এডিমা চিন্তা করতাম। এরকম এটা আরেকটা। তার সাথে আপনি বাইলেটারাল প্লুরাল এফিউশন পেতে পারেন এবং ইনভ্যারিয়েবলি এসব পেশেন্টদের দেখা যায় হার্ট কিন্তু বড় থাকে, কারণ হার্ট ফেলিয়ার পেশেন্টদের ইউজুয়ালি ইউ হ্যাভ আ এনলার্জড হার্ট। এটা হচ্ছে আরো ক্লাসিক্যাল ব্যাটউইং টাইপের অ্যাপিয়ারেন্স, হাইল্যান্ড থেকে আস্তে আস্তে সেন্ট্রাল থেকে পেরিফেরাল ইসে যাচ্ছে। সো দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল, ভেরি গুড কেস অফ সিভিয়ার পালমোনারি এডিমা। হার্ট বড়, বাইলেটারাল প্লুরাল এফিউশন আছে এবং অলরেডি পালমোনারি এডিমা। সো পালমোনারি এডিমা দুইটা স্টেজের ভিতর দিয়ে যায়। প্রথমে ইন্টারস্টিশিয়াল এডিমা হয় আর তারপর অ্যালভিওলার এডিমা হয়। ইন্টারস্টিশিয়াল এডিমা তো আর্লি স্টেজ, যেখানে আপনি যে এরকম আপার লোব ডাইভারশন, কার্লি বি লাইন এগুলো পাবেন, কিন্তু ফুল ব্লোন কনজেশন পাবেন না। আর যখন ফুল ব্লোন কনজেশন পাওয়া শুরু করেন এরকম বা এরকম বা এরকম, এটা হচ্ছে অ্যালভিওলার এডিমা এবং ইনভ্যারিয়েবলি এসব পেশেন্টদের বাইলেটারাল প্লুরাল এফিউশন থাকে। ঠিক আছে, এটা আরেকটা এক্সাম্পল। সো এটা মাথায় রাখা। আর আচ্ছা, এবার তাহলে আমরা কয়েকটা কেস দেখে তারপর আমরা আমাদের কেসটাকে আমরা সেশনটাকে কনক্লুড করতে পারবো। ঠিক আছে, তাহলে a 75-year-old woman presents to the hospital with sudden onset shortness of breath for the last few hours. She has a background history of ischemic heart disease, congestive cardiac failure, CKD, hypertension, diabetes. Examine তো এরকম ischemic heart disease, heart failure, CKD, hypertension আর diabetes নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি পেশেন্ট আপনাদের কাছে আসছে হঠাৎ করে for the last few hours sudden shortness of breath নিয়ে। তো আপনি এক্সামিনেশন করে দেখলেন, এবিসিডি করলেন, এবিসিডি তে দেখলেন যে পেশেন্টের রেসপিরেটরি রান 30, পেশেন্ট অক্সিজেন স্যাচুরেশন 86%, লাং ভর্তি, ক্রেপিটেশন, উইজো ভর্তি, জেভিপি রেজড, হার্ট রেট 110, গ্যালোপ রিদম আছে আর বাইপেডাল এডিমা আছে। তাহলে দিস ইজ আ কেস অফ অ্যাকিউট হার্ট ফেলিয়ার, ক্লিনিক্যালি বোঝা যাচ্ছে, কারণ লাং ভর্তি ক্রেপস, জেভিপি রেজড, সাডেন শর্টনেস অফ ব্রেথ, গ্যালোপ রিদম, এই সবগুলো জিনিসের ফিচার আছে, তাই না? তো এটা আমার ফার্দার কনফার্ম করবেন আপনি চেস্ট এক্সরে দিয়ে, এবং চেস্ট এক্সরেতেই খুব সম্ভবত অ্যালভিওলার এডিমা টাইপের ফিচার পাবেন। এটা অনেক সিভিয়ার, তো অ্যালভিওলার এডিমা টাইপের ফিচার পেয়ে যাবেন। তো এই পেশেন্টের ম্যানেজমেন্ট কি? এবিসিডি ম্যানেজমেন্ট। তাহলে হাইপক্সিয়া আমার ট্রিট করতে হবে, তাহলে আমার 15 লিটার অক্সিজেন দিতে হবে, তারপর আস্তে আস্তে বাড়াবো বা কমাবো অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট। 15 লিটারও যদি ফেল করে তাহলে আমার সিপ্যাপ লাগবে। 2 নম্বর হচ্ছে আমার ডায়োরেটিক দিতে হবে, তাহলে আমি ফুরোসেমাইড অ্যারাউন্ড 50 to 100 মিলিগ্রাম দিব, কিন্তু ডিপেন্ড করবে সে অলরেডি ফুরোসেমাইড পায় নাকি। যদি সে অলরেডি পায় তাহলে সেটা ডাবল ডোজ দিতে হবে, এবং সেটা আমি 3 থেকে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা থেকে 12 ঘন্টা পর পর আমি রিপিট করতে পারবো। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ডায়োরেটিকে যদি কাজ না করে আমার জিটিএন লাগতে পারে। জিটিএন লাগলে পেশেন্টের ব্লাড প্রেশার ভালো হওয়া লাগবে এবং এই পেশেন্টকে ইসেতে লাগবে, সিসিউতে নেওয়া লাগবে। আর যেটা বললাম, যদি ডায়োরেটিকেও কাজ না হয় অথবা 15 লিটার অক্সিজেনও যদি কাজ না হয় তাহলে পেশেন্টের সিপ্যাপ লাগতে পারে। এই পেশেন্টের যদি সিপ্যাপও ফেল করে তাহলে আইসিইউর সাথে কথা বলতে হবে যে তারা কি ভেন্টিলেট করতে চায় নাকি না। ভেন্টিলেশনের ডিসিশন এত সোজা না, এমন না যে সবাইকে ইন্টিউবেশন করবো। ইন্টিউবেশনের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ রিজার্ভ ব্যাকগ্রাউন্ড লাগে, সেই ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা পেশেন্ট ইন্টিউবেশন করা যায় না। ঠিক আছে, তো এটা গেল। এই পেশেন্টটাকে দেখেন আপনারা 70 আর কজ খুঁজতে হবে। তো হঠাৎ করে তার অ্যাকিউট শর্টনেস অফ ব্রেথ কেন, অ্যাকিউট পালমোনারি এডিমা কেন হলো সেটা দেখতে হবে। তার কি এমআই হয়েছে, তার কি কোনো অ্যারিথমিয়া আছে, তার কি রিসেন্টলি কোনো ইনফেকশন আছে, তার কি রিসেন্টলি কোনো কার্ডিওডিপ্রেসেন্ট ড্রাগ শুরু করছে, তাকে কি রিসেন্টলি কোনো এক্সেসিভ আইভি ফ্লুইড দিয়েছে, তার ইউরিন আউটপুট কিরকম, কারণ এটা তো হার্ট ফেলিয়ার না হয়ে রিনাল ফেলিয়ার থেকে হতে পারে, তাই না? তো এই জিনিসগুলো কজগুলো ভালো করে দেখা এবং সেটাকে ট্রিট করা। নেক্সট কেস, a 74-year-old woman with a history of diabetes, hypertension, ischemic heart disease, or osteoarthritis presents to the hospital with 1 day of increased shortness of breath and some cough on top of a gradually worsening shortness of breath for the last 3 weeks. তার 3 সপ্তাহ যাবত তার শ্বাসকষ্ট বাড়তেছে আর একদিন যাবত তার শ্বাসকষ্ট অনেক নর্মালি থেকে বেশি বেড়ে গেছে। সে ভাবতেছিল সে চেম্বারে যাবে, কিন্তু যেহেতু একদিন যাবত হঠাৎ করে শ্বাসকষ্ট একটু বেশি বেড়ে গেছে, তাহলে সে আপনার কাছে আসছে হসপিটালে, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। তো এই 3 সপ্তাহ যাবত সে দেখতেছে সে আস্তে আস্তে অর্থপনিক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শি ইজ বিকামিং মোর অর্থপনিক।
She has also noticed gradually worsening limb edema. গত 3 মাস যাবত 3 সপ্তাহ যাবত দেখতেছে তার পায়ে পানি বাড়তেছে। তো 3 সপ্তাহ যাবত দেখতেছে পায়ে পানি বাড়তেছে, শুইলে শ্বাসকষ্ট বেড়ে যায়, ওভারঅল শ্বাসকষ্ট বেড়ে গেছে, আর একদিন যাবত হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেশি বেড়ে গেছে। Examination reveals a rate of 28 respiratory, oxygen saturation of 88%. Examination of the lungs reveal decreased breath sounds bilaterally. মানে নিচে bilateral বেজে কোনো ব্রেথ সাউন্ড পাওয়া যাচ্ছে না, মানে প্লুরাল ডিফিউশন টাইপের, ঠিক আছে, এবং হালকা ক্রেপস bilateral লোয়ার জোনে। কিন্তু রাইট জোনের মিড জোনে, রাইট লাং এর মিড জোনে আবার খুব স্ট্রং ক্রেপিটেশন। হার্ট সাউন্ডে জেভিপি খুব একটা বেশি না, 3 সেন্টিমিটার। হার্ট সাউন্ড কোনো গ্যালাপ রিদম নাই, ট্যাকিকার্ডিয়া মিনিমাল, টেম্পারেচার নর্মাল আর বাইপেটাল ইডিমা। চেস্ট এক্স-রে রিভিলস ফিচার অফ কনসলিডেশন অন দ্য মিড জোন রাইট লাঙে। রাইট লাঙে যে ক্রেপিটেশন পাচ্ছিলেন, কোর্স ক্রেপিটেশন, সে অনুযায়ী আপনি কনসলিডেশন পেয়েছেন। আর বাইল্যাটারালি কনজেস্টেড লাং ফিল্ড, আর বাইল্যাটারাল আপার লোব ডাইভারশন, বাইল্যাটারাল প্লুরাল ডিফিউশন। তো দেখেন আগের কেসটা ছিল হচ্ছে একদম ক্লাসিক্যাল কেস অফ অ্যাকিউট হার্ট ফেলিয়ার, অ্যাকিউট পালমোনারি ইডিমা। এই কেসটা কিন্তু অ্যাকিউট পালমোনারি ইডিমা না, এই কেসটা হচ্ছে সাব অ্যাকিউট পালমোনারি ইডিমা 3 সপ্তাহ যাবত। আর একদিন যাবত যে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়েছে সেটা অ্যাকচুয়ালি নিউমোনিয়ার জন্য। তো দিস ইজ এ কম্বিনেশন অফ সাব অ্যাকিউট পালমোনারি ইডিমা আর নিউমোনিয়া। তো এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট একটু ডিফারেন্ট। একটু আগে আমি যেটা বলছিলাম, অনেক সময় কোএক্সিস্ট করতে পারে কন্ডিশনস। তো এই ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিকে ফোকাস করতে হবে, অক্সিজেনেশনে ফোকাস করতে হবে। ডায়োরেটিক আপনি দিবেন কারণ এই পেশেন্ট পালমোনারি ইডিমাতে আছে, কিন্তু আপনি এরকম 3-4 ঘন্টা পর পর যে ডায়োরেটিক দিবেন এরকম ব্যাপারটা কিন্তু না। আর এই পেশেন্টের ক্ষেত্রে হয়তো জিটিএন চিন্তাও করবেন না আপনি, কারণ এখানে পালমোনারি ইডিমাটা মেইন ফিচার না। পালমোনারি ইডিমাটা আছে কিন্তু মেইন সমস্যা হচ্ছে সে নিউমোনিয়া নিয়ে আসছে। সো একটা মাথায় রাখবেন, অনেক সময় থিংস ক্যান কোএক্সিস্ট টুগেদার। আগের পেশেন্ট উইজি ছিল, আগের পেশেন্টকে কিন্তু আপনি একটু নেবুলাইজেশনে দিতে পারেন। হ্যাঁ, ইটস অল অ্যাবাউট এবিসিডি তে আপনি যা যা করতে পারেন। আচ্ছা, এবার আসি এই কেসটা। আ 60-year-old man with a history of COPD, interstitial lung disease, congestive cardiac failure and hypertension presents to the hospital with a sudden onset shortness of breath. He is immediately brought to the hospital where he is found to have a respiratory rate of 32, oxygen saturation of 80%, heart rate of 120, blood pressure of 170/100, gallop rhythm, raised JVP. He is found to have bipedal edema. Examination of the lungs reveal widespread crepitation and wheeze. তাহলে আবার বলছি এই পেশেন্টের ম্যানেজমেন্ট কিভাবে করবেন। তাহলে পেশেন্ট প্রথমে অ্যাকিউট হার্ট ফেলিয়ার, এটা তো আমরা এগ্রি করি। কেন এগ্রি করি? কারণ অ্যাকিউট শর্টনেস অফ ব্রেথ, তার সাথে ট্যাকিপনিয়া, তার সাথে হাইপক্সিয়া, তার সাথে লাং ভর্তি ক্রেপস, তার সাথে জেভিপি রেজ, তার সাথে গ্যালোপ রিদম আছে। হিস্ট্রি নিলে আর একটু দেখবেন সে হয়তো অর্থোপনিয়ার কমপ্লেন করতেছে। সো অ্যাকিউট হার্ট ফেলিয়ার ফিচারগুলো আছে। ডিফারেন্সিয়াল কি কি? অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি হতে পারে, কোএক্সিস্টও করতে পারে, অ্যাকিউট এক্সাজারবেশন অফ আইএলডি হতে পারে, ঠিক আছে, নিউমোনিয়াও হতে পারে। এগুলো মাথায় রাখবেন যে এগুলো কোএক্সিস্ট, মানে অ্যাকিউট হার্ট ফেলিয়ার বলেই যে বাকিগুলো নেই তা কিন্তু না, সেগুলো মাথায় রাখতে হবে। তাহলে এবিসিডি করি। এতে হচ্ছে কোনো এয়ারওয়ে সিক্রেশন থাকলে সেগুলো সাকশন টাকশন করতে হবে। বিতে হচ্ছে হাইপক্সিয়া ট্রিট করতে হবে, 15 লিটার অক্সিজেন দিবেন, ঠিক আছে, ওটা কাজ না করলে সিপ্যাপ চিন্তা করবেন। রেসপিরেটরি সিক্রেশন যদি প্রফিউজ হয় রেসপিরেটরি ফিজিওথেরাপি লাগবে। আপনি উইজ শুনছেন, গিভ সাম সালবিউটামল নেবুলাইজেশন, ঠিক আছে, অথবা ইপ্রোট্রোপিয়াম নেবুলাইজেশন, এগুলো করলেন। সিতে গিয়ে ব্লাড প্রেশার বেশি কিন্তু হাইপারটেনসিভ ইমার্জেন্সি মনে হচ্ছে না, নর্মালি 170/100 হাইপারটেনসিভ ইমার্জেন্সি হয় না, তারপর মাথায় রাখলেন এটা একটা। ইউজুয়ালি অ্যাকিউট হার্ট ফেলিয়ার পেশেন্টে বিপি বেশি থাকে কারণ এটা হাইপার অ্যাড্রেনার্জিক স্টেট, আনলেস দ্য হার্ট ফেলিয়ার ইজ সেকেন্ডারি টু কার্ডিওজেনিক শক। সো কার্ডিওজেনিক শক না থাকলে ইউজুয়ালি বিপি অনেক বেশি এমনিই থাকে, ঠিক আছে, কারণ এটা অ্যাড্রেনার্জিক স্টেট থাকে। এটা গেল। সো সিতে আপনি ওভারঅল ব্লাডটা নিলেন, ইসিজি করলেন, অ্যারিথমিয়া আছে নাকি, এমআই হয়েছে নাকি, এগুলো অ্যাসেস করলেন। তার সাথে আপনি এই পেশেন্ট ডায়োরেটিক্স দিবেন। ডায়োরেটিক দিবেন যেটা বললাম আবার একই ওয়েতে, যে যদি সে আগে থেকে ডায়োরেটিক পায় তাহলে ডাবল ডোজ দিবেন আইভি, আর যদি আগে থেকে না পায় তাহলে 50 থেকে 100 মিলিগ্রাম ফুরোসেমাইড দিবেন আইভি। তারপর চাইলে 3 থেকে 4 থেকে 6 থেকে 12 ঘন্টা পরপর রিপিট করতে পারেন। আর যদি ডায়োরেটিকে ফেল করে তাহলে জিটিএন দিবেন। আর যদি একেবারে কাজ না করতে তাহলে সিপ্যাপ। হাইপক্সিয়া ছাড়াও যদি ডায়োরেটিকে পালমোনারি এডিমা ট্রিট না হয় তাহলে সিপ্যাপ ইজ অ্যান অপশন। সো দিস উড বি ইয়োর ম্যানেজমেন্ট। লুক ফর দ্য কজ, ট্রিট দ্য কজ এজ ওয়েল, ঠিক আছে, এটা গেল। আর এটা একটা 70-year-old woman with a history of atrial fibrillation, ischemic heart disease, hypertension and CCF presents to the hospital with sudden onset of palpitation and associated shortness of breath. She's found to have an respiratory rate of 30, oxygen saturation of 85%, gallop rhythm, slightly low BP, slightly high heart rate. The heart rate is irregular and his JVP is raised at 5 centimeter. Examination of the lung field shows prominent bilateral crepitation up to the midzone. Then again, is this a case of heart failure? Yes. Why? Because sudden shortness of breath, lung এর দুই পাশেই ক্রেপিটেশন আছে, জেভিপি রেজড, গ্যালোপ রিদম আছে, এবং হিস্ট্রি নিলে দেখা যাবে পেশেন্ট অর্থোপনিয়া কমপ্লেন করতেছে। সো দিস ইজ এ কেস অফ হার্ট ফেলিয়ার। অন্য কিছু থাকতে পারে কিন্তু হার্ট ফেলিয়ার ডেফিনেটলি আছে।
তাহলে এবিসিডি করব, অক্সিজেন ট্রিট করতে হবে, বিপি একটা সমস্যা, বিপি একটু কমের দিকে, হার্ট রেট বেশির দিকে। তাহলে দেখেন এবিসিডিতে হার্ট, এখন আমি কার্ডিওভাস্কুলার মেকানিজমে আমি একটু মেকানিক্সে ট্রিট করতে দেখতে হবে। হার্ট রেট বেশি 140 এবং তার এএফ আছে। তাহলে আমি যদি ইসিজি করে এএফ পাই, তাহলে আমার এএফ একটা সমস্যা হচ্ছে। তো আইডিয়ালি এএফ এর কারণে যদি হার্ট ফেলিয়ার হয়, তাহলে এই পেশেন্টের যদি এমআই না থাকে, যদি এক্সেসিভ ফ্লুইড না পায় এবং অন্য কোনো কজ না থাকে, তাহলে আনটিল আদারওয়াইজ প্রুভড এটা এট্রিয়াল ফিব্রিলেশনের জন্য হার্ট ফেলিয়ার হয়েছে। তাহলে আমরা জানি এট্রিয়াল ফিব্রিলেশন থেকে হার্ট ফেলিয়ার হলে ডিসি কার্ডিওভার্সন শক দিতে হয়। তো এটা একটা অপশন। আর এটা যদি আপনি না পান, তাহলে অ্যাটলিস্ট আপনি যদি হার্ট রেট কমাইতে পারেন, তাহলে দুইটা জিনিস হবে। হার্ট রেট কমাইলে বিপি একটু ভালো ভালো বাড়া শুরু করবে, কারণ আপনি যদি প্রশ্ন করতে পারেন যে হার্ট রেটের সাথে বিপির কি সম্পর্ক। এখন হার্ট রেট যদি অতিরিক্ত, হার্ট যদি অনেক তাড়াতাড়ি বিট করে, তাহলে কিন্তু তারা স্ট্রংলি বিট করতে পারতেছে না, তাহলে ব্লাড প্রেশারও জেনারেট করতে পারতেছে না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি হার্টটাকে স্লো করতে পারেন, তাহলে হার্ট একটু মোর কোঅর্ডিনেটেড ওয়েতে বিট পাম্প করবে, তাহলে ব্লাড প্রেশার ইমপ্রুভ করবে। তাহলে আপনার হার্টটাকে স্লো করতে হবে। তাহলে আপনার বিপি কমানোর জন্য, হার্ট রেট কমানোর জন্য আপনার হাতে আছে 4টা অপশন: বেটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ম্যাগনেসিয়াম সালফেট আর ডিজক্সিন। সো বেটা ব্লকার আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা সাধারণত ইউজ করি না। ম্যাগনেসিয়াম সালফেট কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আপনি ইজিলি চাইলে ডিজক্সিন দিতে পারেন। আপনি কোন রুটি দিবেন? আইভি দিবেন। আর যদি আপনি শক করতে পারেন, তাহলে শক করবেন, ঠিক আছে, ডিসি কার্ডিওভার্সনের মাধ্যমে। সো ডিসি কার্ডিওভার্সন অনেক সময় করতে চায় না, কারণ এটা অনেক ঝামেলার জিনিস। সো you can do, like you can easily give the patient some IV digoxin. আর হার্ট রেট কেন বাড়লো, এফ কেন হলো, সেটার আবার অ্যানালিসিস করতে হবে। পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে নাকি না, কোনো ইনফেকশন আছে নাকি না। সো আমরা আবার অ্যারিথমিয়া ম্যানেজমেন্টে চলে গেলাম, ঠিক আছে। কিন্তু আমি আশা করতেছি যে অ্যারিথমিয়া ট্রিট করলে হার্ট ফেলিয়ারও ইমপ্রুভ করবে, ব্লাড প্রেশার ইমপ্রুভ করবে। আর তার সাথে হার্ট ফেলিয়ারের জন্য যে পালমোনারি ইডিমা আছে, সেজন্য তাকে আমার ডায়োরেটিক্স দিতে হবে ইন দ্য সেম ওয়ে। সিপ্যাপ টিপ্যাপও একই হিসাব। জিটিএন দেওয়াটা রিস্কি হবে, কারণ বিপি কম, ঠিক আছে। Last case. A 58-year-old man with no past medical history has presented with sudden onset of crushing central chest pain, followed by 1 hour later by development of shortness of breath. সে হঠাৎ করে সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন এবং সে শুয়ে থাকতে পারতেছে না, এবং লাং এক্সামিনেশন সব পালমোনারি এডিমার ফিচার দেখেন, জেভিপি রেইজড, লাং ভর্তি ক্রেপিটেশন, অক্সিজেন স্যাচুরেশন কম। এখন তাহলে সে পালমোনারি এডিমাতে কেন আছে? সে পালমোনারি এডিমা আছে কারণ তার একটা এমআই হয়েছে। হি হ্যাজ হ্যাড সেন্ট্রাল ক্রাশিং চেস্ট পেইন, এবং সেই এমআই থেকে সে কার্ডিওজেনিক শকে চলে গেছে। বিপি কম, পেরিফেরি কুল অ্যান্ড কোল্ড, তাই না, ক্যাপিলারি রিফিলিং টাইম প্রলংড। তাহলে এই পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে আপনার, এই পেশেন্টকে আপনি ডায়োরেটিক্স দিতে হবে, কিন্তু এই পেশেন্টের বিপি বাড়াইতে হবে ইমিডিয়েটলি। এবং এই পেশেন্টের বিপি কমেছে হচ্ছে কার্ডিওজেনিক শকের জন্য। সো এই পেশেন্টকে আপনি ফ্লুইড দিতে পারতেছেন না, কারণ এই পেশেন্ট অলরেডি পালমোনারি এডিমাতে আছে। তাহলে আপনার লাগবে আর্জেন্ট আইনোট্রপস। এবং এই পেশেন্টের কার্ডিওজেনিক শক হয়েছে এমআই এর জন্য, সেই পেশেন্টের লাগবে ইমিডিয়েট ট্রিটমেন্ট অফ এমআই। যদি স্টেমি হয় তাহলে আপনার পিসিআই লাগবে, যদি নন স্টেমি হয় তাহলেও হয়তো পিসিআই লাগতে পারে, কারণ এটা একটা ইমার্জেন্সি কেস, ঠিক আছে। সো আপনি এমআই ট্রিট করতে হবে, আপনার আইনোট্রপস দিতে হবে, আপনার ডায়োরেটিক্স দিতে হবে, এবং আপনি আশা করুন আস্তে আস্তে পেশেন্ট হয়তো ইমপ্রুভ করবে। উইজ থাকলে একটু স্যালবিটামল দেবেন। সো ওভারঅল ABCD assessment খুব ইম্পর্টেন্ট, নট অনলি টু আইডেন্টিফাই দ্য পালমোনারি এডিমা, বাট অলসো টু লুক ফর কজ and also to look at overall state of the patient. ABCD এর মাধ্যমে কিন্তু আপনি পুরো পালমোনারি এডিমা ম্যানেজ করতে পারবেন। তার সাথে আপনার ডায়োরেটিক্স চিন্তা করতে হবে, তার সাথে আপনার কখন ডায়োরেটিক্স ফেল করলে জিটিএন দিতে পারবেন নাকি এটা চিন্তা করতে হবে। সিপ্যাপ দিব নাকি, সিপ্যাপ সাধারণত যদি ডায়োরেটিক ফেল করে এবং সিভিয়ার পালমোনারি এডিমা হয়, অথবা 15 লিটার অক্সিজেন দিয়ে যদি অক্সিজেন স্যাচুরেশন মেনটেন না করা যায়, এবং আন্ডারলাইন কজ ট্রিট করা, সেটা এমআই হতে পারে, সেটা অ্যানিউরিয়া, রেনাল ফেলিয়ার থেকে অ্যানিউরিয়া হতে পারে, সেক্ষেত্রে ডায়ালিসিস লাগতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে কি অ্যারিথমিয়া হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, ইনফেকশন হতে পারে। তো আন্ডারলাইন কজ এবং ট্রিগার, কিন্তু সবকিছুই কিন্তু একটা প্রপার ABCD এর মাধ্যমেই আপনি উত্তর পেয়ে যাবেন। আর হাইপক্সিক থাকে ইনভ্যারিয়েবলি পেশেন্টদের, এদের হাইপক্সিয়া কোনোভাবেই ইগনোর করা যাবে না, এদেরকে অবশ্যই 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 অক্সিজেন দিতে হবে। সো এই গেল আমাদের অ্যাকিউট পালমোনারি ইডিমার ম্যানেজমেন্ট। এটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। তো ওভার আমাদের ওয়ার্কশপে গত থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস ওভার দ্য লাস্ট 4 আওয়ার্স। আমরা আপনাদের সাথে অ্যাকিউট এমআই, ম্যানেজমেন্ট অফ এমআই নিয়ে ডিসকাস করেছি, হাইপোটেনসিভ পেশেন্ট নিয়ে ডিসকাস করেছি, অ্যারিথমিয়া নিয়ে ডিসকাস করেছি, এবং আমরা অ্যাকিউট হার্ট ফেলিয়ার দিয়ে ডিসকাস করেছি। এটা খুব বিশাল একটা ক্লাস ছিল আমাদের, নর্মালি এটা আমাদের শেষ করতে কয়েক সপ্তাহ লেগে যায়, কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বেসিক কিছু কনসেপচুয়াল নলেজ দেওয়া, হ্যাঁ, এবং এর জন্য আমাদের 4 ঘন্টার মধ্যে এত কনসাইজ করে করতে হচ্ছে। অ্যাজ ফারহান চৌধুরী সেড, যে এটা আমাদের স্কুল অফ অ্যাকিউট মেডিসিনের একটা সিম্পল প্রচেষ্টা, বাংলাদেশের সকল জুনিয়র ডাক্তারদেরকে ফ্রি এবং এভিডেন্স বেসড এবং কোয়ালিটি নলেজ অন অ্যাকিউট মেডিসিন প্রোভাইড করা।
তো স্কুল অফ অ্যাকিউট মেডিসিনের পেজটাতে আপনারা চোখ রাখবেন। আমরা এই ভিডিও আজকে যারা এই ওয়ার্কশপটা হয়েছে এটার ভিডিও আমরা আপলোড করে দিব। হ্যাঁ, তো যারা মিস করেছেন তারাও দেখতে পারবেন। আমরা স্কুল অফ অ্যাকিউট মেডিসিন থেকে রেগুলার এডুকেশনাল ম্যাটেরিয়াল শেয়ার করি, যেমন আজকে ক্লাসে পরে অ্যাডিনোসিন কিভাবে দিতে হবে, ডিসি কার্ডিওভার্সন কিভাবে দিতে হবে, তারপর হচ্ছে গিয়ে আমাদের অ্যারিথমিয়ার উপর রিজন চ্যাপ্টার যেটা সেটা আমরা শেয়ার করব। তো আমরা রেগুলার এই জিনিসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং যেটা বললাম, এটা আমাদের আর কোনো উদ্দেশ্য নাই অ্যাপার্ট ফ্রম টু এনশিওর যে বাংলাদেশের প্রত্যেকটা জুনিয়র ডাক্তার, স্পেশালি জুনিয়র ডাক্তার যারা, তারা যাতে অ্যাকিউটলি আনওয়েল পেশেন্টদের কিভাবে ট্রিট করতে হয় সেটা নিয়ে অ্যাডিকুয়েট নলেজ থাকে। এবং এটা আমি পার্সোনালি, আমি যখন জুনিয়র ডাক্তার ছিলাম আমি অনেক স্ট্রাগল করতাম, কারণ আমরা ডেভিডসনের বই পড়েছি, অক্সফোর্ড পড়েছি, কিন্তু এগুলো কিন্তু আমাদেরকে বাংলাদেশের সেটিং এ কিভাবে এগুলো ম্যানেজ করতে হয় সেগুলো কিন্তু আমাদের এনাফ দেয় নাই। এবং আমাদের আন্ডার গ্রাজুয়েট কারিকুলামেও অ্যাকিউট মেডিসিনের উপর ফোকাসটা কম, যার কারণে আমরা যখন ইন্টার্ন থাকি, যখন জুনিয়র ডাক্তার থাকি, অ্যাকিউটলি আনওয়েল পেশেন্ট কিভাবে ম্যানেজ করতে হয় আমরা ঠিক জানি না। তো এই জিনিসটা থেকে আমাদের স্কুল অফ অ্যাকিউট মেডিসিনের একটা প্রচেষ্টা, এন্ড দিস ইজ কমপ্লিটলি ফ্রি, দিস ইজ a completely non-profit organization based on the sole target of giving every doctors free quality evidence-based knowledge on acute medicine. তো 5 তারিখ আপনাদের নেক্সট সেশনটা হবে। তো আনফরচুনেটলি ডক্টর সুনীল গালিপুথু, যিনি আপনাদের ইসিজি এবং বিএলএস এএলএস নেওয়ার কথা ছিল, উনি আনঅ্যাভেলেবল সার্কামস্টান্সেসের কারণে মিস করবে। তো আপনারা যেটা আমরা করবো সেটা হচ্ছে, আমরা ডক্টর তন্ময় কুমার সাহা, উনি আশকর আলী হসপিটালসের মেডিসিন ডিপার্টমেন্টের স্পেশালিস্ট, এবং ডক্টর আরিফ, উনি স্কোয়ার হসপিটালসের আইসিইউর স্পেশালিস্ট, ওনারা আমাদের কাইন্ডলি আমাদের সাথে এগ্রি করেছেন। ওনাদের একটা লেকচার আছে এএলএস বিএলএস এর উপর এবং ইসিজি ইমার্জেন্সির উপর। এই দুইটা আমরা শেয়ার করব। তো এটা আমরা শেয়ার করা শুরু করব 2টা থেকে, এবং এটা খুব সম্ভবত 6টা থেকে 7টা পর্যন্ত চলবে। এটা একটা রিটেন, কিন্তু এটা রেকর্ডেড ভিডিও, সো ইন্টারাকশনের সুযোগ আপনাদের থাকবে না। তো এরপর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা চাইলে আমাদের স্কুল অফ অ্যাকিউট মেডিসিন আমাদের কাছে ওই ক্লাসের উপর কোনো কোয়েশ্চেন করতে পারেন। সেটা হবে 5 তারিখ 2টার সময়, ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। আর লাস্ট, তো এটা দিয়ে আমরা শেষ করছি আজকে, ঠিক আছে? আশা করি আপনাদের গত 4 ঘন্টা ভালো গেছে। আপনারা চাইলে নেক্সট 5 মিনিট আপনাদের ফিডব্যাক আমাদেরকে বলতে পারেন যে আপনারা আজকে ক্লাসটা কিভাবে এনজয় করেছেন নাকি না, আপনারা কি এরকম বেনিফিটেড হয়েছেন নাকি না। এই জিনিসগুলো আমাদেরকে জানালে আমরা একটু উপকৃত হব নেক্সট 5 মিনিটের মধ্যে। আর আগামী যেটা বললাম, স্কুল অফ অ্যাকিউট মেডিসিন থেকে পরবর্তীতে আরো আমার ইচ্ছা আছে নেক্সট মাসে আপনাদেরকে রেসপিরেটরি ইমার্জেন্সির উপর নিয়ে একটা সেশন করা, কোভিড, নিউমোনিয়া ম্যানেজমেন্ট, অ্যাজমা ম্যানেজমেন্ট, সিওপিডি ম্যানেজমেন্ট, টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার ম্যানেজমেন্ট, টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো করা, ঠিক আছে? সো আমরা আপনাদের কাছ থেকে একটু শুনলে বেনিফিট হবে যে আপনারা আজকে এই ওয়ার্কশপ থেকে বেনিফিটেড হয়েছেন নাকি না। আপনারা চাইলে চ্যাট বক্সে আমাদেরকে নেক্সট 5 মিনিট দিতে পারেন, তারপর আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। থ্যাংক ইউ ডক্টর নাফি আপনার ফিডব্যাকের জন্য। তাহলে ফারহান সাহেব, আপনি কি আছেন আমাদের সাথে? আমরা তাহলে আজকে সেশনটা শেষ করে দিই এখানেই, ঠিক আছে? জি অবশ্যই স্যার। ফারহান সাহেব, আপনাকে একটা বিশাল ধন্যবাদ, আপনি এই সেশনগুলো আপনার কারণে এত স্মুথলি হয়। তো ফারহান সাহেব আমাদেরকে আইটি সাপোর্ট দিয়ে থাকে, তো এবং প্রত্যেকটা সেশনে মানে আমার কোনো কমপ্লেনই নাই, কারণ উনি এত স্মুথলি সেশনগুলোকে রান করাতে হেল্প করে। তো ফারহান সাহেব, আমার একটা সিগনিফিকেন্ট গ্র্যাটিটিউড আপনার প্রতি। Most welcome, sir. I'm pleasure to arrange this type of mainly হচ্ছে এই টাইপের যে সেশন গুলো, এগুলো আসলে অ্যারেঞ্জ করতে পেরে খুব ভালো লাগে। এন্ড আমরা তো একটা বড় ধরনের প্ল্যান নিয়ে আগাচ্ছি যে আমাদের একিউট মেডিসিনটা এস্টাবলিশ করার জন্য বাংলাদেশের পার্সপেক্টিভে। তো আশা করছি সবাই আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আর অন্তরা ম্যাডাম, থ্যাংক ইউ, আপনি আমাদেরকে শুভকামনা জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের সাথেই থাকুন, আপনাদের সাথে আমাদের পরবর্তীতে আবার ইন্টারাকশন হবে। হ্যাঁ, আর স্কুল অফ অ্যাকিউট মেডিসিনের পেজটাতে একটা চোখ রাখবেন, আমরা আপনাদের রেগুলার গাইডলাইন্স শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি আগামী 5 তারিখে আমাদের যেই নেক্সট সেশনটি আছে সেখানে সবাইকে আবার পাবো ইনশাল্লাহ। আর আমাদের আজকের ক্লাসের ভিডিওটি স্যার বলেছেন যে পেজে আছে, ওখান থেকে অবশ্যই দেখে নেবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।